আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের টার্গেট ডিএমসি ফ্রি উইকের আজকে দ্বিতীয় ক্লাসে। গতকালকে আমরা কোষ রসায়নের প্রথম পর্ব পড়েছিলাম এবং ইনশাল্লাহ আমরা আজকে কোষ রসায়নের দ্বিতীয় পর্ব শুরু করব। সো টার্গেট ডিএমসি ফ্রি উইক, এই উইকটা আলহামদুলিল্লাহ শুরু হয়েছে গতকাল হতে। এই 2 দিনে কোষ রসায়ন শেষ করে আমরা ইনশাল্লাহ আগামী 3 দিন আমরা জৈব রসায়ন পড়ব। সো 3 দিনে আমরা জৈব রসায়ন ইনশাল্লাহ শেষ করব। এই জন্য তোমরা যারাই এই লাইভে অংশগ্রহণ করছো, তোমাদের টার্গেট থাকবে কোষ রসায়নের মতো একটা কঠিন অধ্যায়, এরপরে জৈব রসায়ন, এগুলো ইনশাল্লাহ ভালো করে শেষ করে এরপরে ফারিয়াপুর জিকে ক্লাস, এরপর ফিজিক্সের 2টা অধ্যায়। সো এই পুরো 8 দিন ব্যাপী আমাদের টার্গেট ডিএমসি ফ্রি উইক, এবং সেই টার্গেট ডিএমসির সকল এই ফ্রি ক্লাসগুলো করে তুমি ইনশাল্লাহ দেখবা যে অনেক কঠিন কঠিন অধ্যায়গুলো তোমার ভালো করে সলভ হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা অধ্যায় শেষে তুমি কিন্তু এক্সাম দিতে পারবে। সো ওইটাও কিন্তু তোমাদের সবার জন্য ভাইয়া ফ্রি রেখেছি এই এই পুরো সপ্তাহব্যাপী। সো সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। সবাই অবশ্যই ক্লাসটি হচ্ছে সবার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিও, আর আমি একটু আমার গ্রুপগুলোতে দিয়ে নেই। ওকে, সো আজকে গতকালকে ক্লাসে আমরা মূলত প্রথম পর্বে, যেটা কোষ রসায়নের বেশ কনফিউজিং পার্ট, কার্বোহাইড্রেট পার্টটা আলহামদুলিল্লাহ শেষ করেছি। এটা বেশ বড় পার্ট। আমরা ইনশাল্লাহ এই পর্বে অ্যামাইনো অ্যাসিড থেকে শুরু করে বাকি পুরো পার্টটা ইনশাল্লাহ পড়বো, এবং খুব সুন্দর সিস্টেমেটিক ওয়েতে গুছিয়ে পড়বো, যেন তোমার ক্লাসের মধ্যেই ম্যাক্সিমাম পড়া মুখস্থ হয়ে যায়। তারপর তোমাকে যখন ভাইয়া প্রশ্ন করব তখন তুমি দেখবা যে খুব ভালো মতো তুমি ইনশাল্লাহ এগুলো উত্তর করতে পারছো। সো আলটিমেটলি আমাদের টার্গেট কিন্তু অধ্যায়টা সুন্দর করে শেষ করা, এবং তুমি এখন প্র্যাকটিক্যাল দিচ্ছ, বা প্র্যাকটিক্যাল হয়তো কালকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে অনেক কলেজে। তো এর মাঝে দেখবা তোমার অলরেডি একটা কঠিন একটা জটিল একটা অধ্যায় আলহামদুলিল্লাহ পড়া হয়ে যাচ্ছে, এবং বাসায় বসে এই ক্লাসের মধ্যেই ম্যাক্সিমাম পড়া শেষ করতে পারার মজা একটু আলাদা। তুমি যখন দেখবা যে ক্লাসের মধ্যে তুমি ম্যাক্সিমাম পড়া মুখস্থ করতে পারছো, ক্লাসের মধ্যে তোমার পড়ার অনেকাংশ শেষ হয়ে যাচ্ছে, বাসায় তুমি যখন পড়া রিভিশন দিবা, দেখবা তোমার জন্য মানে রিভিশন দেওয়াটা অনেক বেশি সহজ হচ্ছে। তখন তুমি দেখবা যে না, এই ক্লাসটা করে আসলে আমার ভালো হয়েছিল। তো এইটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য। আমাদের টার্গেট ডিএমসি 6 পয়েন্টের ক্লাসগুলো ইনশাল্লাহ তোমরা করলেই বুঝতে পারবা যে তোমাদের জন্য আসলে কতটা ডেডিকেটেড ওয়েতে ক্লাসগুলো সাজানো। এবং সবচেয়ে ভালো কথা কি জানো, একটা ভালো ক্লাস যদি তুমি পাও, ওই ভালো ক্লাস পাওয়ার পরে বাসায় পড়ার সময় অনেক অনেক কমে যায়, তখন বাসায় পড়াটা রিভিশন দেওয়া অনেক ইজি হয়। তো তোমরা সবাই চেষ্টা করবা যেন ইনশাল্লাহ রেগুলার শেষ করতে পারো, এবং রেগুলার ক্লাস যদি রেগুলার শেষ করতে পারা যায়, মোটামুটি বেশ ভালো একটা প্রিপারেশন তখন নেওয়াটা ইজি হয়, কারণ তুমি জিকে ইংলিশের জন্য সময় পাচ্ছ তখন পড়ার জন্য। এর পাশাপাশি তুমি যখন বইটা কয়েকবার রিভিশন দিবা ভাই, মেইন কিন্তু রিভিশন দিলে তোমার নাম্বার বেড়ে যাবে। তো ওই অনুযায়ী ইনশাল্লাহ আমাদেরকে আগাতে হবে। সবাই দ্রুত যুক্ত হও, তাহলে ইনশাল্লাহ শুরু করবো ভাইয়া আজকের ক্লাস। ওকে, সবাই একটু লাইভটা শেয়ার করে দিও, তোমাদের সকল ফ্রেন্ডদের কাছে লাইভটা পৌঁছে দিও ইনশাল্লাহ, যেন সবাই আজকে লাইভে থেকে ক্লাসটা ইনশাল্লাহ কন্টিনিউ করতে পারে। তো আমরা শুরু করছি আমাদের আজকের কোর্স রসায়ন দ্বিতীয় পর্ব। আসসালামু আলাইকুম, তোমাদের সাথে আছি আমি ডক্টর আবরার হামিম, ঢাকা মেডিকেল কলেজ থেকে ভাই এমবিবিএস কমপ্লিট করেছিলাম, এবং বিগত প্রায় 5 বছর ধরে পড়িয়ে 6 নাম্বার বছর এবছরের মেডিকেল কোর্স টার্গেট ডিএমসি 6.0। সো এই বিগত বছরগুলোতে অনেক স্টুডেন্ট ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন মেডিকেলে রয়েছে। যখনই আলহামদুলিল্লাহ মেডিকেল কলেজ কোনো একটাতে যাই, তখন আসলে ওটা একটা ভালো ফিলিংস পাওয়া যায়, বেশ ভালো লাগা কাজ করে, বুঝছো। যখনই কোনো একটা ক্যাম্পাস তুমি যাবা, তখন ওখানে তোমার স্টুডেন্টদেরকে তুমি পেলে ডেফিনেটলি এটা তোমার জন্য আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, এবং এটাই আলহামদুলিল্লাহ এভাবেই আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর করে ওই রকম অনুভূতিটি আসলে আমাদের মধ্যে আসে। রিসেন্টলি আমি রাঙামাটি গিয়েছিলাম, রাঙামাটি যাওয়ার পথে রাঙামাটির ওখানকার স্টুডেন্টরা, বুঝছো, অলরেডি ওরা এইচএসসি পাস করে বের হয়েছে, কেউ হয়তো বা রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিভিন্ন ভালো জায়গায় আছে। ওদের সাথে আমার রিসেন্টলি দেখা হয়েছে এবং ওদের সাথে আমার কথা হলো। তো আলটিমেটলি তুমি যখন ইনশাল্লাহ ভালো জায়গায় যাবা, তখনই আসলে যে ব্যক্তি এখানে পড়াচ্ছেন, যিনি টিচার হিসেবে পড়াচ্ছেন, টিচার হিসেবে তো বেশি, আমরা আসলে ভাই হিসেবেই তোমাদের সাথে পড়াই। তো
ইনশাআল্লাহ তখন তোমাদের কাছে দেখবে যে ওই অনুভূতিটা আসলে একটা অন্যরকম অনুভূতি হিসেবে কাজ করে। তো আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আমাদের এখান থেকে স্টুডেন্টরা বাংলাদেশের খুব বড় বড় জায়গায় ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন টপ নচ মেডিকেল কলেজগুলোতে চান্স পাবে এবং ইনশাআল্লাহ তোমরা তখন এই আনন্দটা ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে ভাগাভাগি করে নিতে পারবো। তো আমাদের টার্গেট ডিএমসি 6.0 কিন্তু 5টা বই তোমরা অলরেডি ফ্রি পাচ্ছ। বায়োলজি প্র্যাকটিস বুক, কেমিস্ট্রি প্র্যাকটিস বুক, ফিজিক্সের প্র্যাকটিস বুক, সাথে অন্যান্য রাইটারের যে তথ্যগুলো আছে এগুলো নিয়ে সাজানো এক্সট্রা বুস্টার, সাথে একটা গুরুত্বপূর্ণ আমাদের মেডিকেল প্রশ্ন ব্যাংক থাকতেই হবে তোমার সাথে একটা, যেন তুমি এখান থেকে ধারণা পেতে পারো। সো এই 5টা বই সহ তুমি 25শে আগস্টের মধ্যে এনরোল করো, তুমি কিন্তু 4,500 টাকার মধ্যেই তুমি এই কোর্সটা কিনতে পারবে। এরপর হচ্ছে কোর্স ফি বেড়ে যাবে। সো দেরি না করে সবাই এনরোল করবা, যাদের তার ভালো ক্লাস দরকার, ভালো মেন্টরশিপ দরকার, তারা ইনশাল্লাহ এই টার্গেট ডিএমসি 6.2-তে। ওকে, সো আমি শুরু করছি আমাদের আজকের ক্লাস। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই কোর্স সেশনের দ্বিতীয় পর্বটাতে অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা শুরু করব। সো যেটাই তুমি পড়বা ওই অংশটা তোমার ইনশাল্লাহ কাজে দিবে। তো খেয়াল করে দেখো, এই অ্যামাইনো অ্যাসিড এই পার্ট থেকে শুরু করব এবং আমি লিপিড অংশটা তোমার জন্য একটু আলাদা করে গুছিয়ে এনেছি একটু অন্যরকমভাবে। কেন? কারণ লিপিড অংশে অনেক এমসিকিউ আছে, বইয়ের মধ্যে একটু তোমার পড়তে বিভ্রান্তিকর অবস্থায় পড়তে হতে পারে। কারণ এটা এই অংশটাতে আসলে সবাই আসলে লিপিড অংশটা ঠিকমতো ব্যালেন্স করতে পারে না পড়তে গিয়ে। তো এই জন্য লিপিড অংশটা আমি একটু অন্যভাবে গুছিয়ে এনেছি যেন তোমার জন্য পড়াটা অনেক সহজ হয়। এরপর আমি বই থেকেও দেখাবো। সো ওভারঅল তোমার একটা ভালো প্রিপারেশন হবে। আচ্ছা, তো আমার লাইভটা সব কিছু ওকে আছে লাইভের? হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। শুরু করছি আমাদের আজকের ক্লাস, কোষ রসায়নের দ্বিতীয় পর্ব অ্যামাইনো অ্যাসিড। খেয়াল করে দেখো, ফার্স্ট অফ অল আমাদের অ্যামাইনো অ্যাসিড টপিকটা থেকে কিছু কিছু জায়গা আছে যেটা মাস্ট, মানে প্রতি বছরের প্রশ্ন আসে এমন একটা টপিক। প্রশ্ন তো সবসময় যে আসবে এমন না, কিন্তু থাকে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে এমন কিছু অংশ আছে যে অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, এবং ওই অংশটা ভালো করে তোমাকে অবশ্যই পরীক্ষার আগে রিভিশন দিয়ে যেতে হবে। তো এটা যখন আমি তোমাকে মার্ক করে দিব এবং তোমাকে যখন পড়িয়ে দিব তখন তুমি ওই অনুযায়ী ইনশাল্লাহ প্রিপারেশন নিবা, যেন বইয়ের মধ্যে সুন্দর করে এটা গুছানো থাকে। খেয়াল করে দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অ্যামাইনো অ্যাসিড থেকে শুরু করছি। ফার্স্ট অফ অল আমাদের অ্যামাইনো অ্যাসিড আমরা সবাই মোটামুটি পরিপাক অধ্যায়ে পড়েছি, প্রোটিন ভাঙলে আমরা অ্যামাইনো অ্যাসিড পাই, রাইট? মনে আছে? নর্মালি আমরা পড়েছি যে প্রোটিনকে ভাঙলে আমরা মূলত পাই অ্যামাইনো অ্যাসিড। এখন সেই অ্যামাইনো অ্যাসিড তো অনেক ধরনের আছে, অনেক টাইপের আছে। প্রশ্ন হচ্ছে যে কত ধরনের অ্যামাইনো অ্যাসিড একসাথে হয়ে, মানে কত ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে যারা প্রোটিন তৈরি করতে পারে। তার মানে এমন কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যারা প্রোটিন তৈরি করতে পারে না, কিন্তু ম্যাক্সিমাম অ্যামাইনো অ্যাসিড যেগুলো আমরা এখানে পড়ি এরা প্রোটিন তৈরি করতে পারে। তো প্রোটিন তৈরি করতে পারে এমন ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে টোটাল 20 প্রকার। খুবই ইম্পর্টেন্ট। তাহলে অ্যামাইনো অ্যাসিড আছে সর্বমোট কত প্রকার? 20 প্রকার, যারা প্রোটিন তৈরি করে। তাহলে পরীক্ষা যদি আসে যে প্রোটিন তৈরির জন্য অ্যামাইনো অ্যাসিড কয় ধরনের আছে, উত্তর হলো 20 প্রকার। তাহলে আমাদের অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এমন অ্যামাইনো অ্যাসিড আছে 20 প্রকার যারা প্রোটিন তৈরি করে। খুবই ইম্পর্টেন্ট যে কত প্রকার অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে, তো 20 প্রকার। উপরে অ্যামাইনো অ্যাসিড কে আবিষ্কার করেছেন? এমিল ফিশার এবং ফ্রান্স হফমিস্টার। তো এমিল ফিশার বিজ্ঞানের দাগ দাও, কারণ এই ব্যাটার সামনে অনেকগুলো কাজ আছে, এনজাইমের জন্য তার অনেক গুরুত্বপূর্ণ ধারণা আছে। তো এমিল ফিশার এই বিজ্ঞানীটা ইম্পর্টেন্ট এবং অনেক জায়গায় তার অবদান যেহেতু আছে, তো এক জায়গা না এক জায়গা থেকে ওই কমন জায়গাগুলো থেকে আসতে পারে। আমরা কিন্তু নর্মালি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বিজ্ঞানীর নাম, এরপরে তোমার সাল, এগুলো খুব বেশি একটা জোর দিই না, কারণ এগুলো প্রতি বছর যে মেডিকেলে মানে আসে না বললেই চলে, ওই কালে ভদ্রকে 1-2টা আসে। কিন্তু কিছু কিছু জায়গা আছে ওই 1-2টাও এমন প্রশ্ন আসে যেটা ইম্পর্টেন্ট জায়গা, মানে ওইটাই সাধারণত প্রতিবার স্যাররা দিতে পছন্দ করে, বা ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে স্যাররা দিতে পছন্দ করে। ওগুলো তুমি আমি যেগুলো পড়তে বলবো শুধু এগুলো ইনশাল্লাহ পড়বা। চলে আসে দেখো অ্যামাইনো অ্যাসিড। ফার্স্ট অফ অল তোমরা সবাই জানো যে অ্যামাইনো মানে অ্যামাইনো মূলক আছে, এমিনো মানে অ্যামাইনো মূলক আছে, অ্যাসিড মানে অ্যাসিড মূলক আছে। তার মানে এটার সাথে এটার মধ্যে 2টা প্রপার্টিস। অ্যামাইনো মূলকের কিছু অ্যাক্টিভিটি আছে, আবার জৈব অ্যাসিডের যে মূলক সেই অ্যাসিড মূলক থাকার কারণে অ্যাসিডের অ্যাক্টিভিটি আছে। তাহলে অ্যামাইনো মূলক, এই মূলকটা কিন্তু ক্ষারধর্মী, আবার অ্যাসিড মানে তো অম্লধর্মী। তার মানে ওর মধ্যে আমরা ডাবল টাইপের একটা অ্যাকশন আমরা দেখতে পাই। অম্লধর্মী একটা তার ফিচার আছে বা ক্ষারধর্মী ফিচারও আছে। তো আমরা একটু পরে দেখবো এইটা যে আয়ন তৈরি করে, এই জন্য আমরা এটাকে বলি জুইটার আয়ন। সো এখানে একটা অ্যামিনো গ্রুপ আছে, যে অ্যামাইনো গ্রুপ, এই যে অ্যামিন গ্রুপ আছে, সাথে একটা কার্বক্সিল গ্রুপ, অ্যাসিড যে জৈব অ্যাসিডের কার্যকরী মূলক সেটা আছে, অর্থাৎ COOH। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যামাইনো গ্রুপ আছে, একটা হচ্ছে অ্যাসিড গ্রুপ আছে, অ্যাসিড মূলক আছে। এবার খেয়াল করে দেখো, এখানে আমরা অ্যামাইনো অ্যাসিডের সংকেত বেসিক্যালি আমরা পড়ি হচ্ছে ওই লেখার জন্য পড়ি হচ্ছে ইয়েতে, যখন আমরা এইচএসসির জন্য পড়ি তখন। তো এখানে কি আছে, নর্মালি একটা কার্বন, আমরা কার্বনের সাথে একটা COOH মূলক দিলাম, একটা এমিন মূলক দিলাম, একটা হাইড্রোজেন, একটা আর। এই আর এর উপর ডিপেন্ড করে বিভিন্ন নামকরণ হয়। এখানে
অনেক ধরনের অ্যালকাইলমূলক বসতে পারে, তার উপর ভিত্তি করে নামকরণ হয়, এগুলো আমাদের এডমিশনে লাগবে না। খেয়াল করে দেখো, আমরা এটা একটু খেয়াল করবো, এখানে সিরিন এবং সিস্টিন এই দুটো একটু খেয়াল করবো। খেয়াল করে দেখো, যদি যদি এই আর গ্রুপটা CH2OH হয়, এই আর গ্রুপটা যদি CH2OH হয়, তাইলে এখানে একটা নাম হতে পারে, আর একটা CH2SH, ওকে, তাইলে একটা নাম হতে পারে। খেয়াল করে দেখো, একটা হচ্ছে সিরিন, একটা সিস্টিন। তুমি খেয়াল করে দেখো, যেখানে সালফার আছে, যেই নামটার মধ্যে সালফার আছে, এই সালফার আছে যে সংকেতে, এটা নামের মধ্যে দুইবার স আছে, সিস্টিন, এই যে সিস্টিন, খেয়াল করছো, ট এর সাথে স আছে, দুইবার স আছে। সো যে নামটার মধ্যে সালফার আছে, সালফার আমরা স দিয়ে লিখি, ওই নামটা দুইবার স আছে, সিস্টিন, ওকে। আর যেটার মধ্যে সালফার নাই, ওটার মধ্যে ওই শুরুতে একবার স আছে, পরেরটাতে নাই। তার মানে এখানে আমরা খেয়াল করব যে পরের যে অক্ষরটা আছে, 2 নাম্বার যে অক্ষরটা আছে, 2 নাম্বার অক্ষরে স আছে কিনা। 2 নাম্বার অক্ষরটাতে যদি স থাকে, তার মানে সালফার আছে। 2 নাম্বার অক্ষরে যদি স না থাকে, তাহলে এখানে সালফার নাই। এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। আর এমনি কয়েকবার লিখলে তোমার এটা মুখস্থ হয়ে যাবে। তারপরেও আমরা টেকনিক কেন দিই, যার আসলে মনে থাকে না, সে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করলে তার পড়াটা মনে রাখাটা ইজি হয়। তাহলে খেয়াল করো, যদি সালফার থাকে ভাই, নামের মধ্যে এখানে সংকেতে সালফার থাকে, তাহলে এখানে 2 নাম্বার অক্ষরে স থাকবে, সিস্টিন, এই যে স আছে একটা। যদি সালফার না থাকে, তাহলে নামে 2 নম্বর অক্ষরে স থাকবে না, শুধু সিরিন, ওকে। শেষ। চলে আসি সামনের দিকে। আমাদের দেহে, আমি তোমাদের বলছিলাম, আমাদের মানব দেহে দেখো সকল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। এটা আমি তোমাদের বলছিলাম, ওই যে মনে আছে আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, মনে আছে বলছিলাম। এই উদ্ভিদের যে সকল গ্লুকোজ থাকে হচ্ছে ডি গ্লুকোজ, উদ্ভিদে সবসময় পাওয়া যায় ডি গ্লুকোজ। আর অ্যামাইনো অ্যাসিডের বেলা মনে রাখবো, আমাদের মানুষের শরীরে যে সকল অ্যামাইনো অ্যাসিড আছে সবাই হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। এখানে কিন্তু বিটা নিয়ে আমরা পড়ি না, এবং আমরা এখানে টোটাল কোথাও বিটা অ্যামাইনো অ্যাসিড পড়বো না। সো ওভারঅল আমরা সব জায়গায় মনে রাখবো, মানব দেহে যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে এরা সবাই কেমন, আলফা অ্যামাইনো অ্যাসিড। আর উদ্ভিদে যে সকল গ্লুকোজ আছে, গত ক্লাসে বলছিলাম, বলো, উদ্ভিদে যে সকল গ্লুকোজ আছে এরা কেমন, এরা হচ্ছে ডি গ্লুকোজ। তাহলে উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে, আর মানব দেহে সবসময় অ্যামাইনো অ্যাসিড কোন ধরনের থাকে, আলফা অ্যামাইনো অ্যাসিড। দুইটা তথ্য আমাদের এখানে আছে। এরা পানিতে দ্রবণীয়, খুবই সিম্পল, কারণ এরা অ্যামাইনো অ্যাসিড, এখানে এদের মধ্যে আয়ন তৈরি হয়, প্লাস মাইনাস আয়ন তৈরি হয়। সো আয়ন যেহেতু তৈরি হয়, অবশ্যই পানিতে দ্রবণীয়। এই পরীক্ষায় আসবে হচ্ছে এইটা, আসার মতো জায়গা হচ্ছে এইটা, অ্যালকোহলে অদ্রবণীয়। এইটা একটু সবাই খেয়াল করো, ভালো করে দাগ দাও। এই অ্যামাইনো অ্যাসিড কিন্তু অ্যালকোহলে কখনোই দ্রবণীয় হয় না, অ্যালকোহলে অদ্রবণীয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেটা সবাই ভুল করে, কি সবাই চিন্তা করে ভাই অ্যামাইনো অ্যাসিড COOH আছে, এই সংকেতের মধ্যে COOH আছে, OH তো আছেই, এটা কি অ্যালকোহলে দ্রবণীয় হবে না? মনে রাখবে, এটা অ্যালকোহলে অদ্রবণীয়, এটা অ্যালকোহলে দ্রবণীয় হবে না। বর্ণহীন, সাধারণত কোনো কালার থাকে না, স্ফটিকাকার পদার্থ, এগুলো নর্মাল। উচ্চ গলনাঙ্ক, দাগ দাও, খুবই ইম্পর্টেন্ট। 6 নম্বর পয়েন্টটা, এরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। অ্যামাইনো অ্যাসিড কিন্তু উচ্চ গলনাঙ্ক, এটা কিন্তু খেয়াল রেখো। অনেকে আবার চিন্তা করে যে ভাই আপনার অ্যামাইনো অ্যাসিড আলটিমেটলি অ্যাসিডই তো, এবার কি, এ তো নর্মালি তো তরল থাকার কথা, কিন্তু নর্মালি সে কিন্তু স্ফটিকাকার পদার্থ, এবং এই জন্য এটা কিন্তু গলনাঙ্ক অনেক বেশি, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। খেয়াল রাখতে হবে, এই জায়গাগুলো তোমাদের প্যাচ লাগাই দিতে পারে। এবার একটা জিনিস খেয়াল করো, এনজাইম মনে রাখবা, আমি তোমাদেরকে এর আগে বলছি কিনা খেয়াল করে দেখো। এনজাইম মনে রাখবা, সকল এনজাইম, আমাদের মানব দেহের সকল হরমোন, মানব দেহের সকল অ্যান্টিবডি, এদের মূল স্ট্রাকচার, এদের মেইন বেসিক কিন্তু প্রোটিন। তাহলে সকল হরমোন, সকল এনজাইম, সকল অ্যান্টিবডি, এগুলো সব কিন্তু প্রোটিন নির্মিত। এটা কিন্তু এর আগেও 2 বছর আগে মেডিকেল এডুকেশন টেস্টে আসছে যে হরমোন কী ধরনের পদার্থ, উত্তর হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ। তাহলে মনে রাখবা, আমাদের মানব দেহের এনজাইম, হরমোন, অ্যান্টিবডি, এগুলো সবই কিন্তু মূলত প্রোটিন দিয়ে গঠিত। প্রোটিনের পাশাপাশি এর সঙ্গে আরও কিছু একাধিক উপাদান থাকতে পারে। আমি গত ক্লাসে বলছিলাম, অ্যামাইনো অ্যাসিডগুলো একসাথে যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তার নাম হলো পেপটাইড বন্ধন। এই পেপটাইড বন্ধনের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। এবং এটা তোমাদেরকে মনে রাখার জন্য বলেছিলাম যে পথে পেপটাইড বন্ধন, পথে প্রোটিন। প্রোটিনের মাঝে যে বন্ধন আছে এটাকে আমরা বলি পেপটাইড বন্ধন, ওকে। তাহলে পথে পেপটাইড বন্ধন, পথে প্রোটিন। এবার আসি অ্যামাইনো অ্যাসিডের যেই মূলক, যেহেতু তার মধ্যে 2টা ফর্মই আছে বলছিলাম, দেখো এমিনটা হচ্ছে ক্ষারধর্মী, আর অ্যাসিড মূলক তো আছেই। তাহলে অ্যাসিড এবং ক্ষার দুইটাই ধরনের বৈশিষ্ট্য তার মধ্যে আছে। এবং এই যে স্পেশাল একটা প্লাস একটা মাইনাস, 2 ধরনের আয়নই তার মধ্যে তৈরি হয় একই সাথে, একটা কাঠামোর মধ্যেই। এই ধরনের আয়নকে আমরা বলি জুইটার আয়ন, ওকে। সো খুবই ইম্পর্টেন্ট, অ্যামাইনো অ্যাসিড কিন্তু জুইটার আয়ন গঠন করতে পারে। তাহলে খেয়াল করে দেখো, কয়েকটা স্পেসিফিক বৈশিষ্ট্য আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, অ্যামাইনো অ্যাসিড যারা আছে ওরা তো পানিতে দ্রবণীয় হবেই, কিন্তু এরা কি অ্যালকোহলে দ্রবণীয়? আমাকে উত্তর করবা। তাহলে যারা অ্যামাইনো অ্যাসিড আছে ওরা কি অ্যালকোহলে দ্রবণীয় নাকি অদ্রবণীয়? অ্যামাইনো অ্যাসিডগুলো কি অ্যালকোহলে দ্রবণীয় নাকি অদ্রবণীয়? তাহলে পড়া হয়ে যাবে। অ্যামাইনো অ্যাসিডগুলো অ্যালকোহলে দ্রবণীয় নাকি অদ্রবণীয়? উত্তর হচ্ছে ভাই অ্যালকোহলে কিন্তু অদ্রবণীয়, ইম্পর্টেন্ট। অ্যামাইনো অ্যাসিড কি স্ফটিকাকার পদার্থ? সরি, বলে দিছি, স্ফটিকাকার পদার্থ যেহেতু, এর গলনাঙ্ক কেমন, উচ্চ গলনাঙ্ক নাকি নিম্ন গলনাঙ্ক? এটা উত্তর করো। তাহলে অ্যামাইনো অ্যাসিডের গলনাঙ্ক কেমন? এটা কি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট নাকি নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট?
ভাইয়া উত্তর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। অ্যামাইনো অ্যাসিড কেমন? উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে উত্তর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। আসলে এই কয়েকটা পয়েন্ট আমরা এখানে খেয়াল করব। এবার নেক্সট একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, সবাই উত্তর করো দেখি। কত প্রকারের অ্যামাইনো অ্যাসিড, কত প্রকারের অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে? কত প্রকারের অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে? কত প্রকারের অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে? ভেরি গুড, হাই বলছো, ওকে ভেরি গুড। উচ্চ এগুলো হয়েছে, অ্যালকোহল অদ্রবণ এটা হয়েছে। তাহলে কত প্রকারের অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে? যারা ইনশাল্লাহ ক্লাসের মধ্যে এগুলো উত্তর করে ফেলতে পারবা, তা দেখবে এগুলার বাসায় গিয়ে আর পড়তে হবে না, এগুলো তুমি ইনশাল্লাহ পারবা। এটা কিন্তু একটা খুব ভালো স্ট্র্যাটেজি, তাহলে তখন তোমার পড়াটা অনেক ভালো মনে থাকে। খেয়াল করে দেখো, তাহলে আমরা যেটা বললাম ভেরি গুড, অনেক সবার উত্তর আসতেছে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড মূলত প্রোটিন তৈরি করে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা নেক্সট, সকল হরমোন কোন ধরনের পদার্থ? সকল হরমোন কোন ধরনের পদার্থ? শর্করা, আমিষ নাকি স্নেহ? প্রোটিনের বাংলা যে আমিষ, এটা জানেন এমন কেউ নাই। তো সকল হরমোন কোন ধরনের পদার্থ? শর্করা, আমিষ নাকি স্নেহ? উত্তর হচ্ছে ভাইয়া সকল হরমোন প্রোটিন জাতীয় পদার্থ, মানে আমিষ জাতীয় পদার্থ। সকল শর্করা সকল এনজাইম আমিষ জাতীয় পদার্থ। সকল অ্যান্টিবডি মেইন স্ট্রাকচার প্রোটিন দিয়ে গঠিত, মানে আমিষ জাতীয় পদার্থ। সাথে অনেক কিছু থাকতে পারে, তার উপর ভিত্তি করে অনেক ধরনের ক্লাসিফিকেশন সম্ভব। খেয়াল করে দেখো, মোট অ্যামাইনো অ্যাসিড উদ্ভিদ এবং প্রাণী দেহে মিলিয়ে প্রায় 28টার মতো আছে। টোটাল অ্যামাইনো অ্যাসিড আছে প্রায় 28টির মতো, কিন্তু তাই বলে কি 28টা অ্যামাইনো অ্যাসিড কি প্রোটিন তৈরি করে? উত্তর হচ্ছে ভাইয়া না। টোটাল 28টি অ্যামাইনো অ্যাসিড থাকলেও প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে মাত্র 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড। তাহলে সর্বমোট 28টা অ্যামাইনো অ্যাসিড থাকলেও প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড। এখানে ক্লাসিফিকেশন লেখা আছে, এটা আমরা একটু পড়ি, বাট যদিও খুব বেশি আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 2 নাম্বারটা, দাগ দাও, খুবই ইম্পর্টেন্ট 2 নাম্বারটা, এই জন্য অন্য কালার করা আছে। পাশে লিখে রাখো ফিট, পাশে লিখে রাখো ফিট, অর্থাৎ অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড কারা? ফিট। ফিট দিয়ে মনে রাখবো ফিনাইল অ্যালানিন, এই যে ফিনাইল অ্যালানিন, এবং টতে হচ্ছে টাইরোসিন, টতে হচ্ছে টাইরোসিন। তাহলে খেয়াল করে দেখো, নর্মালি অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড মনে রাখার টেকনিক কি বলছি? ফিট। ফতে ফিনাইল অ্যালানিন, টতে টাইরোসিন, ফিনাইল অ্যালানিন, টতে টাইরোসিন। তাহলে আমরা মনে রাখবো যে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড কারা? ফিট। ফতে ফিনাইল অ্যালানিন, টতে টাইরোসিন, ফতে ফিনাইল অ্যালানিন, টতে টাইরোসিন। এলিফেটিক তেমন একটা জরুরি না, আমরা হেটারোসাইক্লিকটাও খুব বেশি জরুরি না, কিন্তু আমরা এই হেটারোসাইক্লিকের মধ্যে একটা খালি পড়তে পারি যেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হিস্টিডিন। এই প্রোলিন এবং হিস্টিডিন দুইটা মোটামুটি আসে, বাট হিস্টিডিনটা একটু পড়তে পারো, বাট অন্যথায় নর্মালি অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডটাই পরীক্ষায় আসে। ফিট দিয়ে মনে রাখবো ফতে ফিনাইল অ্যালানিন, টতে টাইরোসিন। তাহলে এখান থেকে প্রশ্নটা কীভাবে আসতে পারে? এখান থেকে প্রশ্নটা হতে পারে এরকম, যে নিচের কোনটি অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড দিয়ে 4টার মধ্যে একটা দিবে, অথবা নিচের কোনটি অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড নয়। এই নয়ের প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম, কেন? কারণ এখানে 2টা অপশন আছে। সাধারণত যেখানে 3টা উদাহরণ থাকে ওখান থেকে প্রশ্নটা হয় এরকম, যে নিচের কোনটি অমুক নয়, বুঝতে পারছো? তাহলে ওই আরেকটা 4 নাম্বারে অন্য একটা বসাই দেয়। তো 2টা থাকলে সাধারণত আমরা ওইভাবেই প্রশ্নটা দেখি, নিচের কোনটি অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, ফিনাইল অ্যালানিন এবং টাইরোসিন। কীভাবে মনে রাখছি? ফিট দিয়ে, ফিট। ওকে, নেক্সট খেয়াল করে দেখো, নন পোলার এগুলো সংখ্যা তোমরা একটু রিডিং দিবা, এগুলো জরুরি না, এগুলো আমাদের কোনো সময় তেমন একটা আসে নাই। আমরা চলে আসি এখানে, অলরেডি পড়েছি 20টি অ্যামাইনো অ্যাসিড সাধারণত প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। তবে বাকি যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে যারা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না, এদেরকে আমরা বলি নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। এই যে নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, খেয়াল করে দেখো, লাইটের কারণে আমি দেখতে পাচ্ছি না ঠিক মতো, এদেরকে বলা হয় নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। তাহলে যে সকল অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না, এদেরকে আমরা বলি নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। এদেরকে মনে রাখার জন্য সুন্দর একটা লাইন লিখতেছি, খেয়াল করে দেখো, অর্নি হামিমকে সবাই অনেক আগ্রহী আছে ভাই, কি বলবে? হ্যাঁ, কিছু না, অর্নি হামিমকে সাইজ করলো, এই যে অর্নি হামিমকে সাইজ করলো, এই লাইনটা দিয়ে আমরা মনে রাখতে পারি। খেয়াল করে দেখো, নিজের নামে পড়ালাম, অর্নি মানে অর্নিথিন, হামিম মানে হেমোসেরিন, হামিম দিয়ে বোঝানো হচ্ছে হেমোসেরিন, আর সাইজ করলো, সাইজ দিয়ে আমরা বুঝবো সাইট্রোলিন, তাহলে অর্নি হামিমকে সাইজ করলো, তাহলে অর্নিথিন, হেমোসেরিন এবং সাইট্রোলিন হয়েছে। এই যে, তাহলে নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড মনে রাখার ছন্দ কি বলছি? অর্নি হামিমকে সাইজ করলো, অর্নিথিন, হেমোসেরিন, সাইট্রোলিন, ওকে। তাহলে আমরা একদম মুখস্থ করে ফেলি যে ভাই নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড কারা আছে? অর্নি হামিমকে সাইজ করলো, অর্নিথিন, হেমোসেরিন, সাইট্রোলিন, অর্নি হামিমকে সাইজ করলো, অর্নিথিন,
হেমোসেরিন, সাইট্রোলিন। খুব ইজিলি ছিল আমরা মনে রাখতে পারি। এবার আসি খুবই ইম্পর্টেন্ট বিরল, এই যে বিরল অ্যামাইনো অ্যাসিড। বিরল অ্যামাইনো অ্যাসিড 5 স্টার, জাস্ট পাশে 5 স্টার দিয়ে দাও, একদম 5 স্টার, একদম 5 স্টার দিয়ে দাও পাশে। যে বিরল অ্যামাইনো অ্যাসিড কোনটা খেয়াল করে দেখো, প্রোটিনের মধ্যে যে একটা খুব ইম্পর্টেন্ট একটা পদার্থ খেয়াল করে দেখো, হাইড্রোক্সিপ্রোপিন। এই হাইড্রোক্সিপ্রোপিনের উপস্থিতি খুবই রেয়ার, মানে খুবই সীমিত। এই জন্য পরীক্ষা আসে সরাসরি নিচের কোনটি বিরল অ্যামাইনো অ্যাসিড, তো দাগ দাও হাইড্রোক্সিপ্রোপিনের উপস্থিতি, মানে হাইড্রোক্সিপ্রোপিন দাগ দাও, এই খুবই ইম্পর্টেন্ট 5 স্টার। তাহলে বিরল অ্যামাইনো অ্যাসিড বললে যদিও হাইড্রোক্সিপ্রোপিনের উপস্থিতি খুবই সীমিত, মানে খুবই অল্প পরিমাণে আছে, তার মানে এইটাই হচ্ছে আমাদের বিরল অ্যামাইনো অ্যাসিড, খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে পরীক্ষা যদি আসে নিচের কোনটা বিরল অ্যামাইনো অ্যাসিড, উত্তর হচ্ছে হাইড্রোক্সিপ্রোপিন। উত্তর কি? হাইড্রোক্সিপ্রোপিন। তাহলে আমরা একটু চলো এই পৃষ্ঠাটা একটু রিক্যাপ করি, দেখি সবাই পারো কিনা। ফার্স্ট অফ অল আমাকে উত্তর করো যে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। আমরা সবাই জানি অ্যারোমেটিক মানে বেনজিন চক্র থাকবে, তাই না? এগুলো আমার মোটামুটি একটা আইডিয়া আছে কেমিস্ট্রি, জৈব রসায়নে। আর কালকে থেকে ইনশাল্লাহ জৈব রসায়নের ক্লাস তো হবেই, 3টা লেকচার হবে জৈব রসায়নের উপরে, এবং এই 3টা লেকচার ইনশাল্লাহ তোমাদের পুরো জৈব রসায়ন আমি কভার করবো। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো ফার্স্ট অফ অল যে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড চেনার উপায় কি? কি ছন্দ বলেছি অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড জন্য? দুইটা আছে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। কি দিয়ে মনে রাখবো? কি দিয়ে মনে রাখবো সেটা বলো। উত্তর হচ্ছে ভাইয়া ফিট, ফিনাইল অ্যালানিন আর টতে টাইরোসিন। ফিট ফতে ফিনাইল অ্যালানিন, টতে টাইরোসিন। তাহলে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড চেনার উপায় হচ্ছে ফিট, ফতে ফিনাইল অ্যালানিন, টতে টাইরোসিন। এইভাবে আমরা অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড চিনতে পারি। নেক্সট ভাই আমাকে উত্তর করো কোনটি বিরল অ্যামাইনো অ্যাসিড? কোনটি বিরল অ্যামাইনো অ্যাসিড মানে খুবই সীমিত, মানে খুব রেয়ার। নিচের কোনটা বিরল অ্যামাইনো অ্যাসিড? তাহলে কোনটি বিরল অ্যামাইনো অ্যাসিড? উত্তর করে দাও সবাই, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। কোনটি বিরল অ্যামাইনো অ্যাসিড? বিরল হচ্ছে হাইড্রোক্সিপ্রোপিন। কোনটা? হাইড্রোক্সিপ্রোপিন, হাইড্রোক্সিপ্রোপিন। নেক্সট, ম্যাক্সিমাম অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করে। তোমরা সবাই উত্তর করছো যে ভাই 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে যারা প্রোটিন তৈরি করে, কিন্তু আরও অনেকগুলো আছে যারা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না। যারা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না আমরা এদেরকে বলি নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। তাহলে নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড কারা? অর্ণব বা অর্নি হামিমকে সাইজ করলো। অর্নি মানে অর্নিথিন, হামিম মানে হ্যামোসেরিন, সাইজ মানে সাইট্রোলিন। অর্নি হামিমকে সাইজ করলো, এটা দিয়ে মনে রাখবা, তাহলে আর ভুল হবে না। তাহলে অর্নি হামিমকে সাইজ করলো। ওকে, অর্নিথিন, হ্যামোসেরিন, সাইট্রোলিন, ইনশাল্লাহ হয়ে গেল। এবার আসি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। ভাই মাস্ট, এটা 100% ইম্পর্টেন্ট, এবং এটা আমাদের সময় মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, কিন্তু আমি এটা পরীক্ষা হলে গিয়ে এটা মনে করতে পারি নাই, ভুল করে দিয়ে আসছি। কারণ পরীক্ষার আগে যখন আমি রিভিশন দিছিলাম, ওই রিভিশন আমার কোনো কারণে এই জায়গাটা স্কিপ হয়ে গেছে। এই জন্য সবাই এটা এখানে 100% লিখবা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড মানে কি? এই অ্যামাইনো অ্যাসিডগুলো দেহের অভ্যন্তরে তৈরি হয় না, এগুলোকে অবশ্যই অবশ্যই খেতে হয়। তাহলে দেহের অভ্যন্তরে এগুলো তৈরি হয় না, মানে তাহলে এদের কেন আমরা অত্যাবশ্যকীয় বলছি? কারণ এদেরকে অবশ্যই তোমার বাইরে থেকে খেতে হবে, এই জন্য এদেরকে আমরা বলি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। তাহলে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কারা আছে খেয়াল করে দেখো, লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, থ্রিওনিন, ভেলিন, মেথিন, অনেকগুলো আছে, এতগুলো মনে রাখার নামটা কঠিন। 8টা আছে টোটাল অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এই 8টা আমরা কীভাবে মনে রাখবো খেয়াল করে দেখো। তাহলে 8টা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড মনে রাখার জন্য আমরা পাশে লিখবো এমটিভি। তোমরা একটা টিভি চ্যানেল আছে না, নাম এমটিভি, এমটিভি, হ্যাঁ আমরা লিখবো এমটিভি। আর আমরা যে ওষুধ খাই এটাকে ইংলিশে বলে পিল, তাই না? পিল। তাহলে এমটিভি পিল, এই যে পিল, এমটিভি পিল, এটা দিয়ে আমরা মনে রাখবো 8টা অ্যামাইনো অ্যাসিডের কথা। তাহলে 8টা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, মানে এগুলো অবশ্যই খেতে হবে। এগুলো কি দেহের ভিতরে তৈরি হয়? না ভাই, তৈরি হয় না। দেহের ভিতরে তৈরি হয় না বলেই মাস্ট খেতে হবে, আর এই জন্যই আমরা বলি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। ওকে, তাহলে আমরা কীভাবে মনে রাখবো? এমটিভি পিল, এমটিভি পিল। খেয়াল করে দেখো, এম দিয়ে হচ্ছে মেথিওনিন, দাগ দাও, এই যে এম দিয়ে হচ্ছে মেথিওনিন, তুমি চাইলে লিখতে পারো এই যে এম মানে হচ্ছে মেথিওনিন, এম দিয়ে হচ্ছে মেথিওনিন। ওকে, টি দিয়ে দুইটা, টি দিয়ে দুইটা, একটা হচ্ছে থ্রিওনিন আর একটা হচ্ছে ট্রিপ্টোফেন। একটা হচ্ছে থ্রিওনিন আর একটা ট্রিপ্টোফেন। তাহলে টি দিয়ে দুইটা, একটা হচ্ছে থ্রিওনিন, এই যে থ্রিওনিন, আর একটা হচ্ছে ট্রিপ্টোফেন। তাহলে আমরা পড়েছি মিথিওনিন, এম ফর মেথিওনিন, টিতে দুইটা, থ্রিওনিন এবং ট্রিপ্টোফেন। ভিতে ভেলিন, ভিতে ভেলিন, এই যে ভিতে ভেলিন, ভিতে ভেলিন, ভিতে ভেলিন। পিতে ফিনাইল অ্যালানিন, পিতে এই যে ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন। শেষ আই দিয়ে আইসোলিউসিন, এই যে আই দিয়ে আইসোলিউসিন, এল দিয়ে লিউসিন, এল দিয়ে লাইসিন। শেষ, এল দিয়ে লাইসিন। তাহলে আমরা জাস্ট ছন্দটা পড়বো, আর এগুলো আমরা ইনশাল্লাহ অটোমেটিক এই অপশনের সাথে মিলে অ্যান্সার করতে পারবো। যদি বাসায় তুমি 1-2 বার পড়ো তাহলে ইনশাল্লাহ হবে। তাহলে খেয়াল করো ভাইয়া, প্রথম প্রশ্ন, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টা? অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 8টা। এই 8টা মনে রাখার জন্য আমরা কোন ছন্দ মুখস্থ করবো? এমটিভি পিল। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড মনে রাখার টেকনিক কি?
এমটিভি পিল। তাহলে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আমরা কীভাবে মনে রাখবো? এমটিভি পিল। এম দিয়ে মেথিওনিন, টি দিয়ে ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন, ভিতে কি? ভ্যালিন। তাহলে এমটিভি পিল, পিতে ফিনাইল অ্যালানিন, আই দিয়ে আইসোলিউসিন, এল দিয়ে লিউসিন, আরেকটা এল দিয়ে লাইসিন। তাহলে আমরা এমটিভি পিল দিয়ে মনে রাখবো। ওকে, তাহলে আমরা খেয়াল করি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টা? সবাই উত্তর করে দাও। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টা? অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে 8টা। এই 8টা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড মনে রাখার জন্য আমরা কোন টেকনিক অ্যাপ্লাই করব? এই 8টা অ্যামিনো অ্যাসিড মনে রাখার জন্য আমরা মনে রাখবো এমটিভি পিল। এমটিভি পিল। ওকে, এমটিভি পিল। এম মানে হচ্ছে মেথিওনিন, টি দিয়ে 2টা, একটা হচ্ছে ট্রিপ্টোফ্যান আর একটা কি? থ্রিওনিন। আর ভিতে কোনটা মনে রাখবো? ভ্যালিন। ভিতে মনে রাখবো ভ্যালিন। পিতে মনে রাখবো ফিনাইল অ্যালানিন, আইতে আইসোলিউসিন, এল দিয়ে লিউসিন, এল দিয়ে লাইসিন। ওকে, তাহলে আমরা এটা একটু খেয়াল রাখবো, তাহলে যেন আমাদের ভুল না হয়। আমরা একটা ছন্দ মনে রাখবো, কোনটা বলছি? এমটিভি পিল। এমটিভি পিল। এমটিভি পিল। তাহলে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড মনে রাখার টেকনিক কি বললাম? এমটিভি পিল। এম দিয়ে হচ্ছে মেথিওনিন, টিতে হচ্ছে ট্রিপ্টোফ্যান থ্রিওনিন, ভিতে হচ্ছে ভ্যালিন, পিতে ফিনাইল অ্যালানিন, আইতে আইসোলিউসিন, এল দিয়ে লিউসিন, এল দিয়ে লাইসিন। তাহলে এই এমটিভি পিল আমরা মনে রাখবো। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ অনায়াসে এটা পারবো, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা আসে। অনত্যাবশ্যকীয় এটা পড়ার কিছু নাই, তো আমাদের আটটা অলরেডি গেছে। আর তাহলে বাকি যেগুলো আছে এগুলো অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এখন এবার খেয়াল করো, শিশুদের বেলা একটু আলাদা আছে। শিশুদেরকে অতিরিক্ত 2টা আবার খেতে হয়। শিশু অবস্থায় তার ক্ষেত্রে শরীরে তৈরি হয় না, অতিরিক্ত 2টা খেতে হয়। সে 2টা কোনটা? একটা হচ্ছে আর্জিনিন আর একটা হিস্টেরিন। এখন এটা তুমি কিভাবে মনে রাখবা? এটা তুমি মনে রাখতে পারো যে অর্নি হাসে, এটা এভাবে মনে রাখতে পারো অর্নি হাসে। তো শিশুদের একটা অর্নি মনে করে একটা বাচ্চা শিশু, এই অর্নি খালি হাসে। তো শিশুদের বেলা আমরা মনে রাখবো অর্নি হাসে, আর্জিনিন আর একটা হিস্টেরিন। তাহলে আমাদের পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক অবস্থায় নর্মালি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে কয়টা? প্রাপ্তবয়স্ক অবস্থায় সংখ্যা হচ্ছে 8টা, কিন্তু শিশুদের বেলা আমাদের 2টা এক্সট্রা করে মনে রাখতে হবে। সেই 2টা কোনটা? একটা হচ্ছে আমরা মানে বাচ্চা তো অনেক সময় প্রায় হাসে, মানে বাচ্চারা কান্নাও করে, কিন্তু বাচ্চারা আবার মাঝে মাঝে হাসে। তো মনে রাখবো অর্নি একটা বাচ্চা মেয়ে, ও খালি হাসে। তাহলে আর্জিনিন এবং হিস্টেরিন। ওকে, তাহলে আর্জিনিন এবং হিস্টেরিন। তাহলে অর্নি দিয়ে আমরা পড়েছি অর্নি হামিমকে সাইজ করলো, এটা দিয়ে মনে রাখবো ওই যে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডগুলো। আর শিশুদের বেলা মনে রাখবো অর্নি হাসে। তাহলে আর্জিনিন এবং হিস্টেরিন, অথবা তুমি অন্য একটা তোমার নাম দিয়ে মনে রাখতে পারো, যেটা তোমার জন্য ভালো হয়। তাহলে বাকিগুলো হচ্ছে অনত্যাবশ্যকীয়। তাহলে শিশুদের ক্ষেত্রে খেয়াল করে দেখো, সব 10টা। 8টা তো খেতেই হবে, সাথে অতিরিক্ত 2টা আছে, মোট 10টা হয়ে গেল। তো 10টা যদি শিশুদের বেলায় অত্যাবশ্যকীয় হয়, খেতে হয়, তাহলে বাকি 2টা খাওয়া লাগবে না, তাহলে বাকি 2টা অনত্যাবশ্যকীয়। খুবই ইজিলি আমরা ইনশাল্লাহ পারবো। তাহলে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের সংখ্যা শিশুদের বেলায় 10টা, কিন্তু পূর্ণবয়স্ক অবস্থায় মানে আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 8টা করে। এই 8টা মনে রাখার টেকনিক কি বলছি? এমটিভি পিল। এম দিয়ে মেথিওনিন, টি দিয়ে ভাইয়া কয়টা? 2টা, ট্রিপ্টোফ্যান এবং থ্রিওনিন। টি দিয়ে 2টা, ট্রিপ্টোফ্যান এবং থ্রিওনিন। ভিতে হচ্ছে ভ্যালিন, ভিতে ভ্যালিন, পিতে ফিনাইল অ্যালানিন, আইতে আইসোলিউসিন, এল দিয়ে লিউসিন, এল দিয়ে লাইসিন। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ পারবো সবাই। শেষ। তাহলে আমাকে একটু সবাই একটু উত্তর করে দাও দেখি ভাইয়া, শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টি? ভাইয়া কেউ প্রথম প্রশ্নের উত্তর করো, শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টি? শিশুদের জন্য আমি আসলে একটু মন দুঃখ ভারাক্রান্ত একটা বিভিন্ন বিষয় একটা বিষয় নিয়ে। এই জন্য আমি শিশু আর না হাসলেও আমার হাসিটা আসলে একটু কম আর কি। তো যাই হোক, আমি তারপর সর্বোচ্চটুকু তোমাদের জন্য ইনশাল্লাহ ঢেলে দিতে চাই, কারণ তোমরা স্টুডেন্ট, তোমাদের ইনশাল্লাহ বিষয় ক্লাস। সো এই জন্য আই এম ট্রাইং মাই বেস্ট টু গিভ ইউ দ্য বেস্ট অফ মি। সো তোমরা আশা করি ইনশাল্লাহ বেশ ভালোভাবে ইনশাল্লাহ ক্লাসটা করবা। ওকে, তো শিশুরা হাসে, আমি আগে পড়াতাম শিশুরা আর হাসে না। হ্যাঁ, শিশু বললে আর্জেরিন এবং হিস্টেরিন আমরা অ্যাড করতাম, তো শিশুর জায়গায় হয়তো আমার নামও অ্যাড করতে পারতাম। দেখ, শিশুরা আর হাসে না, তাহলে শিশুরা আর হাসে না, আর্জেরিন এবং হিস্টেরিন, এটা আমার বানানোই ছন্দ। তো তোমরা ইনশাল্লাহ চাইলে ওটাও মনে রাখতে পারো। তাহলে ভাইয়া শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টা? শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে 10টা। ভেরি গুড, তোমরা পেরেছো, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। নেক্সট প্রশ্ন হচ্ছে, তাহলে বলো দেখি, এমটিভি পিল, এই 8টা তো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, তাই না? এর মধ্যে তুমি কি বলতে পারবা এম দিয়ে কোনটাকে বুঝাইছি? তুমি জাস্ট একটা নাম বলো, তাহলে ইনশাল্লাহ তোমার ট্র্যাকটা আমরা ধরতে পারবো। এম দিয়ে কোনটাকে বোঝানো হয়? এম দিয়ে কোন অ্যামিনো অ্যাসিডটা বোঝানো হয়? এম দিয়ে হচ্ছে মেথিওনিন, টি দিয়ে 2টা, ট্রিপ্টোফ্যান এবং থ্রিওনিন, ভিতে হচ্ছে ভ্যালিন, পিতে ফিনাইল অ্যালানিন, আইতে আইসোলিউসিন, এল দিয়ে লিউসিন, এল দিয়ে লাইসিন। ওকে, আশা করি আমরা ইনশাল্লাহ পারবো। সো অ্যামিনো অ্যাসিড মানে তো সে প্রোটিন তৈরি করবে, এগুলো ডাউট কিছু নাই, খুব ইজি কথাবার্তা। প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে, তারপরে ইউরিয়া সংশ্লেষণে সাহায্য করে, প্রোটিন থেকে আসলে আলটিমেটলি ডিগ্রেডেশন হয়ে ইউরিয়া হয়, সো আলটিমেটলি অ্যামিনো অ্যাসিড হয়ে ইউরিয়া হয়। তো
তো নর্মাল থিং, এগুলো তেমন একটা জরুরি না। আমি এটা বলছি ভিটামিন, এনজাইম, হরমোন, অ্যান্টিবডি সব ঘুরে ফিরে আসলে আলটিমেটলি প্রোটিন। আচ্ছা, তো খেয়াল করে দেখো, প্রোটিনে আমরা সরাসরি চলে আসি প্রোটিন টপিকে, আমাদের অ্যামিনো অ্যাসিড টপিক শেষ। খুবই ইম্পর্টেন্ট, প্রোটিন শব্দটা প্রথম প্রয়োগ করেছেন কে? বিজ্ঞানের নাম ইম্পর্টেন্ট, কারণ প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। তুমি আনন্দে আসো, তুমি খুশিতে আসো, দুঃখে আসো, তুমি বাটপাড়িতে আসো, তুমি যে স্টেজে থাকো না কেন, তোমার বডির প্রোটিন রিলিজ হবে বিভিন্ন ধরনের। হ্যাঁ, তুমি যদি ধরো দুঃখে থাকো তাহলে তোমার এক ধরনের প্রোটিন রিলিজ হবে, তুমি খুশিতে থাকলে এক ধরনের প্রোটিন রিলিজ হবে তোমার। হ্যাঁ, 11টা 11 10:30 বেরোচ্ছেন, বেরো যাচ্ছেন। ওকে, যেটা বললাম, তুমি দুঃখে আসো তোমার এক ধরনের প্রোটিন রিলিজ হবে, তুমি খুশিতে আসো এক ধরনের প্রোটিন রিলিজ হবে, তুমি 2 নম্বরই করতেছো তখন তোমার বডিতে মাইন্ডসেট আরেক ধরনের প্রোটিন রিলিজ হবে। তো তুমি যে স্টেজে থাকো না কেন, সব প্রোটিনের খেলা। তাহলে প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। সো এই প্রোটিন শব্দটা প্রথম প্রয়োগ করেছেন কে? বিজ্ঞানী জি মুল্ডার। তাহলে প্রোটিন শব্দটা প্রথম প্রয়োগ করেছেন বিজ্ঞানী জি মুল্ডার। খুবই ইম্পর্টেন্ট, জি মুল্ডার, ভেরি মাচ ইম্পর্টেন্ট। চলে আসি এবার এখানে অ্যামাইনো অ্যাসিডের অনেক কথাবার্তা লেখা আছে, যেমন আমাদের ইনসুলিন, আমরা এটা পড়ি অধ্যায় 11তে গেলে। ইনসুলিন তৈরি হইতে কমপক্ষে 51টা অ্যামাইনো অ্যাসিড লাগে, এবং ইনসুলিনের 2টা চেইন আছে, একটা চেইনে 21টা অ্যামাইনো অ্যাসিড আছে, আর একটা চেইনে 30টা অ্যামাইনো অ্যাসিড আছে। সব মিলিয়ে ইনসুলিন তৈরির জন্য টোটাল অ্যামাইনো অ্যাসিড লাগে হচ্ছে 51টা। সো আলটিমেটলি প্রোটিন তৈরি হওয়া মানে হচ্ছে প্রোটিনের মধ্যে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিডগুলো মিলেই তো আলটিমেটলি প্রোটিন তৈরি হয়। এগুলো তেমন কিছু পড়ার কিছু নাই, সব এনজাইম প্রোটিন, এগুলো আমি আগে বলছি। জীবদেহের শুষ্ক ওজনের, লাইনটা কি তোমরা দেখতে পাচ্ছ? জীবদেহের শুষ্ক ওজনের 50% প্রোটিন। ভাই গত ক্লাসে বলছিলাম, এবার আমাকে বলো তো, উদ্ভিদের শুষ্ক ওজনের কত ভাগ কার্বোহাইড্রেট? উদ্ভিদের শুষ্ক ওজনের কত ভাগ কার্বোহাইড্রেট? গত ক্লাসে ভাইয়া পড়াইছিলাম, দেখি তোমাদের কাদের মনে আছে। উদ্ভিদের শুষ্ক ওজনের কত ভাগ কার্বোহাইড্রেট? উদ্ভিদের শুষ্ক ওজনের কত ভাগ কার্বোহাইড্রেট? বলেন, যে উদ্ভিদের শুষ্ক ওজনের কত ভাগ কার্বোহাইড্রেট? ভেরি গুড, ভেরি গুড শিহাব, ভেরি গুড। বাকি যারা পারছো, 50 থেকে 80 ভাগ। তাহলে উদ্ভিদের শুষ্ক ওজনের 50 থেকে 80 ভাগ হচ্ছে কার্বোহাইড্রেট। ভেরি মাচ ইম্পর্টেন্ট, গত ক্লাসে ভাইয়া বলছি। এগুলো তুমি ইনশাল্লাহ পারবা, আমি যেগুলো পড়াচ্ছি ক্লাসে ইনশাল্লাহ পড়া হয়ে যাবে, এগুলো বাড়তি করে পড়ার দরকার নাই। আচ্ছা, মনে রাখবা পলিপেপটাইড আমরা কখন বলবো? পেপটাইড যাতে 50টার অধিক অ্যামাইনো অ্যাসিড থাকে, দাগ দাও। তাহলে 50টার অধিক অ্যামাইনো অ্যাসিড থাকবে, আমরা এটাকে তখন বলবো পলিপেপটাইড। তাহলে এখানে একটা সংখ্যা, একটা ল্যান্ডমার্ক পাইছি 50। তাহলে প্রোটিনের বেলায় কিন্তু আমরা একটা ল্যান্ডমার্ক অলরেডি পেয়ে গিয়েছি, 50%। জীবদেহের শুষ্ক ওজনের 50% প্রোটিন। আবার পেপটাইড, পলিপেপটাইড কোনটাকে বলবো? কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকবে? 50+, 50+। তার মানে ঘুরে ফিরে 50 হচ্ছে আমাদের জন্য এখানে এখানে একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। ওকে, তাহলে প্রোটিনের 50% হচ্ছে আমাদের জীবদেহের শুষ্ক ওজনের 50% হচ্ছে প্রোটিন। আবার পলিপেপটাইড কখন বলবো? যেখানে 50টার অধিক পেপটাইড বন্ধন আছে, ঘুরে ফিরে 50 আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ সংখ্যা। আমি আলফা অ্যামাইনো অ্যাসিডের কথা বলেছি, আমাদের মানবদেহের সকল অ্যামাইনো অ্যাসিডই হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড, এটা তোমরা কেউ ভুলবা না, আমি জানি। এবার আসি বিভিন্ন পেপটাইড বন্ধনী, কোন স্পেশাল প্রোটিনগুলোর মধ্যে কয়টা করে পেপটাইড বন্ধনী আছে, সরি কয়টা করে পলিপেপটাইড আছে। খেয়াল করো, একটা পলিপেপটাইড আছে, একটা পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিনের নাম হচ্ছে লাইসোজাইম, 2টা পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিনের নাম হচ্ছে ইন্টোগ্রিন, 3টা দ্বারা গঠিত হচ্ছে কোলাজেন, 4টা দিয়ে গঠিত নাম হচ্ছে হিমোগ্লোবিন। এখন আমি তোমাকে 2টা ইজিলি মনে করা যাচ্ছে, খেয়াল করো। ইন্টোগ্রিন, টো মানে 2, ইন্টো মানে 2, হ্যাঁ, ইন্টোগ্রিন টো, টোতে 2, ইন্টোগ্রিন, টো ফর 2, শেষ, কাজ শেষ। তাহলে ইন্টোগ্রিনের মধ্যে কয়টা পলিপেপটাইড আছে? তোমাকে আর এটা মুখস্থ করতে হবে, হবে না, তুমি মনে রাখবা ইন্টোগ্রিন, টো, টো, টি ফর 2। ওকে, তাহলে ইন্টোগ্রিন, ট দিয়ে 2। তাহলে ইন্টোগ্রিনের মধ্যে কয়টি পলিপেপটাইড আছে ভাইয়া? 2টা। ইন্টোগ্রিন, টি দিয়ে টো মানে 2। তাহলে ইন্টোগ্রিনের মধ্যে পলিপেপটাইড আছে 2টা, টি ফর 2। পারবা এটা? ওকে, চলে আসে পরে 4টা পলিপেপটাইড দিয়ে গঠিত। এটা আমরা খুব ভালো করে পারি, কারণ আমরা যখন হিমোগ্লোবিন পড়ি, হিমোগ্লোবিনে পড়ার সময় মনে আছে, হিমোগ্লোবিনের 4টা চেইন আছে টোটাল। কয়টা চেইন? 4টা চেইন। এই যে 4টা চেইন আছে, প্রত্যেকটা চেইনের মধ্যে 1 অণু করে অক্সিজেন ক্যারি করে, প্রত্যেকটা চেইনের মধ্যে 1 অণু করে অক্সিজেন পরিবহন করে। সেই হিসেবে একটা হিমোগ্লোবিনের মধ্যে টোটাল কয় অণু অক্সিজেন আছে ভাইয়া? 4 অণু। তাহলে একটা হিমোগ্লোবিনের মধ্যে টোটাল 4 অণু অক্সিজেন আছে। তাহলে হিমোগ্লোবিনের সাথে 4 সংখ্যাটা কিন্তু খুব ভালো যাচ্ছে, রাইট? হিমোগ্লোবিনের মধ্যে পলিপেপটাইডের সংখ্যাও কিন্তু এই 4টা পলিপেপটাইড চেইন থাকে। তো হিমোগ্লোবিন বললে আমরা 4-এর কথা মনে রাখবো। 2টা তোমাকে অলরেডি পড়াই দিছি, যে 2টা পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিনের নাম হচ্ছে ইন্টোগ্রিন। ওকে, ইন্টো, টতে 2,
টতে 2, ইনশাল্লাহ তোমাদের মনে থাকবে। এবার আসি একটা পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন, লাইসোজাইম। ওকে, লাইসো, দেখো আমরা যদি বলি সিঙ্গেল, যে তুমি সিঙ্গেল আছে, যে ভাইয়া ও তো সিঙ্গেল আছে, হ্যাঁ সিঙ্গেল আছে, সিঙ্গেল, সিঙ্গেল মানে কি একটা না, সিঙ্গেল মানে কি একটা, সিঙ্গেলের লতে লাইসোজাইম, লতে লাইসোজাইম, এই যে লাইসোজাইম কেমন সিঙ্গেল, লাইসোজাইম কেমন সিঙ্গেল। তুমি ডাবল হতে পারো, অথবা তুমি যদি বাটপার হও তুমি ট্রিপল বা কোয়াড্রিপল হতে পারো, তুমি 3-4টা একসাথে মেনটেন করে ওটাও হতে পারে, কিন্তু তোমরা যারা সিঙ্গেল আছো তোমাদের জন্য মনে রাখবা সিঙ্গেল বলতে লাইসোজাইম। সো লাইসোজাইম, সিঙ্গেলের লতে লাইসোজাইম। তুমি কেমন, এই যে সে ডাবল, হিমোগ্লোবিন তো সারছে 4টা মেনটেন করে, কিন্তু সিঙ্গেল হচ্ছে লাইসোজাইম, লতে লাইসোজাইম। তাহলে সিঙ্গেল হচ্ছে লতে লাইসোজাইম। ওকে, আমরা খেয়াল করবো সিঙ্গেল লতে লাইসোজাইম, এই যে লতে লাইসোজাইম। তাহলে সিঙ্গেল লাইসোজাইম তাইলে বলো তো কয়টা পলিপেপটাইড দ্বারা গঠিত? লাইসোজাইম একটা পলিপেপটাইড দ্বারা গঠিত, লাইসোজাইম, লতে লাইসোজাইম, সিঙ্গেলের ল। তো মিলে গেছে। ইন্টোগ্রিন টতে 2, ইন্টোগ্রিন টতে 2। হিমোগ্লোবিনের মধ্যে কয়টা পলিপেপটাইড আছে? হিমোগ্লোবিন 4টা চেইন থাকে, আমরা সবাই এটা পারি। 4টা চেইনে 4 অণু করে অক্সিজেন পরিবহন করে, এই হচ্ছে হিমোগ্লোবিন। সো হিমোগ্লোবিনের মধ্যে পলিপেপটাইড চেইন আছে কয়টা? 4টা। আমি অনেক সময় নিচ্ছি এটাতে, কারণ আমি চাচ্ছি তোমার ক্লাসের মধ্যে ইনশাল্লাহ মুখস্থ করে যাও। আর আছে কোলাজেন, ওটা বাকি আছে একটা 3, সো এটা কোলাজেন 3ই হবে, তুমি এটা পারবা। চলে আসি নেক্সট, প্রোটিন। খুবই ইম্পর্টেন্ট ভাই, প্রোটিন হচ্ছে কলয়েড প্রকৃতির, খুবই সিম্পল কথাবার্তা, অধিকাংশ ক্যালসিত হয়, এগুলো আর আমাদের পড়ার কিছু নাই। 4 নাম্বার পয়েন্টটা দেখো, খেয়াল করে দেখো, এটাও সেম, সবখানে দ্রবণীয়, কিন্তু কোথায় অদ্রবণীয় এটাই আমাদের ইম্পর্টেন্ট, তাই না? অ্যালকোহলে অদ্রবণীয় আমরা পড়েছিলাম, অ্যালকোহলে অদ্রবণীয় আমরা পড়েছিলাম অ্যামাইনো অ্যাসিডের কথা। তাহলে অ্যামাইনো অ্যাসিড দিয়েই তো প্রোটিন গঠিত হয়। তাহলে প্রোটিন সব জায়গায় দ্রবণীয় হলেও কোথায় অদ্রবণীয়? অ্যালকোহলে অদ্রবণীয়। তাহলে আমরা প্রোটিন টপিকের মধ্যে এই জিনিসটা বুঝে গেলাম যে প্রোটিন কোথায় অদ্রবণীয়? অ্যালকোহলে অদ্রবণীয়। ওকে, তাহলে প্রোটিন কোথায় অদ্রবণীয়? অ্যালকোহলে অদ্রবণীয়। নেক্সট, তড়িৎধর্মী বাফার হিসেবে কাজ করে, বাফার দ্রবণ হিসেবে কাজ করে, এটা আমরা রক্তের মধ্যে পড়েছি বা পড়বো রক্ত অধ্যায়ে। রক্তের যে বাফার আছে, কেমিস্ট্রিতেও আছে, তো বাফার হিসেবে প্রোটিন কাজ করে। আমাদের রক্তে আমিষ এই রক্তের বাফার সিস্টেমের একটা পার্ট। ওকে, তাহলে বাফার দ্রবণ হিসেবে কাজ করে, মানে অম্লক্ষারে ব্যালেন্স করে। একই সাথে ক্ষারীয় এবং অম্লীয়, এটা আমরা এর আগে জানি, কারণ এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে, অলরেডি পড়েছি, জুইটার আয়ন তৈরি করে। একই সাথে অম্লীয় অ্যামিন মূলক, COOH মূলক থাকে, আবার ক্ষারীয় অ্যামিন মূলকও আছে, 2 ধরনের মূলকই আছে। আচ্ছা, এই জন্য একে অ্যামফোটেরিক প্রোটিন বলে, 2 ধরনের আচরণ যেহেতু সে করে, আমরা এটা বলি উভধর্মী আর কি, অ্যামফোটেরিক প্রোটিন, অ্যামফোটেরিক প্রোটিন। ওকে, আচ্ছা, তাহলে আমাদের আলহামদুলিল্লাহ হয়েছে। নেক্সট, খুবই ইম্পর্টেন্ট, নিচের দিকে আছে বলে এটাকে বাদ দিয়ে যাও না, 5 স্টার ইম্পর্টেন্ট। মানুষের দেহে কয় লক্ষ প্রোটিন আছে? খেয়াল করে দেখো, মানুষের দেহে প্রায় 1 লক্ষ ধরনের প্রোটিন আছে। আর ইস্কেরেশিয়া কলাই বা ইকলাইয়ের ক্ষেত্রে একটা কোষে 3000 ধরনের প্রোটিন থাকে। তাহলে 2টা সংখ্যা আমরা পড়লাম, খেয়াল করো। ইকলাই কোষ উপরে লিখে রাখবা, ইকলাইয়ের একটা কোষে 3000 ধরনের প্রোটিন থাকে। আর মানুষের ক্ষেত্রে আমরা সংখ্যাটা মনে রাখবো 1 লক্ষ। মানুষের ক্ষেত্রে সংখ্যাটা মনে রাখবো 1 লক্ষ, 1 লক্ষ। তো এগুলো সবগুলো আবার ইকোলাইয়ের থেকে আলাদা, ইকোলাইয়ের প্রোটিন থেকে আলাদা। তাহলে ইকোলাইয়ের একটা কোষে প্রোটিন আছে, ইকোলাইয়ের একটা কোষে হ্যাঁ কয় ধরনের প্রোটিন আছে? 3000 ধরনের। আর মানুষের ক্ষেত্রে, মানুষের দেহে কয় ধরনের প্রোটিন আছে? 1 লক্ষ, সম্পূর্ণ আলাদা প্রোটিন। তাহলে 2টা সংখ্যা আমরা পড়লাম, ইকোলাইয়ের বেলায় পড়েছি 3000, আর মানুষের বেলায় কত পড়েছি? 1 লক্ষ। মানুষেরটা খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার কিন্তু মূলত এইটা, হ্যাঁ, যে মানুষের দেহে কত ধরনের প্রোটিন আছে? 1 লক্ষ। ওকে, আর সেই যত রকমের প্রোটিন হোক না কেন, 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড মিলেই প্রোটিনটা তৈরি করে। চলে আসে গাঠনিক প্রোটিন। চলে আসার আগে তোমাকে প্রশ্ন করব, বলো দেখি, ইন্টোগ্রিন তার মধ্যে কয়টা পলিপেপটাইড চেইন আছে? কারা কারা উত্তর করতে পারো? ইন্টোগ্রিন তার মধ্যে কয়টা পলিপেপটাইড চেইন আছে? ইন্টোগ্রিন তার মধ্যে কয়টা পলিপেপটাইড চেইন আছে? উত্তর করো। ইন্টোগ্রিনের মধ্যে কয়টা পলিপেপটাইড চেইন আছে? ইন্টোগ্রিন হচ্ছে 2টা। ভেরি গুড, ইন্টোগ্রিন, T ফর 2, T ফর 2। T ফর 2, ভেরি গুড। ইন্টোগ্রিন। হিমোগ্লোবিনের মধ্যে কয়টা পলিপেপটাইড চেইন আছে? উত্তর করো। হিমোগ্লোবিনের মধ্যে কয়টা আছে? অলরেডি ছিল মুখস্থ। হিমোগ্লোবিনের মধ্যে ভাইয়া 4টা পলিপেপটাইড চেইন থাকে। সো হিমোগ্লোবিনের মধ্যে 4টি পলিপেপটাইড আছে। ভেরি গুড, 4 ধরনের 4টা পলিপেপটাইড। নেক্সট, এবার উত্তর করো। সিঙ্গেলকে মানে এক ধরনের পলিপেপটাইড আছে, একটা পলিপেপটাইড নিয়ে গঠিত, সেটা কে? সিঙ্গেল পলিপেপটাইড কোনটা? মানে একটা সিঙ্গেল পলিপেপটাইড নিয়ে গঠিত, সেটা কোনটা?
ওকে, সিঙ্গেল হচ্ছে লাইসোজাইম, ভেরি গুড। তাহলে সিঙ্গেল কে? সিঙ্গেল হচ্ছে লাইসোজাইম। সিঙ্গেল হচ্ছে কে? সিঙ্গেল হচ্ছে লাইসোজাইম, ভেরি গুড। সিঙ্গেল হচ্ছে লাইসোজাইম, এক্সিলেন্ট। তাহলে তোমাদের আলহামদুলিল্লাহ পড়া হয়ে গিয়েছে, ভেরি গুড। চলে আসে এবার গাঠনিক প্রোটিন, খুবই সিম্পল, গঠন করে। যেমন আমাদের ত্বকে ক্যারাটিন থাকে, সব আমরা জানি, ত্বকে ক্যারাটিন প্লাস আমাদের এক্সট্রা যেগুলো আছে, যেমন ধরো নখ, এরপরে গরুর ক্ষেত্রে শিং, খুর, পালক, এক্সট্রা যে বডির পার্টগুলো আমরা দেখতে পাই বাইরে থেকে বাইরে, এগুলো সবগুলোতে ক্যারাটিন থাকে, খুবই সিম্পল, ক্যারাটিন। কোলাজেন, খেয়াল করে দেখো, অস্থি, টেন্ডন, এই যে আমাদের বিভিন্ন যে যোজক টিস্যুগুলো আছে, অস্থি, টেন্ডন, এরকম বিভিন্ন যোজক টিস্যুগুলোর মধ্যে আছে কোলাজেন। কোলাজেন তন্তু, কোলাজেন হচ্ছে আমাদের স্ট্রাকচার তৈরি করছে। তাহলে অস্থির একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার কাজ করে কোলাজেন, কোলাজেন টাইপ 4, এরকম অনেকগুলো টাইপ আছে। তাহলে কোলাজেন হচ্ছে অস্থি, টেন্ডন, যোজক টিস্যু এইসবের উপাদান। তাহলে এটা আমাদের বডির বিভিন্ন পার্টস তৈরি করতেছে গাঠনিক প্রোটিন। তাহলে মনে রাখবে স্কিনে আছে কোনটা? ক্যারাটিন। স্কিনে আছে কোনটা? ক্যারাটিন। তাহলে স্কিনে যদি ক্যারাটিন থাকে, নখ বা গরুর ক্ষেত্রে শিং, পায়ের খুর, এই বহির্গত যে অংশগুলো, শক্ত অংশগুলো আছে, এগুলো সবগুলো কি থাকে? এগুলোর মধ্যে ক্যারাটিন। আর অস্থি, টেন্ডন, যোজক টিস্যু, এই যে বিভিন্ন আমাদের বডির এই যে যোজক টিস্যু, কানেক্টিভ টিস্যু যেগুলো আছে, সবগুলোর মধ্যে কি আছে? কোলাজেন, কোলাজেন ফাইবার। নেক্সট, সিল্ক, সুতা, মাকড়সার জাল। সুতা না? সুতা, সুতার মতোই তো, রাইট? সুতা মানে ফাইবার, ফাইবার থেকে মনে রাখবা ফাইব্রাইন। সুতা মানে ফাইবার, ফাইবার বা তন্তু, সেই তন্তু থেকে মনে রাখবা ফাইব্রাইন। তাহলে সিল্ক, মাকড়সার জাল, সুতা, সুতা মানে ফাইবার, ফাইবার দিয়ে আমরা মনে রাখবো ফাইব্রাইন। স্ক্লেরোটিন, পতঙ্গের বহিঃকঙ্কাল, শক্ত একদম, স্ক্লেরোটিন। এটা আমরা পড়েছি ঘাসফড়িং এর বেলা, এটা এখান থেকে পড়তে হবে না। তরুণাস্থি, ভাই তোমরা সবাই জানো, তরুণাস্থি বললেই আমরা একটা শব্দ মনে রাখি, কন্ড্র। কারণ তরুণাস্থি দিয়ে যা আছে সব কন্ড্র দিয়ে মনে রাখি। যেমন ধরো তরুণাস্থির আবরণীকে আমরা কি বলি? পেরিকন্ড্রিয়াম। তাহলে তরুণাস্থি বললে আমাদের একটা কথা মনে আসে কন্ড্র দিয়ে, তাহলে পেরিকন্ড্রিয়াম। ওকে, তরুণাস্থির আবরণী। তরুণাস্থির কোষকে আমরা কি বলি? কন্ড্রোসাইট। তাহলে আলটিমেটলি সব কিছু তরুণাস্থির যাই আছে সব কিছু আমরা কন্ড্র দিয়ে মনে রাখি। তাহলে সেটা মনে রাখবো, তরুণাস্থির মধ্যে কোন ধরনের প্রোটিন থাকে? কন্ড্রিন। তরুণাস্থির রিলেটেড যা যা আছে সব কিছুর মধ্যে এই কন্ড্র শব্দটা আছে। তাহলে তরুণাস্থির মধ্যে কি আছে? কন্ড্রিন, কন্ড্রিন। আর অস্থির মধ্যে আরেকটা আছে সেইন, মুখস্থ করবা। চলে আসে নেক্সট, কার্যকরী প্রোটিন। বুঝতে পারছো, কাজ করে, কাজ করে আমাদের বডির বিভিন্ন কাজে অংশগ্রহণ করে কারা? হরমোন, এনজাইম, ভিটামিন, শ্বাসরঞ্জক, এগুলো সব আমাদের বডিতে বিভিন্ন কাজে অংশগ্রহণ করে। সো এগুলো কার্যকরী প্রোটিন। তাহলে হরমোন, এনজাইম, ভিটামিন, শ্বাসরঞ্জক, এগুলো সব কার্যকরী প্রোটিন, আমাদের বডির বিভিন্ন কাজে অংশগ্রহণ করে। সিম্পল। চলে আসে আকৃতি অনুযায়ী তন্তুময় প্রোটিন। খেয়াল করে দেখো, তন্তু নামের মধ্যে লেখা তন্তু, আমরা অলরেডি পড়ে আসছি। এই যে কোলাজেনের কথা বলছিলাম, ফাইব্রাইন, ফাইবার মানে তন্তু, ওখান থেকে হয়ে গেছে ক্যারাটিন। তো উপরে আমরা যেগুলো পড়েছি, ক্যারাটিন, ফাইব্রাইন, কোলাজেন, এগুলো সব কি? তন্তুময় প্রোটিন। ওকে, আমার পড়ার দরকার নেই কিছু, খালি এখানে একটু এক লাইন দাগ দিও, এই সমান্তরালভাবে। তাই তন্তুগুলো আমরা যখন বিভিন্ন জায়গায় যখন ধরো তন্তুর কোনো জিনিস দেখি, দেখবো সবগুলো তন্তু এমনভাবে এভাবে থাকে, তাই না? এমনভাবে সূক্ষ্ম গঠনে সব তন্তু এভাবে থাকে, যেভাবে সমান্তরালভাবে একটা অক্ষ বরাবর থাকে। তাহলে আমরা মনে রাখবো তন্তুময় প্রোটিন যারা আছে, তন্তুগুলো সবাই একটার সাথে একটা এভাবে সমান্তরালে আছে, ভুলার সুযোগ নেই। গ্লোবিউলার, খেয়াল করে দেখো, দাগ দাও, গতে গ্লোবিউলার, গতে গোলাকৃতি। গতে গ্লোবিউলার, গতে গোলাকৃতি। তো গোলাকৃতির প্রোটিন কি আছে? দেখো গ্লোবিউলার মধ্যে নামের মধ্যে লেখা আছে, খুব ইম্পর্টেন্ট, মায়োগ্লোবিন। নাম শুনেই বুঝতে পারবা এটা গ্লোবিউলার, গ্লোবিন লেখা আছে। হিমোগ্লোবিন, নাম দেখে বোঝা যাচ্ছে গ্লোবিউলার, গ্লোবিন লেখা আছে। ঝামেলা বাদ এইটাতে নামের মধ্যে মিল নাই, কিন্তু খুবই কমন একটা প্রোটিন, ইনসুলিন। তাহলে ঝামেলা এটা, এবং এটাই পরীক্ষায় আসে। নিচের কোনটি গ্লোবিউলার প্রোটিন? উত্তর হচ্ছে ইনসুলিন। ওকে, তাহলে যেটা আমি কমলা কালার দাগ দেবো, এটা বেশি ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। তাহলে গতে গ্লোবিউলার, গতে গোলাকৃতি। গতে গ্লোবিউলার, গতে গোলাকৃতি। তাহলে গোলাকৃতির প্রোটিন কোনটা? গ্লোবিউলার প্রোটিন। নেক্সট খেয়াল করো, এই যে গ্লোবিন শব্দটা আছে, গ্লোবিন, গ্লোবিন, এটা পারবো, এটা ভুল হবে না, ভুল হতে পারে এইটা, ইনসুলিন। আজকে থেকে মনে রাখবা, ইনসুলিনের আকৃতি কেমন? গোলাকার। ইনসুলিনের আকৃতি কেমন? গোলাকার। তাহলে ইনসুলিনের আকৃতি হচ্ছে গোলাকার, ইনসুলিন হচ্ছে একটা গ্লোবিউলার প্রোটিন। তো ইনসুলিনের আকৃতি হচ্ছে গোলাকার, ইনসুলিন কেমন? ইনসুলিন হচ্ছে একটা গ্লোবিউলার প্রোটিন। ওকে, তো ইনসুলিনের আকৃতি হচ্ছে গোলাকার, ইনসুলিন হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। আশা করি ইনশাল্লাহ পারবা। সিঙ্গেল বলছি, লাইসোজাইম বলে আবার দুঃখের চিহ্ন ইচ্ছে পোলা পান। আচ্ছা, নেক্সট খেয়াল করে দেখো ভাই, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই স্ট্রাকচারটা পড়লাম, এখান থেকে আমি তোমাকে প্রশ্ন করি, দেখি উত্তর করো তো। তন্তুময় প্রোটিনগুলো কিভাবে সজ্জিত থাকে, সমকোণে নাকি সমান্তরালে? তন্তুময় প্রোটিনগুলো কিভাবে সজ্জিত থাকে, সমকোণে নাকি সমান্তরালে? উত্তর হচ্ছে ভাইয়া, তন্তুময় প্রোটিন যারা আছে এরা সবাই তন্তুগুলো একটার সাথে একটা এভাবে প্যারালালি থাকবে, সমান্তরালে থাকবে, শেষ। আচ্ছা, কন্ড্রিন, কন্ড্রিন নামক প্রোটিন পাওয়া যায় কোথায়? কন্ড্রিন, কন্ড্রিন নামক উদ্ভিদের প্রাণীদের গাঠনিক প্রোটিন, এই কন্ড্রিন নামক প্রোটিনটি পাওয়া যায় কোথায়? কন্ড্রিন নামক প্রোটিনটি পাওয়া যায় কোথায়? কন্ড্রিন নামক প্রোটিনটি পাওয়া যায় কোথায়? দেখি ইনশাল্লাহ পারো কিনা।
তাহলে মুখস্থ হয়ে যাবে আর কি। কন্ড্রিন নামক প্রোটিনটি পাওয়া যায় কোথায়? কন্ড্রিন, কন্ড্রিন নামক প্রোটিনটি পাওয়া যায় কোথায়? উত্তর হচ্ছে ভাইয়া কন্ড্রিন পাওয়া যায় কোথায়? কন্ড্র বললে আমরা মনে রাখবো তরুণাস্থির কথা। ওকে, আচ্ছা নেক্সট, টেন্ডনে, টেন্ডনে কোন ধরনের গাঠনিক প্রোটিন বিদ্যমান? টেন্ডন, টেন্ডন কি করে? অস্থির সাথে পেশিকে জোড়া লাগায়, রাইট? এই অস্থির সাথে পেশিকে জোড়া লাগায় টেন্ডন, মানে সহজ কথা, পেশি এসে টেন্ডনে এই শক্ত হয়ে টেন্ডনে রূপান্তরিত হয়ে তারপর অস্থির সাথে গিয়ে জোড়া লাগে। তাহলে অস্থির সাথে পেশিকে জোড়া লাগায় টেন্ডন, আর অস্থি এবং অস্থির মধ্যে, এই অস্থি এবং অস্থির সাথে দুটো অস্থিকে পরস্পর জোড়া লাগায় লিগামেন্ট। দুইটা অস্থিকে পরস্পর জোড়া লাগায় কে? লিগামেন্ট। ওকে, তাহলে এই যে যোজক টিস্যুগুলো, কানেকটিভ টিস্যুগুলো, এই কানেকটিভ টিস্যুর মধ্যে কি আছে? এই কানেকটিভ টিস্যুর মধ্যে আছে কোলাজেন। তাহলে টেন্ডনের মধ্যে কোনটা আছে? কোলাজেন। ভেরি গুড, ভেরি গুড, তোমাদের উত্তর দেখে ভালো লাগছে, তার মানে তোমাদের আলহামদুলিল্লাহ এগুলো পড়া হচ্ছে। চলে আসি নেক্সট। এখানে অনেক কিছু আছে, দ্রবণীয়তার ভিত্তিতে 7 ধরনের যে সরল প্রোটিন, এটা পড়তে গিয়ে সবার নাবিশেষ অবস্থা হয়ে যায়। তো এখানে আমি তোমাকে সব পড়াবো না, আমি একটু এখানে 100% ইম্পর্টেন্ট, কিন্তু আমি তোমাকে বাছাই করে ইনশাল্লাহ পড়াচ্ছি। কারণ উদাহরণ তুমি যদি মনে রাখতে পারো, তুমি পার্সোনালি এটা মনে রাখার চেষ্টা করবা যতটুকু পারো, কিন্তু যেগুলো না পড়লেই না, যেগুলো তুমি এমনিতে মনে রাখতে পারবা, এগুলো আমি তোমাকে এখন দেখাই দিই। সবাই খেয়াল করো, ফার্স্টে এখানে লিখে রাখো, এখানে সবাই লিখো পানিতে দ্রবণীয়, সবাই লিখো পানিতে দ্রবণীয়, অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন, এই তিনটা। তাহলে যত 7 ধরনের সরল প্রোটিনের মধ্যে পানিতে দ্রবণীয় 3টা, পরীক্ষা এটা আসে নিচের কোনটি পানিতে দ্রবণীয়, নিচের কোনটি পানিতে অদ্রবণীয়। তাহলে পানিতে দ্রবণীয় প্রোটিন হলো 3টা, অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন, অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন, অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন। নেক্সট, তাপ দিলে জমাট বাঁধে। তোমরা ডিম খাইছো তো সবাই, ডিম কি আমরা সিদ্ধ করলে কি ডিমটা জমাট বেঁধে যায় না? এই যে ডিমের সাদা অংশে আছে, ডিমের সাদা অংশে আছে অ্যালবুমিন, আর হলুদ অংশে আছে গ্লোবিউলিন। তাহলে হয়ে গেছে, বুঝতে পারতেছো তাপ দিলে জমাট বাঁধে কোনটা? অ্যালবুমিন এবং গ্লোবিউলিন। বুঝতেই পারছো তাপ দিলে জমাট বাঁধে কোনটা? অ্যালবুমিন এবং গ্লোবিউলিন। তাহলে পানিতে দ্রবণীয় হচ্ছে অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন। পানিতে দ্রবণীয় কারা? অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন। তাপ দিলে জমাট বাঁধে কারা? অ্যালবুমিন এবং গ্লোবিউলিন। তাহলে আমরা তাপ দিলে জমাট বাঁধে, এটা আমরা ডিমের কথা চিন্তা করব, ডিমের কুসুম বা সাদা অংশ দুটোই শক্ত হয়ে যায়, তাই না? তাহলে তাপ দিলে জমাট বাঁধে, সাদা অংশে আছে অ্যালবুমিন আর হলুদ অংশে আছে গ্লোবিউলিন। তাহলে তাপ দিলে জমাট বাঁধে অ্যালবুমিন এবং গ্লোবিউলিন, আর পানিতে দ্রবণীয় হচ্ছে অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন। শেষ। এই দুইটা এমসিকিউ এখানকার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কারণ এই টাইপের কোনটা পানিতে দ্রবণীয় মেডিকেল আগে আসছে, কোনটা পানিতে দ্রবণীয়, কোনটা তাপ দিলে জমাট বাঁধে না, কোনটা বাঁধে, এই ধরনের প্রশ্ন। সো 3টা আছে এখানে, বুঝতেই পারছো কোনটি পানিতে অদ্রবণীয়, এই প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি, কারণ সাধারণত 3টা যেখানে থাকে ওখানে প্রশ্নটা আসে, প্রশ্নটা দেয় যে কোনটি পানিতে মানে কোনটি নয়, এই টাইপের প্রশ্ন। তারপরে যদি ইনশাল্লাহ সরাসরি আসে তখন তোমার জন্য আরও ভালো। নিচে কোনটি পানিতে দ্রবণীয়? অ্যালবুমিন, হিস্টোন এবং প্রোটামিন। অ্যালবিউমিন, দাগ দাও ভাই, দাগ দেই, অ্যালবিউমিন, পরের পৃষ্ঠায় আছে হিস্টোন, হিস্টোন আর হচ্ছে প্রোটামিন। এই 3টা হচ্ছে পানিতে দ্রবণীয়। আচ্ছা, অ্যালবুমিন তো আমরা সবাই জানি ডিমের সাদা অংশে পাওয়া যায়, এই যে সাদা অংশ, এটা আমরা বলি ওভালবুমিন। ওভালবুমিন, রক্ত এবং লসিকায় তো আমরা অ্যালবুমিন আছে, আমরা সবাই জানি। দুধে, বলছিলাম দুধে বললে আমরা এই ল্যাক্টো, ল্যাক্টো শব্দটা পাবো। তো দুধের কথা বললেই আমরা একটা শব্দ পাবো ল্যাক্টো। তো দুধের মধ্যে কি পাওয়া যায়? ল্যাকটালবুমিন। ওকে, তো দুধের মধ্যে বললে আমরা একটা শব্দ পাবো, সেটা হচ্ছে ল্যাক্টো। দুধের মধ্যে পাওয়া যায় ল্যাকটালবুমিন। নেক্সট, মাংসপেশিতে মায়ো, মায়ো মানে মাংসপেশি, তোমরা সবাই এটা পারো, মায়ো মানে মাংসপেশি, ইজি, মায়ো মানে মাংসপেশি। এখন দেখো, গম বীজে লিউকোসিন, শিম বীজে লিগুমেলিন, এগুলো পড়তে গেলে একটু কঠিন হয়, মানে এটা আমি অস্বীকার করবো না। তারপরে তোমাকে মনে রাখার জন্য আমি কিছু ছোট্ট ট্রিক্স দিয়ে দিই, যেটা তোমার পড়াটাকে ইজি করতে পারে। শিমের মধ্যে ম আছে, লিগুমেলিনের মধ্যে ম আছে। ওকে, এটা দিয়ে তুমি শিমেরটা মনে রাখতে পারো। আর গমের আর গম বীজে লিউকোসিন, এখন ওই বললাম না যে সবচেয়ে বেশি প্যাঁচ লাগে গমের মধ্যে ম নিয়ে টানানি করবা। তো এই জন্য আমরা মাঝে মধ্যে একটু ওই গমের কটা নিয়ে কাজ করি, যে কয়ের পরে যেমন গ আসবে। তো এত কঠিনভাবে আসলে মানে পরীক্ষায় মনে রাখাটা কঠিন, মানে এত সহজ না, এবং এটা আসলে পারা যায় না। তো আবার দেখা যাবে তখন তুমি বলবো যে ভাই এখানে কয়ের পরে গ আসছে, এখানে তো সরাসরি গ এর সাথে গ আছে। তো এই জন্য আমরা এটা আসলে আমরা এইভাবে না, আমরা সরাসরি মুখস্থ করার চেষ্টা করবো আর কি, কারণ দিন শেষে সব তো আর টেকনিক দিয়ে বের করা যায় না। তো এখন তুমি এটা যতটুকু পারো মুখস্থ করার চেষ্টা করবা, না পারলে নাই, এটা এই যাবৎকালে আসে নাই। তারপরও ওই এই ধরনের প্রশ্নগুলো, যে কোন বীজের মধ্যে কি আছে, কোন উদ্ভিদের মধ্যে কি আছে, এই ধরনের প্রশ্ন মনে রাখাটা কঠিন, আমি আগেই বলে দিছি। এই জন্য আমরা এই কয়েকটা জিনিস যেগুলো আমি তোমাকে এখন আলাদা করে পড়াচ্ছি, এগুলো আমরা ভালো জোর দিব, এগুলো পারলে ইনশাল্লাহ এখানের প্রশ্ন মোটামুটি পারা যায়।
আচ্ছা নেক্সট খেয়াল করে দেখো গ্লোবিউলিন, এখানে দেখো অনেক উদাহরণ আছে, সেমভাবে এই উদাহরণগুলো পরে আসলে পার করতে পারবো না। দেখো এখানে লিগোমেলিন আছে, এখানে আবার লেগুলিন আছে, তো পার্থক্য কি? ওই লেগুলিন দেখো নামের মধ্যে লিগোমেলিন, এটা লেগুলিন, তো এগুলো তোমার পরীক্ষা হলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এগুলো তুমি যাবা না। এগুলো চেষ্টা করবে সব পুরো অধ্যায়টা পড়ার পরে এগুলো তুমি যতগুলো পারো মুখস্থ করার চেষ্টা করতে পারো, নাহলে না। আর কিছু আমরা মিলে চীনা বাদামে এরাচিন চ আছে, এখানে চ আছে, কিন্তু এটা তুমি মিলাতে পারবা না, কারণ দেখবা যে ওই আবার আরেকটা এমন একটা শব্দ পেয়ে যাবে ওটার মধ্যে চ আছে। তো এই জন্য এইগুলা যদি তুমি মুখস্থ করতে পারো লাস্টে একদম চেষ্টা করবে, নাহলে না। খেয়াল করে দেখো আলুতে টিউবের টিউবারের উদাহরণ হচ্ছে আলু, টিউবের মতো, তো আলুতে এটা মনে রাখতে পারো, আর কিছু না। এবার মেইন জায়গাগুলো দাগ দাও, খেয়াল করো শস্য দানার মধ্যে কোন প্রোটিন বেশি থাকে। এখন দেখো তুমি সব এগুলো উদাহরণ পারো না, কিন্তু শস্য দানায় কোনটা বেশি থাকে এটা তো পড়তে হবে তোমার। শস্য দানায় বেশি থাকে গ্লুটেলিন, তাহলে শস্য দানায় কোনটা বেশি থাকে? উত্তর হচ্ছে গ্লুটেলিন। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। শস্য দানায় কোনটা বেশি থাকে? উত্তর হচ্ছে গ্লুটেলিন। শস্য দানায় কোনটা বেশি থাকে? উত্তর হচ্ছে গ্লুটেলিন। ওকে, খুব ইম্পর্টেন্ট। তাহলে শস্য দানায় কোনটা বেশি আসছে ভাইয়া? উত্তর হচ্ছে গ্লুটেলিন। এই যে শস্য দানার মধ্যে বেশি থাকে গ্লুটেলিন। ওকে, নেক্সট খেয়াল করে দেখি, এটা এই উদাহরণটা পড়তে পারো, গমের গ্লুটেনিন, চালের অরাইজিনিন, এটা মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় দেয়। ওখানে তুমি যদি রিডিং দিতে পারো রিডিং দিও ইনশাল্লাহ। বাট ভুট্টার জেইন, এই যে উদাহরণগুলো আর কি লাস্টে, একদম লাস্টে, ভুট্টার জেইন, গম এবং রাইয়ের গ্লিয়াডিন, জব বার্লির হার্ডিন, এগুলো হচ্ছে সব প্রোলামিনের উদাহরণ। এবং খুব ইম্পর্টেন্ট, এই প্রোলামিন শুধুমাত্র বীজে থাকে, দাগ দাও, এরা শুধু বীজে পাওয়া যায়, বীজে, এই লাইনটা দাগে দাও। তাহলে প্রোলামিন পাওয়া যায় কোথায়? প্রোলামিন পাওয়া যায় শুধুমাত্র বীজের মধ্যে। এইগুলো ওই উদাহরণ লাস্টে একদম। হিস্টোন, ভেরি মাচ ইম্পর্টেন্ট, 3 স্টার। কারণ কি, এই হিস্টোন প্রোটিনটা তোমার অধ্যায় 1-এর মধ্যেও আছে। ক্রোমোজোম যখন তৈরি হয় ডিএনএর সাথে এই হিস্টোন প্রোটিন মিলেই কিন্তু ক্রোমোজোম তৈরি হয়। তাহলে ক্রোমোজোমের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হিস্টোন প্রোটিন, নিউক্লিয়াসের ভিতরে থাকে, এই জন্য একে নিউক্লিক অ্যাসিড প্রোটিনও বলা হয়। এই যে নিউক্লিয়াসের মধ্যে আছে, দেখছো, নিউক্লিয়াসের মধ্যে থাকে, নিউক্লিক অ্যাসিডের সাথে বেশি দেখা যায়, কারণ আমি তোমাকে অলরেডি বলেছি এরা ওই যে ডিএনএ এর সাথে একসাথে মিলে ক্রোমোজোম তৈরি করে। সো ক্রোমোজোম তো নিউক্লিয়াসের মধ্যেই থাকে, তো আমরা এই জন্য এটাকে নিউক্লিয় হিস্টোন নামে বলতে পারি। ভেরি ইজি অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। তাহলে হিস্টোনের সাথে লিখে রাখবা ক্রোমোজোমের একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে হিস্টোন থাকে। ডিএনএর সাথে হিস্টোন প্রোটিন মিলে কয়েলিং হয়ে কিন্তু ক্রোমোজোম তৈরি হয়। প্রোটামিন, খেয়াল করো, খুবই খুবই ইম্পর্টেন্ট, এরা সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। তো এতক্ষণ ধরে যতগুলো আমরা প্রোটিন পড়েছি এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে প্রোটামিন। ভাই এরাও কিন্তু নিউক্লিক অ্যাসিডের সাথে থাকে, এরাও নিউক্লিয়াসের মধ্যে, এটাও কিন্তু নিউক্লিয়াসের মধ্যে থাকে। তবে এটার বেলা স্পেশালিটি হচ্ছে এটা পাওয়া যায় স্যামন মাছের শুক্রাণুতে। এটা পাওয়া যায় কোথায়? মাছের শুক্রাণুতে, স্যামন মাছের শুক্রাণুতে। নাম কি? এটা সালমিন। তাহলে মাছের শুক্রাণুতে আমরা পাবো, এবং নাম কি? এটা সালমিন। তাহলে স্যামন মাছের শুক্রাণুতে আমরা পাবো, নাম কি এটার? সালমিন। স্যামন মাছের শুক্রাণুতে পাওয়া যায় সালমিন নামক প্রোটামিন। এবার আর স্ক্লেরার প্রোটিন পড়ার কিছু নাই, যে স্ট্রাকচার যেগুলো আমরা এতক্ষণ পড়ে আসি, স্ট্রাকচার গাঠনিক প্রোটিন যেগুলো, ওই যে ক্যারাটিন, চামড়ায় কোলাজেন, স্কিনে কোলাজেন, হাড়ে ট্যান্ডনে, এইসব যে গাঠনিক যে প্রোটিনগুলো আছে এগুলো হচ্ছে স্ক্লেরার প্রোটিন। ওকে, আচ্ছা, সংযোগ টিস্যু এগুলো পড়েছি আমরা, গাঠনিক যে প্রোটিনগুলো আছে। তাহলে এবার এটা একটু আমরা একটু যতটুকু পারি আমরা একটু রিক্যাপ করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, বিসমিল্লাহির রহমানির রহিম, 7 ধরনের সরল প্রোটিন আছে, এটা হচ্ছে প্রথম কথা। 7 ধরনের সরল প্রোটিন আছে, সবাই তো শিওর? এটা? আচ্ছা, নেক্সট ভাইয়া, তাপ দিলে জমাট বাঁধে, তাপ দিলে জমাট বাঁধে কারা? উত্তর করো। তাপ দিলে জমাট বাঁধে কারা? আমরা ডিমের কথা চিন্তা করব, ডিমের সাদা অংশে আছে অ্যালবুমিন, হলুদ অংশে আছে গ্লোবিউলিন। তাহলে তাপ দিলে জমাট বাঁধে হচ্ছে অ্যালবুমিন এবং গ্লোবিউলিন। ওকে, এই দুইটা। নেক্সট পানিতে দ্রবণীয় কারা? কোন সরল প্রোটিনগুলো পানিতে দ্রবণীয়? 3টা, অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন। হিস্টোন প্রোটামিন আমরা একসাথে পড়ে ফেলবো, খেয়াল করে দেখো, এই দুইটাই কিন্তু নিউক্লিয়াসের মধ্যে আছে, নিউক্লিক অ্যাসিডের মধ্যে পাওয়া যায়, রাইট? এই দুইটাই নিউক্লিয়াসের মধ্যে আছে, নিউক্লিক অ্যাসিডের মধ্যে পাওয়া যায়। এবার বলো, আমাদের মানুষের ক্রোমোজোম গঠনে কোন সরল প্রোটিনটি অংশগ্রহণ করে? মানুষের ক্রোমোজোম গঠনে কোন সরল প্রোটিনটি অংশগ্রহণ করে? উত্তর করো ভাইয়াকে। মানুষের ক্রোমোজোম গঠনে কোন সরল প্রোটিনটি অংশগ্রহণ করে? ভাইয়াকে উত্তর করো, মানুষের ক্রোমোজোম গঠনে কোন সরল প্রোটিনটি অংশগ্রহণ করে? ভাইয়া উত্তর হচ্ছে মানুষের ক্রোমোজোমে থাকে হিস্টোন প্রোটিন, হিস্টোন। ওকে, আচ্ছা, নেক্সট, স্যামন মাছের শুক্রাণুতে স্পার্মে পাওয়া যায় কোনটা? স্যামন মাছের শুক্রাণুতে পাওয়া যায় কোনটা? খেয়াল করে দেখো, স্যামন মাছের শুক্রাণুতে পাওয়া যায় সালমিন নামের মধ্যে মিল আছে, এটা আলাদা করে পড়ার কিছু নেই। স্যামন, সালমিন, এটা আলাদা মুখস্থ করতে হয় না, এমনি পারা যায়। এটার মধ্যে পাওয়া যায় কোনটা? প্রোটামিন।
স্যামন মাছের শুক্রাণুতে পাওয়া যায় কোনটা? প্রোটামিন। নেক্সট ভাইয়া, এইখানে যতগুলো আছে এর মধ্যেই কিন্তু সবচেয়ে ক্ষুদ্র প্রোটিনটা আছে। আমাকে উত্তর করো দেখি, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন কোনটা? এখানে যেগুলো আছে এগুলোর মধ্যেই সবচেয়ে ক্ষুদ্র প্রোটিনটা আছে। ভাইয়াকে উত্তর করো, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন কোনটা? বুঝলাম না, গরম লাগতেছে কেন? তো দাঁড়াও, ভাইয়াকে উত্তর করো, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন কোনটা? ভাইয়াকে উত্তর করো, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন কোনটা? উত্তর হচ্ছে ভাইয়া, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন হচ্ছে প্রোটামিন। সবচেয়ে ক্ষুদ্র কোনটা? প্রোটামিন। দাগ দাও, ভাই লিখে দিলাম। তো এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাসে ইনশাল্লাহ পড়া হয়েছে। এবার আসি, খেয়াল করে দেখো, শস্যদানায় শস্যদানায় কোন জাতীয় প্রোটিন বেশি থাকে? কোন জাতীয় প্রোটিন শুধু বীজে পাওয়া যায়? কোন জাতীয় প্রোটিন শুধু বীজে পাওয়া যায়? এই দুইটা বলতে পারলে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। বাকিগুলো তো উদাহরণ আমরা লাস্টে যদি পারি বাসায় বসে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবো, না পারলে তো নাই। বাট যদি পারি একদম অধ্যায় শেষ করার পরে পড়বো, এগুলো মাথায় নষ্ট করার মতো দরকার নাই। শস্যদানা এবং বীজে খেয়াল করো, খুবই খুবই ইম্পর্টেন্ট। ভাই অলরেডি পড়াইছি প্রোলিন এবং প্রোলামিন, সরি গ্লুটেলিন। এই যে গ্লুটেলিন এবং প্রোলামিন, খেয়াল করে দেখো। তাহলে শস্যদানায় আমরা পাবো গ্লুটেলিন, খুবই ইম্পর্টেন্ট। শস্যদানায় সবচেয়ে বেশি পাওয়া যায় গ্লুটেলিন। আর বীজের মধ্যে, শুধুমাত্র বীজের মধ্যে থাকে প্রোলামিন। বীজের মধ্যে থাকে প্রোলামিন। ওকে, যদি ভুলে যাও তাহলে ব এবং প দিয়ে বাপরে মনে রাখতে পারো, বাপ। তাহলে বীজের মধ্যে থাকে প্রোলামিন। ওকে, এরপরে যদি ভুলে যাও আর কি কেউ, তাহলে বীজের মধ্যে থাকে প্রোলামিন। ওকে, বীজের মধ্যে থাকে প্রোলামিন। তাহলে দেখো এখানে আমাদের অলরেডি অনেকগুলো 5-7টা এমসিকিউ আলহামদুলিল্লাহ পড়া হয়ে গেছে। ক্লাস শেষে যেন তুমি ইনশাল্লাহ কিছু জিনিস পারো, ক্লাস শেষে যেন ক্লাসের মধ্যে কিছু পড়া আলহামদুলিল্লাহ হয়। সো বলে রাখি, 25শে আগস্টের মধ্যে যারা টার্গেট ডিএমসিতে, আমার যে মেডিকেল ব্যাচ টার্গেট ডিএমসি 6.0 25 এবং 26 ব্যাচের জন্য এই ব্যাচে এনরোল করবে, ওদের কিন্তু এই ডিসকাউন্টেড ফি 4,500 টাকার মধ্যে এনরোল করলে, এবং এনরোলটা করতে পারবে, 5টা বইও সম্পূর্ণ ফ্রিতে পাবে। এরপরে আমাদের কোর্সে বেড়ে যাবে। এবং তুমি এখন এনরোল করলে তুমি আর্কাইভের সম্পূর্ণ অ্যাক্সেস পেয়ে যাচ্ছ। আমার একক আর্কাইভ, হৃদয়ের একক আর্কাইভেও কিন্তু এখানে অ্যাড হয়ে আছে, তোমাদের জন্য একটা ভালো চান্স। চলে আসি ইনশাল্লাহ নেক্সট আমাদের এই পার্টটাতে। খেয়াল করে দেখো, এটা খুবই ইজি। এই পার্টটা দেখলে অনেক বড় লাগে কিন্তু এখানে পড়া খুবই কম, খুবই ইজি। ফার্স্ট অফ অল, যুগ্ম প্রোটিন মানে প্রোটিনের সাথে আরও কিছু জিনিস আছে। এই যে প্রোটিনের সাথে অন্য কোনো জিনিস আছে, অপ্রোটিন অংশ আছে, এটাকে আমরা বলি যুগ্ম প্রোটিন। অপ্রোটিন অংশটাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। অপ্রোটিন অংশটাকে কি বলে? প্রস্থেটিক গ্রুপ। তো এই দুইটাকে আমরা একসাথে ইংলিশে বলি কনজুগেটেড, যুগ্ম। কনজুগেটেড বাংলা মানে হচ্ছে যুগ্ম। তাহলে প্রোটিনের সাথে যখন অপ্রোটিন অংশ থাকে, মানে প্রোটিনের সাথে নর্মালি অন্য কোনো পদার্থ মিক্স হয়ে আছে, শর্করা, লিপিড, সালফার, বিভিন্ন পদার্থ মিক্স হয়ে আছে, এই ধরনের প্রোটিনকে আমরা বলি কনজুগেটেড প্রোটিন বা যুগ্ম প্রোটিন। আর এই যে অপ্রোটিন অংশটা, মানে প্রোটিন বহির্ভূত যে অন্য অংশটা, এই অন্য অংশটাকে আমরা বলি প্রস্থেটিক গ্রুপ। খেয়াল করে দেখো, নিউক্লিয় প্রোটিন, এটা অলরেডি তোমাকে পড়াইছি, ডিএনএর সাথে হিস্টোন প্রোটিন আছে, তাই না? এটা আমরা নিউক্লিক অ্যাসিডের মধ্যে পাওয়া যায়, নামের মধ্যে লেখা আছে, এগুলো আলাদা করে পড়া কিছু নাই। সো আমরা ক্রোমোজোমের কথা তো অলরেডি ভাই অনেকবার বলছি, হিস্টোন ডিএনএর সাথে মিলে, নিউক্লিক অ্যাসিডের সাথে মিলে ক্রোমোজোম তৈরি করে। তাহলে ক্রোমোজোম হচ্ছে একটা নিউক্লিয় প্রোটিন। ইজি, এটা সহজ আসবে, খুবই সম্ভাবনা ইজি আর কি, পারবো ইনশাল্লাহ। দেখো গ্লাইকোপ্রোটিন, এগুলো আমরা ওই যে কোষ প্রাচীর যখন, কোষ ঝিল্লি যখন পড়েছিলাম তখন আমরা মোটামুটি পড়েছি সবাই। গ্লাইকোপ্রোটিন থাকে, গ্লাইকোলিপিড থাকে, দুইটাকে একসাথে আমরা বলি গ্লাইকোক্যালিক্স। ওকে, সো এগুলো সব কোষ ঝিল্লিতে আছে, এই যে সেল মেমব্রেনে পাওয়া যায়। হ্যাঁ, সেল মেমব্রেন বা কোষ ঝিল্লিতে আছে। লিপোপ্রোটিন, ভাই আমরা সবাই জানি আমাদের কোষ ঝিল্লি হচ্ছে লিপোপ্রোটিন, পড়ছিলাম লিপোপ্রোটিন আছে, ফসফোলিপিড বাইলেয়ার। সো আলটিমেটলি যত রকমের আবরণী আছে, যত রকমের মেমব্রেন আছে, সকল মেমব্রেনের মধ্যে লিপোপ্রোটিন আছে। ওকে, সকল মেমব্রেনের মধ্যে লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন মানে কি? লিপিড যোগ প্রোটিন। লিপোপ্রোটিন মানে প্রোটিনের সাথে লিপিড আছে। তাহলে এখানে লিপোপ্রোটিনের মধ্যে বলো তো প্রস্থেটিক গ্রুপ কোনটা? লিপোপ্রোটিনের মধ্যে প্রস্থেটিক গ্রুপ কোনটা আমাকে বলো? প্রোটিনটাকে কি আমরা প্রস্থেটিক গ্রুপ বলি, নাকি প্রোটিনের সাথে যেটা আছে? প্রোটিনের সাথে যেটা আছে, প্রোটিনের সাথে কোনটা আছে? লিপিড আছে। তাহলে লিপোপ্রোটিন, এর মধ্যে প্রোটিনের সাথে আছে লিপিড, লিপিড হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। ওকে, লিপোপ্রোটিন হচ্ছে এখানে লিপিড, প্রস্থেটিক লিপিড হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। এবং সকল মেমব্রেন, বাই নিউক্লিয়াসের মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, ল্যামেলি, যত ম্যাক্সিমাম জায়গাতে আমাদের মেমব্রেনের মধ্যে লিপোপ্রোটিন আছে। ক্রোমো ক্রোমো ক্রোমোপ্রোটিন, ক্রোমো মানে হচ্ছে রং। ক্রোমো মানে কি? ক্রোমো মানে রং, তার মানে রঙের সাথে কানেকশন। যেমন আমরা জানি হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন থাকার কারণে আমাদের রক্তের রং লাল।
হিমোগ্লোবিন থাকার কারণে আমাদের রক্তের রং লাল, হিমের মধ্যে আয়রন আছে। সো এটা যেহেতু রঙের জন্য দায়ী, রঙের একটা পেছনে রঙের একটা বিষয় আছে, রঞ্জক পদার্থ আছে, রং মানে রঞ্জক পদার্থ আছে। সো আলটিমেটলি এটাকে আমরা বলবো ক্রোমোপ্রোটিন। নেক্সট দেখো এরকম আরও কিছু উদাহরণ লেখা আছে, ফ্লেভোপ্রোটিন, বিলি প্রোটিন, ক্যারোটিনয়েডস, ক্লোরোফিলের কারণে সবুজ সবাই জানো। ওকে, নেক্সট ক্যারোটিনের কারণে ক্যারোটিন কমলা, হ্যাঁ ক্যারোটিন কমলা, জ্যান্থোফিল হলুদ, এরকম বিভিন্ন কালার তোমরা উদ্ভিদ সাহিত্য অধ্যায়ে পড়ো, এটা নিয়ে এখন টেনশন করার দরকার নাই। মেটালো প্রোটিন বুঝতে পারছো, মেটাল বা ধাতু থাকবে, তো এটা আলাদা করে পড়তে হয় না, এই উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট। সিডারোফিলিন, সেলোপ্লাজমিন, তাহলে মেটালো প্রোটিনের নামগুলো পড়তে হয়, ভিতরে কি আছে ওটার চেয়ে বেশি জরুরি দুটো নাম, সিডারোফিলিন এবং সেলোপ্লাজমিন। তো মোটামুটি মেটালো প্রোটিন যেগুলো আছে এগুলো দন্তসুদির নাম শুরু হয়, এগুলোর নামগুলো দন্তস্ব দিয়ে শুরু হয়, সিডারোফিলিন, সেলোপ্লাজমিন। উদাহরণ তুমি অপশন যখন দেখবা তুমি অটোমেটিক দন্তস্ব দেখলে তুমি মোটামুটি বুঝে যাবা, কারণ এর বেশি এখানে নামগুলো বাকি উদাহরণগুলো এখান থেকে আশেপাশ থেকে দিবে, তো আশেপাশে যেহেতু ওরকম আর কোনো নাই, সেই জন্য তখন তুমি এমনি পারবা। তাহলে সিডারোফিলিন, সেলোপ্লাজমিন সাধারণত যখন এমসিকিউ প্রশ্ন করে অপশনগুলো ওই পৃষ্ঠা থেকে ঘুরে ফিরে দেয়, এই জন্য আমাদের অপশনগুলো নিয়ে একটু পড়তে হয়, ঠিক আছে, ওই পৃষ্ঠার আশেপাশ থেকে মিলাই দেয়। দন্তস্ব দিয়ে সিডারোফিলিন, সেলোপ্লাজমিন এই দুইটা হচ্ছে মেটালোপ্রোটিন, ধাতু আছে। ফসফোপ্রোটিন 5 স্টার ইম্পর্টেন্ট, 5 স্টার ইম্পর্টেন্ট ফসফোপ্রোটিন। কেন ভাইয়া? দুধের মধ্যে যে আমিষ আমরা সবাই পড়ি, দুধের কেসিন, তাই না? এই দুধের কেসিনোজেন এটা এক ধরনের ফসফোপ্রোটিন, অর্থাৎ এখানে প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফসফরিক অ্যাসিড আছে, এই যে খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করো, প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফসফরিক অ্যাসিড। অনেকে আমরা ভুল করে এটা একটু খেয়াল করব, অনেকে যদি পরীক্ষা আসে ফসফোপ্রোটিনের মধ্যে প্রস্থেটিক গ্রুপ কোনটা, অনেকে ভুল করে ফসফেট দাগায় ফেলো, যেহেতু বইয়ের মধ্যে স্পষ্টভাবে এখানে ফসফরিক অ্যাসিডের কথা বলছে, তো তুমি ফসফরিক অ্যাসিড দাগাইও, ফসফেট দাগাইও না, বুঝতে পারছো? তাহলে খেয়াল করবা ফসফোপ্রোটিন কোনটা, ফসফোপ্রোটিনের প্রস্থেটিক গ্রুপ কোনটা। তাহলে এখানে প্রস্থেটিক গ্রুপ আমরা জানি প্রোটিনের পাশাপাশি যে অংশটা আছে, তো এখানে প্রোটিনের পাশে আছে ফসফো দিয়ে মূলত বোঝানো হয়েছে ফসফরিক অ্যাসিড, তার মানে তুমি এখানে ফসফরিক অ্যাসিডই দাগাইও, শুধু ফসফেট গ্রুপ দাগাবা না, মেডিকেল অ্যাডমিশন টেস্টে একদম বইয়ের হুবহু লাইন থেকে প্রশ্ন হয়। তো ইনশাল্লাহ আমরা এই জন্য কী দাগাবো? ফসফরিক অ্যাসিড। যেমন দুধের আমিষ কেসিনোজেন, ডিমের ভাইটিলিন, এগুলো সব হচ্ছে ফসফোপ্রোটিন, খুবই ইম্পর্টেন্ট দুইটা উদাহরণ। লৌহ প্রোফাইলিন প্রোটিন, এটা আমরা 10:30 11টা 11:30 ঠিক আছে। লৌহ প্রোফাইলিন প্রোটিন হচ্ছে সাইটোক্রোমের সাথে যুক্ত থাকে, ভেরি মাচ ইম্পর্টেন্ট, সাইটোক্রোমের সাথে যুক্ত, সাইটোক্রোম আমরা পড়ি এতে সাহিত্য অধ্যায় আছে। তাহলে এখানে যে জায়গাগুলো আছে আমি তোমার ক্লিয়ার করি, এখানে খুব বেশি আমারই জায়গা নাই। ফার্স্ট অফ অল হিমোগ্লোবিন, ক্লোরোফিল প্রোটিন এগুলো আমরা পারবো, এগুলো রঞ্জক পদার্থ, এগুলো ঝামেলা হবে না। আমরা খেয়াল করবো খুবই ইম্পর্টেন্ট দুধের কেসিনোজেন, ডিমের ভাইটালিন, মানে স্পেশালি দুধের ক্যাসিনোজনটা ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু এটা অনেক জায়গায় আছে বইয়ের। সো দুধের ক্যাসিনোজেন এটা এক ধরনের ফসফোপ্রোটিন। আর এই আমাকে সবাই উত্তর করবা ফসফোপ্রোটিনের ক্ষেত্রে প্রস্থেটিক গ্রুপ কোনটা, আমাকে উত্তর করবা ফসফোপ্রোটিনের ক্ষেত্রে প্রস্থেটিক গ্রুপ কোনটা, ফসফোপ্রোটিনের ক্ষেত্রে প্রস্থেটিক গ্রুপ কোনটা। আমাকে উত্তর করো ফসফোপ্রোটিনের ক্ষেত্রে প্রস্থেটিক গ্রুপ কোনটা। ভাইয়া ফসফোপ্রোটিনের ক্ষেত্রে প্রস্থেটিক গ্রুপ হচ্ছে ফসফরিক অ্যাসিড, ভেরি গুড, ফসফরিক অ্যাসিড ইনশাল্লাহ মাথায় রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। ফসফোপ্রোটিনের একটা উদাহরণ সবাই দিয়ে ফেলো, সবাই ছটপট জানিয়ে দাও। ফসফোপ্রোটিনের উদাহরণ দুধের কোনটা? ক্যাসিনোজেন, দুধের ক্যাসিনোজেন হচ্ছে ফসফোপ্রোটিন। ওকে, দুধের ক্যাসিনোজেন হচ্ছে ফসফোপ্রোটিন, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ফসল একটু পানি দিও তো ভাই। আচ্ছা, তাহলে আমরা ইনশাল্লাহ এটা পারবো, এখানে তেমন কিছু নাই। উদ্ভূত প্রোটিন এগুলা একদম সহজ, মানে দেখা গেছে প্রোটিন থেকে আসছে, যেমন নামটা একটু খেয়াল করো, এই যে খেয়াল করে দেখো, যেমন মায়োসিন থেকে চেঞ্জ হয়ে নাম হয়েছে মায়োসান, এই যে পরিবর্তিত নাম মায়োসান। অ্যালবুমিন থেকে অ্যালবুমাস, এই যে পরিবর্তিত নামগুলো হচ্ছে উদ্ভূত প্রোটিন। ওকে, অ্যালবুমিন থেকে অ্যালবুমাস, এবার মায়োসিন থেকে মায়োসান, এই যে পরিবর্তিত নামগুলো আছে, চেঞ্জ হয়েছে, এগুলো হচ্ছে উদ্ভূত প্রোটিন। তাহলে আমরা উদ্ভূত প্রোটিন চিনতে পারবো পরিবর্তিত নাম দেখে। হ্যাঁ, আর এগুলো যেহেতু উদ্ভূত হয় বা উৎপাদিত হয়, তাহলে এগুলো অবশ্যই মুক্ত অবস্থায় পাওয়া যাবে না, এরা বিভিন্ন কারণে তৈরি হবে, পেপটাইড, প্রোটিওজ, পেপটোন, এরকম আনকমন মানে একটু
প্রোটিন দেখলে তুমি বুঝবা প্রোটিন, বাট একটু প্রোটিনের সাথে নামগুলো একটু ঘুরানো, সরাসরি প্রোটিন নাম না, তাহলে তুমি বুঝে যাবা যে এগুলো উদ্ভূত প্রোটিন, খুবই ইজি জিনিস। ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এগুলো পড়া কিছু নেই। ফার্স্ট ক্লাস হচ্ছে প্রাণীজ প্রোটিন, আমরা প্রাণীজ যে সোর্স থেকে পাই ফার্স্ট ক্লাস, আর উদ্ভিজ্জ প্রোটিন হচ্ছে নর্মালি সেকেন্ড ক্লাস। ওকে, সো এটা ইজি, এগুলো লাগবে না। চলে আসি সামনের দিকে। তা আমাদের প্রোটিনের কাজ তো আসলে বলার কিছু নাই, যত রকমের প্রোটিন আছে, সকল এনজাইমের যত কাজ আছে সবই প্রোটিনের কাজ, হরমোন যত কাজ করে সবই প্রোটিনের কাজ, অ্যান্টিবডি যত কাজ করে সবই প্রোটিনের কাজ, কারণ এগুলো আলটিমেটলি প্রোটিন দিয়ে তৈরি। সো এগুলো এখান থেকে এগুলো একবার রিডিং দিলে ইনশাল্লাহ পারবা। গাঠনিক উপাদান তো পড়ছি, মানে এগুলো সবই সবই আমাদের আলহামদুলিল্লাহ পড়া আছে। 12 নম্বরটা খেয়াল করো, চোখের যে পিগমেন্ট, আমাদের চোখের মধ্যে রড কোষ কোন কোষ আছে, রড কোষের মধ্যে থাকে রোডোপসিন, কোন কোষের মধ্যে থাকে আয়োডোপসিন। ওকে, এই যে পিগমেন্ট হিসেবে যে রোডোপসিন, এটাও কিন্তু এক ধরনের প্রোটিন। ইন্টারফেরনের কথা আমরা সবাই জানি, ইন্টারফেরন হচ্ছে এক ধরনের কোষীয় প্রোটিন, এটা ইন্টারফেরন হচ্ছে গ্লাইকোপ্রোটিন। ইন্টারফেরন হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন, লিখে রাখো, ইন্টারফেরন হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন। তো আমরা সবাই জানি আমাদের ভাইরাস আক্রান্ত কোষের বিরুদ্ধে কাজ করে ইন্টারফেরন, ভাইরাসের বিরুদ্ধে কাজ করে কে ইন্টারফেরন। ইন্টারফেরন কি এক ধরনের গ্লাইকোপ্রোটিন, কিসের এগেনস্টে কাজ করে, ভাইরাসের এগেনস্টে কাজ করে। খুবই ইজি, ভাইরাস এবং ক্যান্সার, এই যে ক্যান্সার এবং ভাইরাস দাগ দাও 5 স্টার, এটা যদিও এখান থেকে আসবে না, এটা অন্য জায়গা থেকে আসতে পারে, তারপরে যেহেতু এখানে আছে দাগ দিয়ে রাখো 5 স্টার। ইন্টারফেরন কিন্তু শুধু ভাইরাস না, ভাইরাস এবং ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে। তো পরীক্ষায় ভাইরাসও আসে, ক্যান্সারও আসে। যে ক্যান্সার কোষের বিরুদ্ধে কাজ করে কোনটা, উত্তর হচ্ছে ইন্টারফেরন। ক্যান্সার কোষের বিরুদ্ধে কাজ করে কোনটা, উত্তর হচ্ছে ইন্টারফেরন। ওকে, ভালো করে ইনশাআল্লাহ খেয়াল করবো, ক্যান্সার কোষের বিরুদ্ধে কাজ করে কোনটা, ইন্টারফেরন। আজকে চোখের লাইটে সমস্যা হচ্ছে, প্লাস আমি বোর্ড ঠিক মতো দেখতে পাচ্ছি না, অতিরিক্ত লাইট মনে হচ্ছে আমার কাছে। তোমাদের জন্য ভালো হয়েছে, তোমরা একদম বোর্ড ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আজকে, মানে এমনিও দেখো আলহামদুলিল্লাহ, কিন্তু আজকে মনে হচ্ছে বোর্ড আরো ঝকঝকে। কিন্তু আমার এত লাইটে আমি চোখ চোখ খুলতে আমার কষ্ট হচ্ছে, মুখ শুকায় যাচ্ছে, মন মেজাজ একটু খারাপ ছিল, সব কিছু মিলে। ওকে, খেয়াল করো, দেখ তোমাদের জন্য ইনশাল্লাহ ক্লাস, তোমরা যদি ক্লাস করে ইনশাল্লাহ উপকৃত হও, মেডিকেলের চান্স পাও, তখন ইনশাল্লাহ ভালো লাগবে আর কি। সেই জন্য তোমরা তোমাদের দিক থেকে একটাই করবা, তোমরা মেডিকেলের চান্স পেয়ে ইনশাল্লাহ দেখাবা। ওকে, মেডিকেলের চান্স পাওয়ার জন্য কী করা লাগে, নিয়ম মতো পড়াশোনা, রেগুলার পড়াশোনা শেষ, সুন্দর গাইডলাইন ফলো করে রেগুলার পড়াশোনা, যেভাবে ইনশাল্লাহ তোমাদেরকে পড়তে বলবো, যেভাবে রিভিশন দিতে বলবো, এভাবে পড়ো, রিভিশন দিবা, তো তাতে ইনশাল্লাহ চান্স হবে। এত কিছু চিন্তা করার দরকার নেই, 85%-এর উপর নাম্বার রাখার চেষ্টা করবো সব পরীক্ষায়। এই যে কালকে তুমি পরীক্ষা দিবা না এই অধ্যায়ের, যত নাম্বারেরই পরীক্ষাটা হবে তুমি চেষ্টা করবা 85%-এর উপর যেন তোমার নাম্বারটা থাকে, বুঝছো? 100টা প্রশ্ন যদি পরীক্ষা যদি হয় কোনো কারণে, তুমি তখন 10-15টা বেশি ভুল করা যাবে না। 50-এর পরীক্ষা হইলে তুমি 7-8টা বেশি ভুল করা যাবে না, এরকম টার্গেট করে তোমার আগাইতে হবে। 25-এ পরীক্ষা হলে 3-4টা বেশি ভুল করা যাবে না, এরকমভাবে তোমার মাইন্ডসেট রাখতে হবে যেন তুমি 85%-এর উপর নাম্বার অলওয়েজ রাখতে পারো, তাতে ইনশাল্লাহ তোমার চান্স হবে। খুব আহামরি আজে বাজে চিন্তা করা যাবে না, রেগুলার বেসিসে পড়তে হবে। চান্স না পেলে কী হবে না, এগুলো পরের কথা, তুমি ইনশাল্লাহ পড়বা। 1 গ্রাম প্রোটিন থেকে আমরা 4.1 কিলো ক্যালোরি শক্তি পাই, এটা আমাদের ইয়েতে ছিল, 9-10-এ ছিল। 1 গ্রাম প্রোটিন থেকে 4.1 কিলো ক্যালোরি শক্তি পাই, আমাদের আলহামদুলিল্লাহ প্রোটিন শেষ। এগুলো পড়ার কিছু নাই। এখানে 2টা জিনিস দাগাবা, 10 নম্বরটা দাগ দাও এবং 11 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো। এগুলো আমি বলছি অ্যান্টিবায়োটিক, এগুলো সব হরমোন টরমোন, এগুলো সব পড়াইছি, এগুলো পড়ানোর কিছু নাই। 10 এবং 11 দাগ দাও, ভেরি মাচ ইম্পর্টেন্ট, স্টার্ট দাও একটা, নাহলে পরে খেয়াল থাকবে না, পুরো পৃষ্ঠার মধ্যে বেশি কিছু নাই। তো ব্যথানাশক, খেয়াল করে দেখো, মস্তিষ্কে একটা উৎপন্ন পদার্থ নাম হচ্ছে এন্ডোরফিন, এটা ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয়। পরীক্ষা আসে যে ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয় কোনটা, এন্ডোরফিন। ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয় কোনটা, এন্ডোরফিন। মানবদেহে ঘুম আনয়নকারী প্রোটিন কোনটা, খেয়াল করে দেখো, ঘুম আনয়নকারী প্রোটিন, ঘুম মানে স্লিপ না, স্লিপ, এস দিয়ে স্লিপ, ঘুম, এস দিয়ে এস ফ্যাক্টর, এস দিয়ে এস ফ্যাক্টর, তাহলে এস ফ্যাক্টর ঘুম আনে, স্লিপের জন্য কাজ করে, ঘুম এস, এস ফ্যাক্টর স্লিপ। ওকে, তাহলে ঘুম আনয়নকারী এস ফ্যাক্টর বিশেষ ধরনের প্রোটিন বলে প্রমাণিত হয়েছে। ফাইন, আমাদের আলহামদুলিল্লাহ প্রোটিন দিকে শেষ। একদম লাস্টে কিছু প্রোটিনের পার্ট আছে, যেমন এগুলো অলরেডি বলছি, 20 প্রকার অ্যামিনো অ্যাসিড, বসে এগুলো পড়ার কিছু নাই। শিশুদের জন্য অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড 10টা, এগুলো আমরা আগে পড়ে আসছি আলহামদুলিল্লাহ। আদর্শ প্রোটিন পাওয়া যায় ডিম এবং দুধে, এত বাচ্চা এমসিকিউ মেডিকেলে আসে না, সো এগুলো তুমি আহামরি তোমার পড়ে লাভ নাই। আমরা হচ্ছে লিপিড শুরু করব। লিপিড শুরু করার আগে আমি প্রোটিন থেকে তোমাকে 3টা প্রশ্ন করি, লাস্টের যে অংশটা পড়াইছি, দেখি তুমি ইনশাল্লাহ পারো কি না। ওকে, এই অংশটা পড়ায় প্রশ্নটা করে আমি ইনশাল্লাহ লিপিড শুরু করবো। লিপিড আমি আমার মতো করে একটা অন্যভাবে স্লাইড থেকে পড়াবো, তারপর আমি লিপিডের এই জায়গায় এই অংশ ঢুকবো। হ্যাঁ, ফার্স্টে আমাকে বলো, ক্যান্সার আক্রান্ত কোষের বিরুদ্ধে কাজ করে কোনটা, ক্যান্সার আক্রান্ত কোষের বিরুদ্ধে কাজ করে কোনটা, ক্যান্সার আক্রান্ত কোষের বিরুদ্ধে কাজ করে কোনটা, কোনটি ক্যান্সার, কোন ধরনের প্রোটিন ক্যান্সার আক্রান্ত কোষের এগেনস্টে কাজ করে, ক্যান্সারের বিরুদ্ধে, ভাইরাসের বিরুদ্ধে কাজ করে কোনটা, ক্যান্সার এবং ভাইরাসের বিরুদ্ধে কাজ করে কোনটা, উত্তর হচ্ছে ইন্টারফেরন। ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইন্টারফেরনের ক্ষেত্রে, ইন্টারফেরন কোন ধরনের প্রোটিন,
আমি লিখে দিচ্ছি ইন্টারফেরন কোন ধরনের প্রোটিন, মানে ইন্টারফেরন আসলে কী ধরনের পদার্থ, শুধু প্রোটিন তো না, সাথে একটু অ্যাড আছে, রাইট? ইন্টারফেরন কোন ধরনের পদার্থ, উত্তর করো। ইন্টারফেরন কোন ধরনের পদার্থ? ইন্টারফেরন হচ্ছে ভাইয়া একটা গ্লাইকোপ্রোটিন। ইন্টারফেরন হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন। ওকে, নেক্সট ভাইয়ের আরেকটা প্রশ্ন উত্তর করো সবাই। এলবুমাস, এলবুমাস এটা কোন ধরনের প্রোটিন? এটা কি সরল প্রোটিন, নাকি যুগ্ম প্রোটিন, নাকি উদ্ভূত প্রোটিন? এলবুমাস সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন, নাকি উদ্ভূত প্রোটিন? এখানে ক্লাস নিতে গেলে আমার সানগ্লাস পড়তে হবে, এত লাইট। আমি তো চোখ খুললে আমি দেখতেছি সামনে আমার স্ক্রিন, এ পাশে স্ক্রিন, এই জন্য আমার চোখটা আজকে বারবার এদিকে সরে যাচ্ছে। স্ক্রিনে দেখতেছি, এদিকে লাইট, উপরের লাইট, ডানের লাইট, বামের লাইট, আমার চোখের সামনে খালি লাইট আর লাইট আজকে, আমি বুঝলাম না। আচ্ছা, এলবুমান, এলবুমাস, এলবুমাস হচ্ছে উদ্ভূত প্রোটিন, ভেরি গুড। এলবুমাস হচ্ছে উদ্ভূত প্রোটিন, ভেরি গুড। নামের মধ্যে যেটা একটু চেঞ্জ আছে, এলবুমাস, মায়োসান, এরা হচ্ছে উদ্ভূত প্রোটিন। ঠিক আছে, ইনশাল্লাহ চলে আসি সামনের দিকে। আমরা এখন পড়বো লিপিড। ওকে, এখন লিপিড পড়তে গেলে এইটা অংশটা পড়তে গিয়ে সবাই একটু ঝামেলায় পড়ে আসলে, কারণ লিপিডের এমসিকিউগুলো একটু ছড়ানো ছিটানো। চলো আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল, অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের এস্টারকে লিপিড বলে। লিপিড হচ্ছে অ্যালকোহলের সাথে ফ্যাটি অ্যাসিড। ওকে, খুবই ইম্পর্টেন্ট। অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের এস্টারকে লিপিড বলে। এস্টার আমরা পড়ি তো, এইটা আমরা এই যে বইয়ের মধ্যে অনেক কিছু আছে, এটা আমরা একটু সুন্দর করে এই যে এখান থেকে একটু পড়বো। সবাই একটু খেয়াল করে দেখি। এটা একটা বলদ হচ্ছে সবসময় এই টাইপিংয়ে একটু এই ঝামেলাটা করে, একদম বাম পাশে টাইপ করে, তো আমি দাঁড়াবো কোন দিকে? যাক, ঠিক আছে, ইনশাল্লাহ খেয়াল করো। এখানে এই স্লাইডটা সবাই একটু খেয়াল করবো। লিপিডের বেলা আমরা একটা স্লাইডে ইনশাল্লাহ সুন্দর করে পড়ে রাখি, খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল, লিপিডের রাসায়নিক প্রকৃতি বলেছি, কি বলছি? যে লিপিড হচ্ছে অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের এস্টার। এই যে অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিড, লিপিড হচ্ছে অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের এস্টার। ফার্স্ট অফ অল, লিপিড কী ধরনের যৌগ? এটা এস্টার, জৈব অ্যাসিডের জাতক বলে আমরা চিনি, এস্টার। লিপিড বা চর্বি, এটা মূলত এস্টার। নেক্সট খেয়াল করো, লিপিড কি পানিতে দ্রবণীয়? জীবনেও না, সবাই জানি আমরা লিপিড পানিতে অদ্রবণীয়, কারণ এটা এটা হচ্ছে তোমার জৈব যৌগ যারা আছে, তোমার এরা আসলে লিপিড, চর্বি তো জীবনে পানিতে দ্রবণীয় হবে না, চর্বি হচ্ছে ওই টাইপের অজৈব দ্রাবকে দ্রবণীয়। সো এটা ইথার, অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম ইত্যাদি যে তোমার জৈব দ্রাবক আছে, এই ধরনের জৈব দ্রাবকে সে দ্রবণীয়। খুবই সিম্পল। জীবনেও কি চর্বি পানিতে মিক্স হবে নাকি? না, বরং জৈব দ্রাবকে দ্রবণীয় হবে, খুবই সিম্পল। নেক্সট, লিপিড পানির চেয়ে হালকা, এই জন্য লিপিড পানিতে ভাসে, আমরা সবাই জানি। কেন? ওই যে দেখবা রান্না করার পরে চর্বি, যে দেখবা তোমার তেলটা দেখবা সবসময় উপরের দিকে, উপরের দিকে, আর রান্নার উপরে আছে তেল, তরকারি নিচের দিকে, পানি নিচের দিকে, তেল সবসময় পানির উপরে ভাসে, কারণ লিপিড সবসময় পানির উপরে ভাসবে, কারণ লিপিড পানির চেয়ে হালকা। ওকে, নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নাই, ভ্যারাইটিস, কারণ এটা বিভিন্ন ধরনের লিপিড আছে, তো প্রত্যেকের গলনাঙ্ক আসলে আলাদা আলাদা হবে। লিপিড শনাক্তকরণে আমরা একটা পরীক্ষা করি, পরীক্ষাটা হচ্ছে সুদান 3। এই দ্রবণটা যোগ করে আমরা দেখি এবং লাল বর্ণ ধারণ করে। এখন এটা কীভাবে মনে রাখবো? এটা মনে রাখবো, সুদান নামে একটা দেশ আছে, তোমরা দেখছো না? সুদান, সুদান নামে একটা দেশ আছে আফ্রিকাতে, এবং এই দেশের মানুষজন দেখবা অবস্থা খুবই খারাপ, মানে একদম চিকন, একদম কাঙ্গালের মতো, শরীরের অপুষ্টিতে ভুগে একদম অবস্থা চিকন। তো দেখো, বাংলাদেশের মানুষ বলো আর বিভিন্ন যারা বেশি খাবার দাবার খায়, শরীরে চর্বি জমে যায়, শরীর কি অনেক মোটা হয়ে যায়, লিপিড জমে শরীর অনেক ফুলে যায়, চর্বি জমে শরীর অনেক মোটা হয়ে যায়। কিন্তু সুদানের মানুষজন কি চর্বি আছে? নাই। তো ওদের শরীরের অবস্থা একদম একদম চিকন, যদিও এটা প্রোটিনের ম্যালনিউট্রিশন, তুমি মনে রাখবো চর্বি দিয়ে, চর্বি নেই, চিকন। আর এই দেশে যারা মোটা সোটা তার চর্বি বেশি, এটা তো আমরা বলি। যেমন শীতকালে আমরা মোটাদেরকে বলি না যে তোর শরীরে চর্বি আছে, সমস্যা নাই, তোর তো মনে হয় গরম লাগে, ঠিক সেম কাহিনী। তো আমরা মনে রাখবো, লিপিড শনাক্তকরণে আমরা যেই দ্রবণটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে সুদান 3। তো এটা মনে রাখবো, আমরা লিপিডের সুদান 3 পরীক্ষা এভাবে আসতে পারে, সুদান 3 দ্রবণ দিয়ে কোনটি শনাক্তকরণ করা হয়? তুমি মনে করো সুদানের মানুষজন খুবই অবস্থা খারাপ, চিকন, কারণ তার শরীরে চর্বি নেই। তো চর্বির সাথে সম্পর্ক লিপিডের সাথে সম্পর্ক, তাহলে সুদান 3 দ্রবণ যোগ করে আমরা লিপিড শনাক্তকরণ করতে পারি। এবং এক্ষেত্রে কোন বর্ণ ধারণ করে? লাল বর্ণ। আমরা লাল বর্ণটা মুখস্থ রাখবো। তো এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকবে, এটা আমরা জানি, জৈব যৌগ মানেই তার মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকবেই, সাথে আরও অন্য নাইট্রোজেন, সালফার এগুলো থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু ফসফরাস এগুলো থাকতে পারে, বাট মেইনলি যে কোনো জৈব যৌগের মধ্যে কিছু বেসিক উপাদান থাকবেই, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এটা নিয়ে আমাদের আর এক্সট্রা করে পড়তে হবে না, আমরা এই জিনিসটা ইনশাল্লাহ পড়ে ফেললাম। এবার খেয়াল করে দেখো, নেক্সট স্লাইডে চলে যাই। লিপিডের শ্রেণী বিভাগ খেয়াল করে দেখো, লিপিড আমরা অলরেডি একটু ভালো করে খেয়াল করি। ফার্স্ট অফ অল, সরল লিপিড, যৌগিক লিপিড, উদ্ভূত লিপিড, তার মানে প্রোটিনের সাথে কিন্তু কিছুটা মিল আছে। খেয়াল করে দেখো, সরল লিপিড মানে কি? নর্মাল ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহলের নর্মাল যে এস্টারগুলো আছে, সাথে অন্যান্য কোনো পদার্থ নাই। অর্থাৎ এই লিপিডকে ভাঙলে আমরা ফ্যাটি অ্যাসিড, এবং আমরা সবাই পড়েছি যে শর্করাকে ভাঙলে আমরা পাই গ্লুকোজ।
গ্লুকোজ। প্রোটিনকে ভাঙলে আমরা পাই অ্যামাইনো অ্যাসিড, রাইট? প্রোটিনকে ভাঙলে পাই অ্যামাইনো অ্যাসিড। এবার বলো চর্বি জাতীয় খাদ্য পরিপাকের ফলে আমরা কি পাই? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। মনে আছে? চর্বি জাতীয় খাদ্য পরিপাক করলে আমরা পাই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এই যে গ্লিসারল, অল মানে OH মূলক, অ্যালকোহল। ওকে, তাহলে যেই চর্বিকে ভাঙলে তুমি নর্মালি শুধু ফ্যাটি অ্যাসিড, শুধু অ্যালকোহল পাবা, এটা হচ্ছে সরল লিপিড, এর মধ্যে অন্য কোনো পদার্থ নাই। তাহলে নর্মালি ফ্যাটি অ্যাসিড পাবা, অ্যালকোহল পাবা। ওকে, এবং আমরা যে নর্মালি চর্বি, তেল, এই যেগুলো, এগুলো সব হচ্ছে সরল লিপিড। তাহলে মনে রাখবে সরল লিপিডকে আমরা দুই ভাগে ভাগ করি। সরল লিপিডকে আমরা কয় ভাগে ভাগ করি? দুই ভাগে ভাগ করি। একটা ভাগকে আমরা বলি স্নেহদ্রব্য, আর একটা হচ্ছে মোম। স্নেহদ্রব্যের মধ্যে আছে চর্বি এবং তেল, এর মধ্যে পার্থক্য আছে, আমি দেখাবো। যৌগিক লিপিড, দেখো নাম শুনে বুঝতে পারবা ভাইয়া, খেয়াল করো, নাম শুনে বুঝতে পারবা। দেখো ফসফোলিপিড, নামের মধ্যে লিপিডের সাথে এক্সট্রা করে ফসফো আছে, ফসফেট। লিপিডের সাথে এক্সট্রা করে গ্লাইকো মানে শর্করা, লিপিডের সাথে এক্সট্রা করে সালফো মানে সালফেট। প্রোটিন, এই যে প্রোটিনের সাথে লিপিডের সাথে এক্সট্রা করে প্রোটিন আছে। এই যে যখন লিপিডের সাথে এক্সট্রা করে অন্যান্য পদার্থ থাকবে, লিপিড ওয়ার্ডটা তো আছেই, এর পাশাপাশি আবার অন্য কিছু অ্যাড করা আছে, এটাকে আমরা বলবো যৌগিক লিপিড বা কনজুগেটেড লিপিড, রাইট? যুগ্ম। আর উদ্ভূত কি একটু আনকমন নামগুলো, স্টেরয়েডস। আমরা সবাই স্টেরয়েড নামটা শুনে অভ্যস্ত, কারণ আমাদের অনেক সময় ওষুধপাতিতে স্টেরয়েড আমরা খাই। স্টেরয়েড, টারপিনস, রাবার, এগুলো একটু মানে বুঝতে পারছো। রাবার তো নিজে তুমি জানো, বাসায় রাবার ইউজ করো, তাই না? অনেক প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আসে। তো এটা আসলে উদ্ভূত লিপিড, এভাবে মনে রাখবা। স্টেরয়েড, টারপিনস, রাবার, এই নাম শুনে বোঝায়। একটু কঠিন যেগুলো আছে, এগুলো হচ্ছে সবগুলো উদ্ভূত লিপিড। তাহলে আমরা এখান থেকে কি পড়বো? পরীক্ষা আসতে পারে নিচের কোনটা যৌগিক লিপিড, পরীক্ষা আসতে পারে নিচের কোনটা উদ্ভূত বা উৎপাদিত লিপিড। আমরা এভাবে ইনশাল্লাহ চিনবো। স্টেরয়েড, টারপিনস, রাবার, এভাবে আমরা আইডেন্টিফাই করব। এবার খেয়াল করে দেখো ভাইয়া, চর্বি এবং তেলের মধ্যে পার্থক্য আছে, খুবই ইম্পর্টেন্ট। চর্বি এবং তেল খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল, চর্বি এবং তেলের এটা আমরা কীভাবে মনে রাখবো, এটা একটু আর একটু সুন্দর করে গুছানো যেতে পারতো। খেয়াল করে দেখো, চর্বি তেল কীভাবে মনে রাখবো ভাইয়া। চর্বি এবং তেল, তুমি চিন্তা করবা চর্বি এবং তেলের মধ্যে, ফার্স্ট অফ অল চিন্তা করো কোনটা কঠিন। চর্বি কঠিন, তেল হচ্ছে একটু লিকুইড, এটা আমরা সবাই জানি। তাহলে বলো তো কোনটার গলনাঙ্ক বেশি হবে? তুমি মানে বলো, এগুলো পরে বলো, কোনটা গলনাঙ্ক বেশি হবে? অবশ্যই চর্বি গলনাঙ্ক বেশি, সিম্পল। এটা মানে কঠিন পদার্থের গলনাঙ্ক তো বেশি হবেই। তো চর্বির গলনাঙ্ক বেশি, তেলের গলনাঙ্ক কম। নেক্সট আবার চিন্তা করে দেখো, চর্বি হচ্ছে একটা কঠিন পদার্থ। আমরা কঠিন পদার্থের মধ্যে কি কোনো কিছু অ্যাড করতে পারি, মানে এটা মিক্স করতে পারি? আমরা সবাই জানি যেটা শব্দ আছে, একটা সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে এটা একদম ফিল আপ হয়ে গেছে, এর মধ্যে আর কিছু অ্যাড করা যায় না। আর অসম্পৃক্ত মানে ওর মধ্যে কিছু অ্যাড করার সুযোগ আছে। এবার তুমি বলো তো ভাইয়া, চর্বি এবং তেল একটা কঠিন পদার্থ, একটা তরল পদার্থ, আমরা কোনটার মধ্যে কোনো কিছু অ্যাড করতে পারি? তরলের মধ্যে। খুব সিম্পল, মিক্স করি। তার মানে তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে গঠিত। অসম্পৃক্ত মানে এর মধ্যে অ্যাড করা যাবে। কিন্তু চর্বিটা কঠিন, এটা মনে রাখবো। চর্বি যেহেতু কঠিন, এটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। এই যে আমাদের আলহামদুলিল্লাহ পার্থক্য হয়ে গেছে। খেয়াল করো ভাইয়া, তাহলে চর্বিতে কি আছে? চর্বিতে আছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তার মানে এটা যেহেতু সম্পৃক্ত, এর মধ্যে তুমি অন্য কিছু অ্যাড করতে পারবা না। ওকে, আর তেল কেমন? তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড। এই যে তেলের মধ্যে কি আছে? অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তুমি মনে রাখবে এভাবে, তেল হচ্ছে তরল। তেল যেহেতু তরল, তরলের মধ্যে অ্যাড করা যায়, এভাবে মনে রাখবা। নেক্সট খেয়াল করো, এটা বলছি 20 ডিগ্রি তাপমাত্রায় চর্বি হচ্ছে নর্মালি কঠিন থাকে, আর তেল হচ্ছে তরল অবস্থায় থাকে। খুবই সিম্পল। 20 ডিগ্রিতে চর্বি কঠিন, তেল হচ্ছে তরল অবস্থায় আছে। 20 ডিগ্রিতে চর্বি কঠিন, তেল হচ্ছে তরল অবস্থায় থাকে। গলনাঙ্ক অবশ্যই, চর্বি যেহেতু কঠিন পদার্থ, এভাবে মনে রাখবা, কঠিনের গলনাঙ্ক বেশি, হ্যাঁ, আর তেলের গলনাঙ্ক কম। আর উদাহরণ তো পড়ার কিছু নাই। ওকে, খুবই ইজি। আচ্ছা, বলছি পাম অয়েল, নারকেল তেল, এটা একটু শক্ত, এগুলো কিন্তু শক্ত হয়ে যায়। তুমি দেখবা এগুলো কিন্তু, নারকেল তেল তোমরা দেখছো কোনো দিন যখন হচ্ছে ইয়েতে রাখা হয় তোমার শীতকালে কিন্তু মানে তোমার এটা শক্ত হয়ে জমে যায়, এটা গরম করলে, হালকা গরম করলে আবার এটা লিকুইড হয়। আচ্ছা, চলে আসে মোম এবং সাথে অত্যাবশ্যক ফ্যাটি অ্যাসিড। খেয়াল করে দেখো, মোমের বেলা খেয়াল করো, এখানে ট্রাইহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে মনোহাইড্রিক অ্যালকোহল থাকে। ভেরি মাচ ইম্পর্টেন্ট ভাই, খেয়াল করো মোমের স্পেশালিটিটা খেয়াল করো। মোমের মধ্যে ট্রাইহাইড্রিক অ্যালকোহল, নর্মালি আমরা যে গ্লিসারল বলি, গ্লিসারলের মধ্যে 3টা OH মূলক আছে। 3টা OH মানে ট্রাইহাইড্রিক, ট্রাই মানে 3, হাইড্রিক মানে OH, হাইড্রোক্সি মূলকের কথা বলছে। তাহলে মোমের ক্ষেত্রে কি হয়? 3টা OH মূলক না থাকে, শুধু একটা OH মূলক বিশিষ্ট অ্যালকোহল থাকে। মনোহাইড্রিক মানে একটা OH, মনো মানে এক। তাহলে মোমের ক্ষেত্রে মনো, মোমের ক্ষেত্রে মনো, মোমের ক্ষেত্রে মনো।
তাহলে মোমের যেই অ্যালকোহলটা আছে এটা মানে একটা OH মূলক আছে, মনোহাইড্রিক অ্যালকোহল। তাহলে মোমের ক্ষেত্রে মনোহাইড্রিক অ্যালকোহল। চলে আসি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড, ভেরি মাচ ইম্পর্টেন্ট ভাইয়া। দুইটা উদাহরণ আছে, এগুলো অত্যাবশ্যকীয় কেন বলতেছি, কারণ এগুলো দেহে তৈরি হয় না, এগুলো বুঝতেই পারছো, এই জন্য খাদ্য হিসেবে গ্রহণ করতে হয়। তাহলে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আমরা কিভাবে মনে রাখবো? লিনোলিক, লিনোলেনিক। এটা খুবই সহজ, লিনোলিক, লিনোলেনিক, এবং দুইটা নামের মধ্যে মিল আছে। তো এটা মানে মুখস্থ আলাদা করে করার দরকার নেই, এমনি ইনশাল্লাহ পারবা। তাহলে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আমরা কীভাবে মনে রাখবো? লিনোলিক, লিনোলেনিক, লিনোলিক, লিনোলেনিক। ওকে, তাহলে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড মনে রাখার সিস্টেম হচ্ছে লিনোলিক, লিনোলেনিক। নেক্সট, ট্রান্স ফ্যাটি অ্যাসিড, দ্বিবন্ধনের দুইটি হাইড্রোজেন পরমাণু বিপরীত দিকে থাকলে তাকে ট্রান্স বলে। ট্রান্স মানে আমরা জানি ওই যে বিপরীত। আমরা সিজ ফ্যাটি আমরা পড়ি সিজ এবং ট্রান্স, যে বর্ষণ সেটা পড়াবো। সিজ মানে একই দিকে, ট্রান্স মানে বিপরীত দিকে। সো বিপরীত দিকে থাকলে এটা হচ্ছে ট্রান্স ফ্যাটি অ্যাসিড। এগুলো আমাদের শরীরের জন্য খারাপ। ট্রান্স কিন্তু শরীরের জন্য ক্ষতিকর, খুবই ইম্পর্টেন্ট, দাগ দাও। মানব দেহের জন্য ক্ষতিকর কোনটা? ট্রান্স ফ্যাটি অ্যাসিড। আমরা যে উল্টাপাল্টাগুলো খাবারগুলো খাই, অভিজিত খাবার, এগুলো ম্যাক্সিমাম ট্রান্স ফ্যাটি অ্যাসিড থাকে, এগুলো আমাদের বডির জন্য খারাপ। ওকে, তাহলে আমাদের দেহের জন্য ক্ষতিকর কোনটা? ট্রান্স ফ্যাটি অ্যাসিড, বিপরীত দিকে যেটা আছে। আর অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড মনে রাখবো লিনোলিক, লিনোলেনিক, লিনোলিক, লিনোলেনিক, লিনোলিক, লিনোলেনিক। ওকে, তাহলে এখন দেখি আমাকে একটু উত্তর করো তো ভাইয়া, উত্তর করো দেখি সব পারো কিনা। চর্বি কোন ধরনের ফ্যাটি অ্যাসিড দিয়ে গঠিত হয়? সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? ভাইয়াকে উত্তর করেন দেখি পারেন কিনা। চর্বি কোন ধরনের ফ্যাটি অ্যাসিড দিয়ে গঠিত হয়? সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? চর্বি কোন ধরনের ফ্যাটি অ্যাসিড দিয়ে গঠিত হয়? সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? চর্বি কোন ধরনের ফ্যাটি অ্যাসিড দিয়ে গঠিত হয়? সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? বলেন। চর্বি হচ্ছে সম্পৃক্ত। ভেরি গুড। কেন? কারণ চর্বি কঠিন পদার্থ, আর কঠিন পদার্থের মধ্যে তুমি চাইলে অ্যাড করতে পারবে না। ভেরি গুড, যারা পারছো ভেরি গুড। আচ্ছা, এবার ইনশাল্লাহ বলো তো ভাইয়াকে, টারপিনস, টারপিনস, রাবার, তোমার টারপিনয়েড, রাবার, এগুলো কি সরল লিপিড নাকি যৌগিক লিপিড নাকি উদ্ভূত লিপিড? সরল লিপিড, যৌগিক লিপিড নাকি উদ্ভূত লিপিড? টারপিনস, রাবার, এগুলো কি সরল লিপিড নাকি যৌগিক লিপিড নাকি উদ্ভূত লিপিড? বলেন, এগুলো কি সরল লিপিড, যৌগিক লিপিড নাকি উদ্ভূত লিপিড? ভাইয়া বুঝতে পারতেছেন, এগুলো হচ্ছে উদ্ভূত লিপিড। ভেরি গুড। একটু আনকমন শব্দগুলো পেলে তুমি বুঝবে এটা হচ্ছে উদ্ভূত লিপিড। ভেরি গুড, ভেরি গুড। এখন বলো তো, মোমের মধ্যে কোন ধরনের অ্যালকোহল থাকে? ট্রাইহাইড্রিক নাকি মনোহাইড্রিক? মোমের মধ্যে কোন ধরনের অ্যালকোহল থাকে? ট্রাইহাইড্রিক নাকি মনোহাইড্রিক? মোমের মধ্যে কোনটা আছে? মোমের মতে মতে মনোহাইড্রিক। মনো মানে একটা OH মূলক থাকবে। যারা পেরেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। তাহলে মোমের মধ্যে কোন ধরনের অ্যালকোহল আছে ভাইয়া? মনোহাইড্রিক অ্যালকোহল। ওকে, আচ্ছা এখন আমাকে বলো তো, মোম কোন ধরনের লিপিড? এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সরল লিপিড, যৌগিক লিপিড নাকি উদ্ভূত লিপিড? মোম কোন ধরনের লিপিড? সরল, যৌগিক নাকি উদ্ভূত? উত্তর করে দাও। মোম কোন ধরনের লিপিড? সরল, যৌগিক নাকি উদ্ভূত? মোম কোন ধরনের লিপিড? মোম হচ্ছে ভাইয়া সরল লিপিড, তাই না? সরল লিপিড দুই প্রকার, স্নেহদ্রব্য এবং মোম, চর্বি, তেল আর মোম। তাহলে মোম হচ্ছে সরল লিপিড। ওকে, ইনশাল্লাহ ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। যারা পেরেছো অনেক ভালো। চলে আসি যৌগিক লিপিডের কয়েকটা গুরুত্ব আছে যেটা পরীক্ষার জন্য মাস্ট। এটা আমরা ইনশাল্লাহ এখন দেখবো। যৌগিক লিপিডের গুরুত্ব যেটা পরীক্ষার জন্য মাস্ট, খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল, ফসফোলিপিড। আমরা পড়েছি যে আমাদের কোষ ঝিল্লি ছিল, মনে আছে? ফসফোলিপিড বাইলেয়ার। কোষ ঝিল্লি কি ছিল? ফসফোলিপিড বাইলেয়ার। এই যে মেমব্রেনের বা ঝিল্লির গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। আমাদের মানুষের কোষ ঝিল্লি কি দিয়ে গঠিত হয়? ফসফোলিপিড বাইলেয়ার। উদ্ভিদের কোষ ঝিল্লি ফসফোলিপিড বাইলেয়ার, তাই না? আমরা পড়েছি এটা। ওকে, ওই যে ফ্লুইড মোজাইক মডেলে পড়েছিলাম, তাই না? আচ্ছা, খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। ফসফোলিপিডের উদাহরণ লেসিথিন, সেফালিন। প্লাজমানোর জন্য আছে, যেখানে নাই। লেসিথিন এবং সেফালিন খুবই খুবই ইম্পর্টেন্ট। এই দুটো হচ্ছে এক ধরনের ফসফোলিপিড। গ্লাইকোলিপিড, গ্লাইকো মানে শর্করা। গ্লাইকোর বাংলা হচ্ছে আমরা গ্লাইকো দিয়ে আমরা মূলত কি বুঝাই? গ্লাইকো দিয়ে সবসময় আমরা শর্করা বুঝাই, তোমরা সবাই জানো। গ্লাইকো দিয়ে আমরা মূলত গ্লাইকো শব্দটা দিয়ে আমরা কি বুঝাই? শর্করা বুঝাই। তাহলে শর্করা তৈরি হয় কোন প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষণে। এই যে খাবার তৈরি হয়, শেষ। সূর্যমুখী এবং তুলার বীজে থাকে। তুলার বীজ থেকে শনাক্ত করা হয়েছে। আচ্ছা ফাইন, সূর্যমুখী এবং তুলার বীজ থেকে শনাক্ত করা হয়েছে, পড়বা। নেক্সট, সালফোলিপিড। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে যে সালফোলিপিড মূলত কোথায় পাওয়া যায়? দাগ দাও, ক্লোরোপ্লাস্টে। সালফোলিপিড কোথায় পাওয়া যায়? ক্লোরোপ্লাস্টে। অবস্থান পরীক্ষা আসে।
লিপোপ্রোটিন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইটিসির সাথে জড়িত, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের সাথে জড়িত লিপোপ্রোটিন। তাহলে মাইটোকন্ড্রিয়ার যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এর সঙ্গে জড়িত হচ্ছে লিপোপ্রোটিন। তাহলে মাইটোকন্ড্রিয়ার যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এর সঙ্গে জড়িত হচ্ছে লিপোপ্রোটিন, আসলে খেয়াল করব। তাহলে আমি চারটা একটু ভালো করে তোমাকে বলে দেই। আমি চারটার জন্য ইম্পর্টেন্ট প্রথম জায়গা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। এই ফসফোলিপিড বললে আমাদের বাইলেয়ারের কথা মাথায় আসে, ফসফোলিপিড বললে আমাদের কোষ ঝিল্লির কথা মাথায় আসে, এটা শেষ। ওকে, ক্লোরোপ্লাস্টের মধ্যে আছে কোনটা? সালফোলিপিড। সালফোলিপিড ক্লোরোপ্লাস্টের মধ্যে আছে, এটাও শেষ। সালফোলিপিড ক্লোরোপ্লাস্টের মধ্যে আছে, খুবই ইম্পর্টেন্ট। গ্লাইকোলিপিড পারবা, এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সালোক সংশ্লেষণের ভূমিকা রাখে, কারণ গ্লাইকো মানে শর্করা, আর শর্করা তৈরি হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, তো না পারার কিছু নাই, শেষ। আমরা ইনশাল্লাহ এটা পারবো, আলহামদুলিল্লাহ। এখানে আর তেমন কিছু নাই। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের সাথে লিপোপ্রোটিন খুব সুন্দর করে গুছানো আছে যেন তোমার পড়তে ইজি হয়। সো বইয়ের জিনিসগুলোই, এখানে লিপিড অংশটা একটু বইয়ে পড়তে প্যারা লাগে, যেন আমি গুছাই দিচ্ছি এখানে ইনশাল্লাহ। তারপর বই থেকে আমরা পড়বো, সমস্যা নেই। স্টেরয়েডস এবং লিপিড প্রোফাইল মেডিকেল ফোকাসে খুবই ইম্পর্টেন্ট। আমাদের এই লিপিড প্রোফাইলটা কিন্তু মেডিকেলের জন্য ফোকাস দিতে হবে, কারণ লিপিড প্রোফাইলটা মেডিকেলে দেখবা যে ডাক্তাররা টেস্ট দেয়, লিপিড প্রোফাইলের জন্য টেস্ট দেয়। তো আমরা এই জন্য এই ভালো করে পড়বো। খেয়াল করো, ফার্স্ট অফ অল স্টেরয়েডের উদাহরণ খেয়াল করবো। কোলেস্টেরল, আর্গোস্টেরল, ডিজিটালিন এর মধ্যে আছে। এর মধ্যে কয়েকটা কোলেস্টেরল তো আমরা সবাই জানি যে কোলেস্টেরল শরীরের জন্য খারাপ। আর্গোস্টেরল, ডিজিটালিন এগুলোর মধ্যে এমসিকিউ আছে, খেয়াল করে দেখো। ডিজিটালিন খুবই ইম্পর্টেন্ট। হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটা? উত্তর হচ্ছে ডিজিটালিন। তুমি কীভাবে মনে রাখবা? হৃদরোগের চিকিৎসা করাটা বর্তমানে অনেক ডিজিটাল একটা ব্যবস্থা চলে আসছে, সেটা কোনটা? ডিজিটালিন। এভাবে মনে রাখবা যে হৃদপিণ্ডের চিকিৎসা তো আর তুমি পুরাতন আমলে করতে পারবে না, তাই না? হৃদপিণ্ডের চিকিৎসা, হৃদরোগের চিকিৎসা, ওখানে আমরা কোনটা ব্যবহার করি? ডিজিটালিন। তাহলে আজকে থেকে যেন কারণ ছিল ভুল না হয়, হৃদরোগের চিকিৎসায় কোনটা ব্যবহার করা হয়? ডিজিটালিন। ওকে, আচ্ছা। কোলেস্ট্রল তো আমরা সবাই জানি, কোলেস্ট্রল হচ্ছে আমাদের শরীরের মধ্যে আছে এবং এটা আমাদের শরীরের জন্য খারাপ। পিত্তরসের প্রধান উপাদান, এই যে দাগ দাও, পিত্তরসের প্রধান উপাদান কোনটা? কোলেস্টেরল। এবং এটা ভিটামিন ডি এর পূর্বসূচক, ভিটামিন ডি। তাহলে কোলেস্টেরল কোনটা? পিত্তরসের প্রধান উপাদান কোনটা? কোলেস্টেরল। আরেকটা আছে আর্গোস্টেরল, এই যে এটা দাগ দাও, এটা লিখে রাখো। নিউরোস্পোরা এবং ইস্টের মধ্যে পাওয়া যায়। নিউরোস্পোরা এবং ইস্টের মধ্যে পাওয়া যায় আর্গোস্টেরল। কোলেস্ট্রলের পাশে লিখে রাখো আলু এবং চুপড়ি আলু, মানে আলু আলটিমেটলি, চুপড়ি আলু তো আলুই, সো আলু আটা তো আছেই। তাহলে আলুতে পাওয়া যায় কোলেস্টেরল। সো বেশি কোলেস্টেরল খেলে অবস্থা খারাপ, মানে আলু খেলে অবস্থা খারাপ হবে। হ্যাঁ, তাহলে আলু এবং চুপড়ি আলুতে পাওয়া যায় কোলেস্টেরল, নিউরোস্পোর এবং ইস্টে পাওয়া যায় আর্গোস্টেরল। ওকে, তাহলে কোলেস্টেরল যেহেতু আমাদের আলু খাই, কোলেস্টেরল আমাদের হিউম্যান বডির সাথে কানেক্টেড। তাহলে কোলেস্টেরল পিত্তরসের প্রধান উপাদান, ভিটামিন ডি এর পূর্বসূচক। ওকে, নেক্সট এইচডিএল, এলডিএল। আমরা সবাই জানি যে ভাই এইচডিএল হচ্ছে ভালো, তো এটা লিখে রাখো। এইচডিএল ভালো স্ত্রী, এইচডিএল একটা ভালো বউ, ভালো স্ত্রী। অর্থাৎ স্ত্রী দেহে বা নারীদের শরীরে এইচডিএল বেশি থাকে এবং এইচডিএল বেশি থাকাটা কিন্তু ভালো। এইচডিএল বেশি থাকাটা ভালো। এইচডিএল লেভেল কত হওয়া প্রয়োজন? 40-এর বেশি। এইচডিএল লেভেল কত হওয়া প্রয়োজন? 40 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি। তাহলে এইচডিএল ভালো স্ত্রী, তাহলে এইচডিএল এর লেভেল কত বেশি থাকা প্রয়োজন? 40-এর বেশি। এইচডিএল কাদের শরীরে বেশি থাকে? স্ত্রী দেহের শরীরে বা নারীদের শরীরে। এলডিএল ব্যাড কোলেস্টেরল, খারাপ, তাই না? এইচডিএল ভালো, এলডিএল খারাপ, বুঝতে পারছো? এইচডিএল তো ভালো স্ত্রী, মেয়েদের শরীরে বেশি আছে এবং এই জন্য মেয়েদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা একটু কম থাকে। এলডিএল খারাপ, উল্টাটা অবশ্যই খারাপ, ছেলেদের শরীরে বেশি থাকে। ওকে, ব্যাড কোলেস্টেরল, আমরা বলি ব্যাড কোলেস্টেরল। এটা যেহেতু এটা বেশি খারাপ, এটা তো এটা অবশ্যই কম পরিমাণে থাকতে হবে। কত কম? 100-এর কম থাকলে হবে। এই যে 100-এর কম, 100 মিলিগ্রাম পার ডেসিলিটারে কম থাকলে ভালো। তাহলে এবার বলো তো এইচডিএল এর লেভেল কত বেশি হলে ভালো? এইচডিএল এর লেভেল কত বেশি হলে ভালো? এইচডিএল 40-এর বেশি না 100-এর বেশি? এইচডিএল মানে আমাদের লেভেলটা কত? এইচডিএল লেভেল কত বেশি হলে ভালো? কত মিলিগ্রাম পার ডেসিলিটারে বেশি হওয়া ভালো? এইচডিএল লেভেল 40-এর বেশি, যত হোক, ওকে ফাইন, ওকে, বেশি হলে ভালো। আর এলডিএল এর লেভেল কত হচ্ছে কম হইতে হবে? কত হচ্ছে কম হলে ভালো? এলডিএল তো খারাপ, ব্যাড কোলেস্টেরল, এটা কত হচ্ছে কম হওয়া ভালো? 100-এর চেয়ে কম হওয়া ভালো, 100 মিলিগ্রাম পার ডেসিলিটারে কম হওয়া ভালো। নেক্সট তোমাকে প্রশ্ন করি, বলো তো ভাইয়া হৃদপিণ্ডের চিকিৎসায় বা হৃদরোগের চিকিৎসায় কোনটা আমরা ব্যবহার করি? হৃদপিণ্ডের চিকিৎসায় আমরা কোন স্টেরয়েডটা ব্যবহার করি? হৃদরোগের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়? হৃদরোগের চিকিৎসায় কোনটা ব্যবহৃত হয় ভাই? হৃদপিণ্ড চিকিৎসা, হৃদরোগের চিকিৎসা ডিজিটাল ব্যবস্থা, ডিজিটালিন। ওকে, নিউরোস্পোরা এবং ইস্টে পাওয়া যায় আর্গোস্টেরল, আলু চুপড়ি আলুতে কোলেস্টেরল পাবো। ট্রাইগ্লিসারাইড লেভেল, এই দুটো ইনশাল্লাহ চাইলে পড়তে পারো, খুবই ইম্পর্টেন্ট। লিপিড আমাদের যে টোটাল কোলেস্টেরল হচ্ছে 200-এর চেয়ে কম হলে ভালো। আমরা দেখি 200-এর চেয়ে বেশি, 300-400 হয়ে গেলে অবশ্যই ওষুধ খেতে হয়।
টোটাল কোলেস্টেরল 200 চেয়ে কম হলে ভালো, ট্রাইগ্লিসারাইড 150 চেয়ে কম হলে ভালো, এটা লেভেল। এই 4টা মানে তোমাকে পড়তে হবে। যেহেতু ট্রাইগ্লিসারাইড 150 চেয়ে কম, টোটাল কোলেস্টেরল, টোটাল মানে সব কিছু মিলিয়ে, তো এটা অবশ্যই একটু বেশি পরিমাণে হবে, তো 200 চেয়ে কম। তো একটা 150, একটা 200। 150 চেয়ে কম কোনটা? ট্রাইগ্লিসারাইড। আর 200 সব একদম সব কিছুর বস, সবচেয়ে বড় সংখ্যা, তার মানে টোটাল কোলেস্টেরল। তাহলে টোটাল কোলেস্টেরলের লেভেল কত হলে ভালো? 200 চেয়ে কম। আর ট্রাইগ্লিসারাইডের লেভেল কত মিলিগ্রাম পার ডেসিলিটারের কম হলে ভালো? 150 চেয়ে কম। টোটাল অনেক বেশি আছে, তো 200 দিয়ে মনে রাখবো, 200 150। তাহলে 4টা ভ্যালু আমরা পড়ে ফেললাম। 40-এর বেশি হলে ভালো এইচডিএল। এলডিএল কত চেয়ে কম হলে ভালো? 100 চেয়ে কম। ট্রাইগ্লিসারাইড 150 চেয়ে কম। আর টোটাল কোলেস্টেরল, টোটাল সব কিছু মিলে সংখ্যাটা হচ্ছে বেশি, 200 চেয়ে কম। ওকে, তাহলে আমাদের ইনশাল্লাহ এই 4টা ভ্যালু পড়া হইলো। আমি একটু পরে পড়া ধরবো, তখন দেখবো তোমরা পারো কিনা। হ্যাঁ, নেক্সট প্রশ্ন বলি, পিত্তরসের প্রধান উপাদান কোনটা? এখানে পড়েছি, কোনটা পাওয়া যাবে এখানে? উত্তর হচ্ছে কোলেস্টেরল। চলে আসি নেক্সট কিছু গুরুত্বপূর্ণ লিপিড উপাদান, যেগুলো আমরা টারপিনস, রাবার, এগুলো একটু একটু খেয়াল করবো। খেয়াল করে দেখো, টারপিনসের মধ্যে 10 থেকে 40টা কার্বন পরমাণু আছে। 10 থেকে 40টা কার্বন পরমাণুর যৌগ, আমরা এগুলো আইসোপ্রিনেট যৌগ, এগুলো আছে। 10 থেকে 40টা কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিনেট যৌগ পাওয়া যায় টারপিনসের মধ্যে। তো টারপিনসের উদাহরণটা মূলত বেশি ইম্পর্টেন্ট, আর কার্বন সংখ্যাটা। টারপিনসে আমরা এই কার্বন সংখ্যাটা দাগ দিব, আর এই উদাহরণ পুঁতি, আমরা মনে রাখবো পুঁতি দিয়ে। পুঁতি মানে পুদিনা এবং তুলসী। পুদিনা এবং তুলসী। ক্লাসটা শেষ হওয়ার পরে ক্লাসের ওই লাইভে পিডিএফটা অ্যাড হয়ে যাবে, দাগানো পিডিএফ, এই পিডিএফটা অ্যাড হয়ে যাবে, তোমরা ইনশাল্লাহ সবাই পেয়ে যাবা। তাহলে আমরা আইসোপ্রিনেট যৌগ বলতেছি পুঁতি, পুদিনা এবং তুলসী, পুদিনা এবং তুলসী। ওকে, রাবারের মধ্যে 3000 থেকে 6000টি আইসোপ্রিনেট একক থাকে, এটা সংখ্যাটা দেখতে পারো, যদিও খুব জরুরি না। ক্যারোটিনয়েড, খেয়াল করে দেখো, বিটা ক্যারোটিন মানবদেহে ভেঙে ভিটামিন এ তৈরি করে, এই জন্য বেশি ইম্পর্টেন্ট। তো একটা বিটা ক্যারোটিন ভেঙে, বুঝছো, 2 অণু ভিটামিন এ তৈরি হয়, 2 অণু ভিটামিন এ তৈরি হয়। আর তোমরা জানো ভিটামিন এ খুবই ইম্পর্টেন্ট। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, এগুলো সবাই পারো, এগুলো নিয়ে আহামরি পড়তে হবে না। তাহলে মনে রাখবা, এই বিটা ক্যারোটিন ভেঙেই কিন্তু ভিটামিন এ তৈরি হয়, এই বিটা ক্যারোটিন ভেঙেই কিন্তু ভিটামিন এ তৈরি হয়, খেয়াল রাখতে হবে, বিটা ক্যারোটিন ভেঙেই তৈরি হয় ভিটামিন এ। ভিটামিন আমরা সবাই মোটামুটি পারি, আমাদের ভিটামিনকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। তাহলে পানিতে দ্রবণীয় ভিটামিন কারা? আমরা সহজে মনে রাখি ডাব্লিউবিসি দিয়ে, ডাব্লিউবিসি শ্বেত রক্তকণিকা দিয়ে মনে রাখি। ডাব্লিউ মানে ওয়াটার। তাহলে পানিতে দ্রবণীয় কারা? ওয়াটারে দ্রবণীয় কারা? ভিটামিন বি এবং ভিটামিন সি, ভিটামিন বি এবং ভিটামিন সি। আর বাকি যারা আছে ভিটামিন এ, ডি, ই, কে, ভিটামিন এ, ডি, ই, কে, এই 4টা হচ্ছে চর্বিতে দ্রবণীয়। তাহলে ভিটামিন এ, ডি, ই, কে 4টা হলো চর্বিতে দ্রবণীয়, আর পানিতে দ্রবণীয় হচ্ছে ভিটামিন বি এবং ভিটামিন সি। ওকে, আমরা সেটা পারবো, খুবই ইম্পর্টেন্ট। জারণ বিজারণ বলে ভিটামিন ই হবে উত্তর। জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষতিকর প্রভাব থেকে কোষকে রক্ষা করে কোনটা? উত্তর হচ্ছে ভিটামিন ই। জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষতিকর প্রভাব থেকে কোষকে রক্ষা করে কোনটা? উত্তর হচ্ছে ভিটামিন ই। ওকে, তো আমরা সরাসরি এখন বইয়ে চলে যাবো, সবাই একটু খেয়াল করে দেখি, এগুলো আলহামদুলিল্লাহ পড়াইছি আমরা, এখন একটু সবাই একটু মিলে দেখবো হচ্ছে কিনা। হ্যাঁ, এই যে খেয়াল করে দেখো, আমরা একটু জিনিসগুলো দেখি। এই যে দেখো, সালোক সংশ্লেষণে ভূমিকা রাখে কোনটা? গ্লাইকোলিপিড। অলরেডি ভাই পড়াইছি গ্লাইকোলিপিড, এই যে গ্লাইকোলিপিড। এরপরে এগুলো লাগবে না। এই যে মোমে তো বলছি, দেখো সবাই খেয়াল করে দেখো, এই যে লিপিডের ভাগটা খেয়াল করে দেখো, এই যে সরল লিপিড 2 প্রকার, স্নেহদ্রব্য, মোম, তাই না, পড়াইছি। চর্বি এবং তেল পড়াইছি। এরপরে যৌগিক লিপিডগুলো পড়াইছি, উদ্ভিদ লিপিডগুলো পড়াইছি। এবার খেয়াল করে দেখো, এই যে সরল লিপিড, চর্বি, তেল, মোম পড়াইছি, যৌগিক লিপিড, এগুলো সব পড়ানো হয়েছে আলহামদুলিল্লাহ। এটা খুবই ইম্পর্টেন্ট, দাগ দাও। রাসায়নিক গঠন অনুযায়ী লিপিড হচ্ছে 3 প্রকার, কিন্তু আণবিক গঠন অনুযায়ী লিপিড কিন্তু 5 প্রকার। এটা পরীক্ষা আসে কিন্তু, যে রাসায়নিক গঠন অনুযায়ী কত প্রকার, আণবিক গঠন অনুযায়ী কত প্রকার, সবাই দাগ দাও। রাসায়নিক গঠন অনুযায়ী কত প্রকার, আণবিক গঠন অনুযায়ী কত প্রকার, সবাই দাগ দাও, খুবই ইম্পর্টেন্ট। রাসায়নিক গঠন অনুযায়ী হচ্ছে 3 প্রকার, আর আণবিক গঠন অনুযায়ী 5 প্রকার। এই প্রকারভেদটা কিন্তু আসে এবং অলরেডি আসছে, খেয়াল করো। সরল লিপিড অলরেডি পড়াইছি, স্নেহদ্রব্য, মোম, কোনটার পার্থক্য কী আছে, চর্বি, তেল, এগুলো আলহামদুলিল্লাহ পড়াই ফেলছি, যা পড়াইছি এনাফ। এই যে চর্বি এবং তেলের পার্থক্য আলহামদুলিল্লাহ পড়াই ফেলছি, রাইট। একটা হচ্ছে এই যে চর্বিতে অনেক কঠিন পদার্থ, সো লম্বা শিকল, লম্বা শিকল দিয়ে চর্বি গঠিত, আর তেল তো তরল, সব কিছু কম কম, খাটো শিকল। চর্বিতে হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, কোনো কিছু অ্যাড করা যাবে না, কঠিন যেহেতু, এটা অসম্পৃক্ত। চর্বি হচ্ছে কঠিন, অলরেডি পড়াইছি, এটা হচ্ছে তরল থাকে, গলনাঙ্ক অনেক বেশি, 70-এর কাছাকাছি থাকে, এটা গলনাঙ্ক অনেক কম, 5-এর কাছাকাছি। আর উদাহরণ তো ইনশাল্লাহ পারবা। এই নারিকেল তেল, পাম অয়েল, এগুলো দাগ দাও, এগুলো পরীক্ষা ভুল হতে পারে। শুধুমাত্র ভোজ্য তেল হচ্ছে এখানে আছে, বাকি যত উদাহরণ আছে সব এখানে আছে, এটা মনে রাখবা, তাইলেই হবে। কারণ এই তেল দেখে আবার ওই ভুলো দিয়ে দাগাই দিও না, এগুলো কিন্তু শক্ত হতে পারে, শক্ত হয়ে কঠিন, মানে চর্বির মতো শক্ত হয়ে যেতে পারে, কঠিন হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। ট্রাইগ্লিসারাইড এগুলো আমরা পড়েছি, এই যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্য খারাপ। হ্যাঁ, এটা দাগ দিয়ে রাখতে পারো,
চোখে দেখতেছি না। এই যে লিনোলিক, লিনোলিক, লিনোলেনিক, এগুলো আমাদের শরীরের জন্য ভালো, কারণ এটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। দাগ দাও আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তাহলে লিনোলিক এবং লিনোলেনিক এরা শরীরের জন্য ভালো, কেন? এটা আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আর যেগুলো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এগুলো আমাদের শরীরের জন্য খারাপ। তাহলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো হচ্ছে শরীরের জন্য খারাপ, হৃদরোগ করে। তাহলে দেখো আমাদের শরীরের জন্য খারাপ কোনগুলো, সুন্দর করে লিখে রাখো, তাহলে আর ভুল হবে না। আমাদের শরীরের জন্য খারাপ হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আমাদের শরীরের জন্য খারাপ হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং একই সাথে ট্রান্স ফ্যাটি অ্যাসিড, এগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য খারাপ। ওকে, তাহলে ইনশাল্লাহ আর ভুলার সুযোগ নেই। তাহলে আমাদের শরীরের জন্য খারাপ হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মানে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এবং ট্রান্স ফ্যাটি অ্যাসিড। স্যাচুরেটেডের বাংলা হচ্ছে সম্পৃক্ত, স্যাচুরেটেডের বাংলা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এবং ট্রান্স ফ্যাটি অ্যাসিড, এই দুইটা হচ্ছে আমাদের শরীরের জন্য খারাপ। ওকে, তাহলে আমাদের শরীরের জন্য খারাপ কোনটা? স্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাটি অ্যাসিড। আর আনস্যাচুরেটেড যেগুলো শরীরের জন্য ভালো, তোমাকে আগে বলছিলাম ভালো, লিনোলিক, লিনোলেনিক, এগুলা। এই যে আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড পড়াইছি ইনশাল্লাহ পারবা। এই যে লিনোলিক পড়াইছি ভাই, তাই না? লিনোলিক, লিনোলেনিক এগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড, কারণ এগুলো বাইরে থেকে খেতে হয় আমাদেরকে, মাস্ট। মোম আলহামদুলিল্লাহ পড়াইছি। ওমেগা 3, ওমেগা 6 এগুলো কিন্তু খেতে হয় বাইরে থেকে, অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড, এগুলো দেহে তৈরি হয় না, বাট এগুলো শরীরের জন্য অনেক ভালো, ব্রেন এবং চোখের জন্য অনেক ভালো। দেখবো বিভিন্ন সময় অ্যাড দেয় যে বাদামের এই অংশে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, আমার শরীরের জন্য ভালো। তাহলে ভালো কিন্তু ওমেগা 3, ওমেগা 6 খুবই কমন আমরা পড়ি, ওমেগা 3, ওমেগা 6। মোম আলহামদুলিল্লাহ পড়াইছি, মোমের আলাদা করে পড়ার কিছু নাই। উদ্ভিদের উপরিতলে প্রতিরোধক হিসেবে কাজ করে, কিউটিকলে আবরণ থাকে আমরা সবাই জানি, এই জন্য মোমের মধ্যে পাতার উপরে মোম থাকা করে পানি ঢুকে না। এই যে ফসফোলিপিড ভাই পড়াইছি, 5 স্টার ইম্পর্টেন্ট, 5 স্টার টপিকটা 5 স্টার দাও। ফসফোলিপিডের উদাহরণ পড়াইছি, লেসিথিন, স্যাফালিন, আমি বলছিলাম আরেকটা আছে যে প্লাজমালোজেন, লেসিথিন, স্যাফালিন, প্লাজমালোজেন। তাহলে খুবই ইম্পর্টেন্ট ফসফোলিপিডের উদাহরণ লেসিথিন, স্যাফালিন, আরেকটা কি প্লাজমালোজেন, খুবই 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 ইম্পর্টেন্ট, তিনটে পরীক্ষা আসে। তো এটা তুমি যদি মনে রাখতে চাও পলাশ দিয়ে মনে রাখতে পারো, পলাশ, পলাশ, লেসিথিন, স্যাফালিন, প্লাজমালোজেন। পরীক্ষা এখান থেকে প্রশ্নটা আসে, নিচের কোনটি ফসফোলিপিড নয়, নিচের কোনটি ফসফোলিপিড নয়? মনে রাখবো কি যে পলাশ দিয়ে, লেসিথিন, স্যাফালিন, প্লাজমালোজেন। হ্যাঁ, লেসিথিন, স্যাফালিন, প্লাজমালোজেন, ইনশাল্লাহ পারবো। গ্লাইকোলিপিড এগুলো পড়াইছি, এগুলো পড়ানোর কিছু নাই। 5 স্টার লাইন দাগ দাও, 4 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। ফসফোলিপিড রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ভাই রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সাথে লিখে রাখো ভিটামিন কে, সাথে লিখে রাখো ক্যালসিয়াম আয়ন। ওকে, এই যে লাইক ভিটামিন কে কাজ করে, ক্যালসিয়াম আয়ন কাজ করে। এখন তোমরা যেটা ভুল করো, অনেকে পরীক্ষা হলে পটাশিয়াম, ক্যালসিয়াম আয়ন আর ভিটামিন কে আছে, এটা কিন্তু ভিটামিন কে নট পটাশিয়াম আয়ন। অনেকে ভুলে আবেগে পটাশিয়াম আয়ন দাগাই ফেলো, পটাশিয়াম আয়ন দাগানো যাবে না। তাহলে খেয়াল করো, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটা? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ফসফোলিপিড, সাথে বলছি কোনটা? ভিটামিন কে এবং ক্যালসিয়াম আয়ন। ওকে, খেয়াল রাখতে হবে এখানে কিন্তু এটা ভিটামিন কে নট পটাশিয়াম আয়ন, ভিটামিন কে, খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ। সূর্যমুখী এবং তুলার বীজে গ্লাইকোলিপিড পাওয়া গেছে, এটা পড়ছি আমরা, ক্লোরোপ্লাস্টে পড়ছি, এগুলো আর পড়তে হবে না, আলহামদুলিল্লাহ পড়া হয়েছে। সালফোলিপিড এটাও পড়ছি, যে ক্লোরোপ্লাস্টের মধ্যে আছে, আর পড়তে হবে না। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের সাথে নাম বললে আমরা লিপোপ্রোটিনের কথা মনে রাখবো, বলছি 4টা লাইন আমি আলাদা করে দিচ্ছি তোমার পড়ার জন্য। লিপিড প্রোফাইল আলহামদুলিল্লাহ আমরা পড়ে ফেলছি, এই ভ্যালুগুলো আমরা পড়ছি, রাইট? এই 4টা ভ্যালু কিন্তু আমরা পড়ছি, 4টা ভ্যালু কিন্তু আমরা আলহামদুলিল্লাহ পড়ে ফেলেছি। দেখি তোমাদের 2টা প্রশ্ন করি, পারো কিনা। টোটাল কোলেস্টেরলের পরিমাণ কত মিলিগ্রাম পার ডেসিলিটারে কম হলে ভালো? টোটাল কোলেস্টেরলের পরিমাণ কত মিলিগ্রাম পার ডেসিলিটারে কম হলে ভালো? ইনশাল্লাহ উত্তর করে দাও। এগুলো আইসোপ্রিন কাঠামো, আইসোপ্রিন একক কোনটাকে বলে? C5H8 কাঠামো দাগ দাও, এটা আইসোপ্রিন একক। টারপিনয়েড হচ্ছে 3 প্রকার, স্টেরয়েডস আমরা অলরেডি পড়েছি, এই যে নিউরোস্পোর এবং ইস্টে হচ্ছে আর্গোস্টেরল, হৃৎপিণ্ডের চিকিৎসায় ডিজিটালিন পড়াইছি, তাই না? আলু চুপি আলুতে হচ্ছে কোলেস্টেরল, এগুলো পড়াইছি ইনশাল্লাহ সব পারবা এগুলো। এবং আমি এটাও পড়াইছি প্রাণী দেহে অধিক পরিমাণ কোলেস্টেরল পাওয়া যায়, তাই না? আমাদের শরীরে কোলেস্টেরল বেশি, তো এগুলো পারবা। এই যে কোলেস্টেরল দাগ দাও, এই যে পিত্তরসের, পিত্তের প্রধান উপাদান, তাই না ভাই? পড়াই আসছে অনেকবার বলছি, ভিটামিন ডি এর পূর্ব সূচক, এগুলো আলহামদুলিল্লাহ পড়াইছি। এলডিএল থাকা বেশি থাকা ক্ষতিকরটা পড়াইছি, মেয়েদের শরীরে এইচডিএল বেশি থাকে, এগুলো পড়াইছি। ওকে, আচ্ছা রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা দাগ দাও, খুব ইম্পর্টেন্ট, 0.15 থেকে 1.20%। রক্তে ওভারঅল কোলেস্টেরলের পরিমাণ, রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা দাগ দাও, 0.15 থেকে 1.20%। ওকে, ইনশাল্লাহ পারবা। টারপিনসের উদাহরণ পড়াইছি, পুঁতি মনে আছে? পুদিনা, তুলসী, 10 থেকে 40টা কার্বন বিশিষ্ট, এগুলো পড়াইছি। রাবার 3000 থেকে 6000 কার্বন পড়াইছি। হ্যাঁ, আর তেমন কিছু নাই। আচ্ছা এটা একটু দাগ দাও, প্রাকৃতিক রাবার পাওয়া যায় কোত্থেকে? প্রাকৃতিক রাবার হিবিয়া, মনে রাখবো প্রাকৃতিক রাবার পাওয়া যায় ব্রাজিলে,
প্রাকৃতিক রাবার কোথায় পাওয়া যায়? ব্রাজিলে। দাগ দাও ব্রাজিল, এই যে ব্রাজিল ওটা দাগ দাও। তাহলে আজকে থেকে মনে রাখবা প্রাকৃতিক রাবার কোথায় পাওয়া যায়? ব্রাজিলে পাওয়া যায়। তাহলে প্রাকৃতিক রাবার পাওয়া যায় নামের মধ্যে, বৈজ্ঞানিক নামের মধ্যে ব্রাজিল শব্দটা আছে। পুরো নাম মুখস্থ করে তুমি পারবা না। তুমি মনে রাখবা প্রাকৃতিক রাবার পাওয়া যায় কোথায়? ব্রাজিলে পাওয়া যায়। তাহলে প্রাকৃতিক রাবার বলে আমরা ব্রাজিল কথাটা মনে রাখবো। তাহলে প্রাকৃতিক রাবার পাওয়া যায় ব্রাজিলে। ওকে, ইনশাল্লাহ শেষ। ক্যারোটিনার্স এটাও বলছি, বিটা ক্যারোটিন ভেঙে ভিটামিন এ তৈরি হয়, দুই অণু, এই যে দুই অণু দেখছো ভাই পড়াইছিলাম, দুই অণু ভিটামিন এ তৈরি হয়। এটা কমলা কালার যেগুলো আছে, গাজর টমেটো এগুলোর মধ্যে আছে, ডিমের কুসুমেও আছে। স্টেরয়েডস অলরেডি বলছি, কোলেস্টেরল লিভারে তৈরি হয়, এগুলো সব নর্মাল জিনিস, বাইল সল পিত্ত এগুলো পড়ছি, এগুলো লাগবে না। হ্যাঁ, আচ্ছা ভিটামিন এ, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, আমরা সবাই জানি, ত্বক শুষ্ক হয়। খেয়াল করো, ডাক দাও ভিটামিন ডি। আমরা জানি আমাদের বোনস বা হাড্ডির জনিত বিষয়ে যখন মানুষ ক্যালসিয়াম খায়, ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি খায়, তাহলে ভিটামিন ডি এর সাথে কিন্তু ক্যালসিয়াম শোষণের সম্পর্ক আছে। তাহলে আমাদের ক্যালসিয়াম শোষণ নিয়ন্ত্রণ করে অন্ত্রে, আমরা যে খাবার খাই সেখান থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটাকে কন্ট্রোলে হেল্প করে ভিটামিন ডি। তাহলে ক্যালসিয়াম শোষণ নিয়ন্ত্রণ করে কে? ভিটামিন ডি, খুব ইম্পর্টেন্ট। ভিটামিন ই বললে দাগ দাও জারণ বিজারণ। জারণ বিজারণ কথা আসলেই উত্তর হবে ভিটামিন ই। জারণ বিজারণ কথা বললেই উত্তর হবে ভিটামিন ই। ওকে, আচ্ছা ভিটামিন কে অলরেডি বলছি, রক্ত জমাট, তাই না ভাই পড়াইছি, রক্ত জমাট বাড়তে সাহায্য করে ভিটামিন কে, নট পটাশিয়াম আয়ন। আয়ন বললে ক্যালসিয়াম আয়ন, আয়ন বললে ক্যালসিয়াম আয়ন হবে। ওকে, পানিতে দ্রবণীয় কারা, পানিতে অদ্রবণীয় কারা, আলহামদুলিল্লাহ এটাও পড়ানো হয়েছে। সো ওভারঅল আলহামদুলিল্লাহ আমাদের লিপিড শেষ। আমরা শুরু করবো এনজাইম। এনজাইম টপিকটাতে খুবই ইম্পর্টেন্ট কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো আমরা দেখবো, কারণ এনজাইমের ক্রিয়া কৌশল তো আমাদের লাগবে না। সৃজনশীলের জন্য হলে আমরা এনজাইমের ক্রিয়া কৌশল পড়তাম, এমনিতে এনজাইমের ক্রিয়া কৌশল লাগবে না। খুবই ইম্পর্টেন্ট ভাই, সর্বপ্রথম এনজাইম শব্দটা ব্যবহার করেছেন কে? সর্বপ্রথম এনজাইম শব্দটা ব্যবহার করেছেন বিজ্ঞানী কুন। সর্বপ্রথম এনজাইম শব্দটা ব্যবহার করেছেন কে? বিজ্ঞানী কুন। ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর নেক্সট হচ্ছে জাইমেজ, গ্লুকোজকে ভাঙতে সহায়তা করে। এই জাইমেজ এনজাইম আবিষ্কৃত হয়েছে কোথায়? ইস্টে। ভেরি 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 ইম্পর্টেন্ট। জাইমেজ এনজাইম আবিষ্কৃত হয়েছে কোথায়? ইস্টে। আচ্ছা, তাহলে দুইটাই প্রশ্ন একটু করি, তোমরা ভাইকে উত্তর করো। পুদিনা এবং তুলসীতে কি পাওয়া যায়? পুদিনা এবং তুলসী, পুদিনা এবং তুলসীতে কি পাওয়া যায়? পুদিনা এবং তুলসীতে কি পাওয়া যায়? ভাইকে উত্তর করো। পুদিনা এবং তুলসীতে কি পাওয়া যায়? ফার্স্ট কোশ্চেন, পুদিনা এবং তুলসীতে কি পাওয়া যায়? পুদিনা এবং, ভেরি গুড, হয়েছে আলহামদুলিল্লাহ। নেক্সট কোশ্চেন, খেয়াল করে দেখো, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ধরনের লিপিড? নট ভিটামিন কথা বলছি, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ধরনের লিপিড? ভাই পড়াইছি, ভেরি ইম্পর্টেন্ট। তুমি দেখবা যে যেখানেই পরীক্ষা দাও এই ধরনের প্রশ্নগুলো আসবে। ওকে, গত এত বছর ধরে আলহামদুলিল্লাহ এইসব প্রশ্ন নিয়ে কাজ করতেছি, তোমরা ইনশাল্লাহ দেখবা। বলো ভাইয়াকে যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটা? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটা? ভাইয়া রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ফসফোলিপিড। ভেরি গুড। নেক্সট ভাইয়াকে উত্তর করো, জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষতিকর প্রভাব থেকে কোষকে রক্ষা করে কোনটা? জারণ বিজারণ বললে কোন ভিটামিন হবে? জারণ বিজারণ বললে কোন ভিটামিন হবে? ভাইকে উত্তর করো, জারণ বিজারণ বললে কোন ভিটামিন হবে? জারণ বিজারণ বললে কোন ভিটামিন? জারণ বিজারণ বললে উত্তর হচ্ছে ভিটামিন ই, ভিটামিন ই। ওকে, আলহামদুলিল্লাহ পারছো। চলে আসি নেক্সট, এনজাইমের বৈশিষ্ট্য। খেয়াল করে দেখো, এনজাইম হচ্ছে প্রোটিন ধর্মী, সবাই জানি, কলয়েড এগুলো সহজ জিনিসপত্র, অবশ্যই পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত। খেয়াল করে দেখো, খুবই ইম্পর্টেন্ট, এনজাইমের জন্য আসলে সবচেয়ে ভালো পিএইচ কোনটা? 6 থেকে 9, একটা বললে 7, শুধু একটা অপশন থাকলে 7 হবে। বা যদি বলে কত পিএইচের মধ্যে সবচেয়ে বেশি কার্যকর পিএইচ 6 থেকে 9। কত টেম্পারেচার? 35 থেকে 40। কত পিএইচের মধ্যে সবচেয়ে ভালো কাজ করে? 6 থেকে 9।
কত টেম্পারেচার? 35 থেকে 40। এই যে 35 থেকে 40-এর মধ্যে ভালো কাজ করে, দুইটাই খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আমরা এগুলোতে কিছু আহামরি কিছু পড়ার নাই, আমরা চলে আসি সামনের দিকে। এনজাইম এগুলো খুব সিম্পল কথা, এনজাইম খুবই অল্প পরিমাণে কাজ করে, তো বিক্রিয়ার হারকে প্রভাবিত করবে, তাই না? কেবলমাত্র বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, কিন্তু সাম্যাবস্থার কোনো পরিবর্তন করে না। আমরা কেমিস্ট্রিতে পড়েছি সাম্যাবস্থার উপরে প্রভাবকের কোনো ভূমিকা নাই। নেক্সট, শুধু জীবিত কোষে উৎপন্ন হয় অবশ্যই, এবং অবশ্যই এদের জন্য পানির প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে সকল এনজাইমই মোটামুটি পানিতে দ্রবণীয়, ম্যাক্সিমাম এনজাইমই পানিতে দ্রবণীয়। ওকে, খুবই ইজি জিনিস। এবং ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মিতে এনজাইম কার্যকারিতা নষ্ট হয়। ইউভি রশ্মিতে এনজাইম কাজ করতে পারবে না, এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়। আচ্ছা, এখানে এগুলো পড়া কিছু নেই, আমার সাথে অ্যাজ লাগাই দিলে এনজাইম। চলে আসি সামনের দিকে, খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা, সবাই একটু ভালো করে খেয়াল করো, 100% ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, সকল এনজাইম হচ্ছে প্রোটিন, এটা আমি আগেই বলছি। এনজাইম, হরমোন, অ্যান্টিবডি, এরা সবাই প্রোটিন। অনেক সময় যদি এনজাইমটা শুধুমাত্র এই প্রোটিন দিয়েই গঠিত হয়, আর অন্য কিছু নাই, শুধু প্রোটিন আছে, এই এনজাইমটাকে আমরা বলি সরল এনজাইম। সো যদি এনজাইমটা শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত হয়, শুধু অনলি প্রোটিন, যে এনজাইম শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত হয় এটাকে আমরা কি বলি? সরল এনজাইম। ওকে, খেয়াল করব, যে এনজাইম শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত হয় তাকে আমরা বলি সরল এনজাইম। নেক্সট খেয়াল করো, যে এনজাইমে প্রোটিন অংশের সাথে কোনো অপ্রোটিন অংশ যুক্ত থাকে, বলছিলাম আগে, ওই পড়ছিলাম কনজুগেটেড প্রোটিন, প্রোটিনের সাথে অপ্রোটিন, ঠিক সেম, এটাকে বলা হয় কনজুগেটেড প্রোটিন। এবং ওই যে অপ্রোটিন অংশটা, এক্সট্রা অংশটা, এটাকে আমরা বলি প্রস্থেটিক গ্রুপ, তাই না? অলরেডি পড়ে আসছি আমরা। এই অপ্রোটিন অংশটাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। এই যে অপ্রোটিন অংশটাকে আমরা বলি প্রস্থেটিক গ্রুপ। তাহলে ভাইয়া, প্রোটিনের সাথে অপ্রোটিন অংশ মিলিত হয়ে তৈরি করে কনজুগেটেড প্রোটিন, এটা বুঝলাম। এবং অপ্রোটিন অংশটাকে প্রস্থেটিক গ্রুপ বলে, এটাও বুঝলাম। খেয়াল করো, ফার্স্ট অফ অল আমরা বলছিলাম যে ট্রান্সফারেন্সের জায়গাটা আমি বলছিলাম কাইনেজ এনজাইম, এবং তোমাদেরকে আমি বলছি যে উদ্ভিদ সাহিত্যত্ব অধ্যায়ে আমরা কিন্তু এটা পড়ি, এটিপি সংশ্লিষ্ট, এটিপির সাথে সম্পর্ক আছে এই ধরনের এনজাইম একটাই কাইনেজ। এটিপি ভাঙে টাঙে যত বিক্রিয়া আছে দেখবে সব জায়গায় আমরা এই কাইনেজ এনজাইমটা, আমরা সব জায়গায় বিক্রিয়াতে এনজাইমের নাম লিখি কাইনেজ। এটিপির কথা বললেই কাইনেজ এনজাইম, কাইনেজ কিন্তু একটা ট্রান্সফারেন্স এনজাইম। অনেক উদাহরণ থাকলেও ট্রান্সফারেন্স এনজাইমের উদাহরণ কিন্তু তোমাদের এখানে কাইনেজ একটা দিছে, যদি এখানে ট্রান্সফারেজও আছে, তো কাইনেজটা পরীক্ষা আসতে পারে। নেক্সট খেয়াল করো, হাইড্রোলাইটিক এনজাইম, এই অথলিলের এইচ দিয়ে হাইড্রোলাইটিক। আমি বলছি যে আইইউবি অনুযায়ী 6 প্রকার, সেই 6 প্রকার হচ্ছে অথলিল দিয়ে মনে রাখি, অথলিলের এইচ দিয়ে মনে রাখবো। খেয়াল করো, এইচ ফর হাইড্রোলাইটিক, এটা মনে রাখবে, এত কিছু পড়ার দরকার নাই। পরিপাক অধ্যায় যত এনজাইম তুমি পড়ছো না, সব জায়গায় আমাদের খাবার খাইতে গেলে, হজম করতে গেলে পানি লাগে, তো ওখানে পানি দিয়ে সব কিছু কাজ হবে। তো আলটিমেটলি হাইড্রোলাইটিক এনজাইম মনে রাখা ইজি ওয়ে হচ্ছে পরিপাক অধ্যায় তুমি যত এনজাইম পড়ছো সবই হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। এই যে খেয়াল করো, সুক্রেজ, প্রোটিয়েজ, এস্টারেজ, ফসফেট, যা যা পড়ছো পরিপাক অধ্যায় আছে সবই হাইড্রোলাইটিক এনজাইম। লাইয়েজ, দেখো, উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়ে কেলভিন চক্র পড়ার সময় তুমি যে এনজাইমগুলো পড়ছো, কেলভিন চক্র বা ওই যে পরবর্তী ক্রেবস চক্র, এইসব জায়গায় যে এনজাইমগুলো পড়ছো, এই অ্যালডোলেজ, আইসোসাইট্রেট লাইয়েজ, ফিউমারেজ, সাইট্রিক সিনথেটেস, এই উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়ে যে এনজাইমগুলো পড়ছিলে এগুলো সবগুলো দেখবে লাইয়েজের মধ্যে আছে। তো লাইয়েজের একটা স্পেশালিটি হচ্ছে, খেয়াল করে দেখো, এই যে হাইড্রোলাইসিসও করে না, জারণ বিজারণও করে না, এটা ছাড়া অন্য কাজে যে বিক্রিয়াগুলো হয় সেখানে মূলত সে ট্রান্সফারে কাজ করে। আচ্ছা, চলে আসি আইসোমারেস। মানে বুঝতে পারছো, সমাণু। আইসোমার মানে সমাণুর মধ্যে আইসোমেরিক পরিবর্তন করে, এখানে নামের মধ্যে মিল থাকবে, দেখো নামের মধ্যে লেখা আছে আইসোমারেস। মিউটেস, এটা একটু দাগ দাও, এটা একটু এভাবে মনে রাখবা, মিউটেশন ঘটছে। হ্যাঁ, মিউটেশন করা মানে এটা পরিবর্তন হয়ে যাওয়া, তোর আগে একটা ছিল, ওর দিকে আরেকটা পরিবর্তন হয়েছে, জাস্ট চেঞ্জ হয়েছে, মিউটেস, এটা মনে রাখতে পারো। লাইগেস, এই লাস্ট অথলিল, এই যে আইইউবি অনুযায়ী লেখা আছে, যে আইইউবি অনুসারে এনজাইম প্রথম 6 প্রকার, এই অথলিল। লাইগেস মানে জোড়া লাগায়, হ্যাঁ, লাইগেস মানে জোড়া লাগায়। নামগুলো একটু খেয়াল করো। গ্লুটামিক সিনথেসিস করা মানে কি? সংশ্লেষণ করা না, কোনো কিছু তৈরি করা, তাই না? জোড়া লাগায় অনেক কিছু আমরা তৈরি করি, সো এই সিনথেটেস মানে তৈরি হচ্ছে কিছু, জোড়া লাগায় তৈরি হচ্ছে। এই যে সিনথেটেস, কার্বক্সিলেজ মানে কার্বন ডাইঅক্সাইড জোড়া লাগায়, বুঝছো, জোড়া লাগাচ্ছে, এই যে লাইগেস, এবার মনে রাখবো ইনশাল্লাহ, তাহলে পারবো। শেষ, কার্বক্সিলেজ এর মধ্যেই আছে, আলাদা করে পড়ার কিছু নাই। কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে কার্বক্সিলেজ, আর কার্বন ডাইঅক্সাইড বিযুক্ত করে ডিকার্বক্সিলেজ, ডি মানে বাদ দেওয়া। কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে কার্বক্সিলেজ, কার্বন ডাইঅক্সাইডকে বাদ দেখে ডিকার্বক্সিলেজ। ওকে, আমরা ছেলে খেয়াল করবো, কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করে কার্বক্সিলেজ, কার্বন ডাইঅক্সাইডকে বাদ দেওয়া হচ্ছে ডিকার্বক্সিলেজ। ওকে, এপি মাইনাস পড়ার কিছু নাই, ফসফোরাস আর লাগবে না। চলো আসি নেক্সট ভাই। ওকে, তাহলে আমরা এখান থেকে শুরু করি। খেয়াল করে দেখো, এনজাইমের টেম্পারেচার অলরেডি ভাই বলেছি 35 থেকে 40 হচ্ছে যে ভালো কাজ করে, পিএইচ 6 থেকে 9, একটা বলে 7,
এবার আসি অপটিমাম পিএইচ, 5 স্টার ইম্পর্টেন্ট ভাই, খুবই 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 ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা এনজাইম যে টেম্পারেচারে সবচেয়ে ভালো কাজ করে এটাকে বলা হয় ওই এনজাইমের অপটিমাম পিএইচ। আমরা এটা কীভাবে মনে রাখবো খেয়াল করে দেখো, এখানে অনেকগুলো আছে। আমরা মনে রাখবো পেপসিন ইনভার্ট, আমরা মনে রাখবো পিসুট দিয়ে, পিসুট 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 মানে পিতে পেপসিন, ইতে আইতে ইনভার্টেস, এস দিয়ে সেলুবায়োস, ইউতে ইউরিয়েস, টিতে ট্রিপসিন। তাহলে কি বললাম? পিসুট। কি বললাম? পিসুট, এই যে পিসুট। তাহলে পেপসিন, ইনভার্টেস, সেলুবায়োস, ইউরিয়েস, ট্রিপসিন, এ হলো পিসুট। পিসুটের পিএইচগুলো আমরা কীভাবে মনে রাখবো খেয়াল করে দেখো, 2, 4.5, 5, 7, 8, সিরিয়াল একদম ইজি মনে রাখা। 2, 4.5, 5, 7, 8 পিসুট। পিসুট 2, 4.5, 5, 7, 8, 2, 4.5, 5, 7, 8 পিসুট। 2, 4.5, 5, 7, 8, 2, 4.5, 5, 7, 8। এই দেখো পেপসিন পাকস্থলীতে থাকে, মনে আছে? পাকস্থলীর পিএইচ অম্ল, অ্যাসিড, HCl থাকার কারণে 2 এর কাছাকাছি পিএইচে ভালো কাজ করে। ট্রিপসিন ক্ষুদ্রান্ত্রে ক্ষারীয়, এইতে ভালো কাজ করে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পিসুট, প্রত্যেকটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ইউরিয়েস খুবই ইম্পর্টেন্ট, 7 নিউট্রাল পিএইচে ভালো কাজ করে। তাহলে পিসুট 2, 4.5, 5, 7, 8, 2, 4.5, 5, 7, 8 পিসুট। এটা দিয়ে আমরা ইনশাল্লাহ মনে রাখবো। এবার আসে ধাতু, খুবই ইম্পর্টেন্ট ভাই, যে কিছু কিছু ধাতু আছে যারা এনজাইমের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। আমরা কীভাবে মনে রাখবো? মাগো কনি, মানে অনেক সময় হয় না যে মায়ের কনি খেয়ে সবাই অনেক ভালো পড়াশোনা করে, মায়ের মারটার খেয়ে, তো আমরা এটা মনে রাখবো মাগো কনি। মাগো মানে এই যে ম দিয়ে মাগো ম্যাগনেসিয়াম, মাগো ম্যাঙ্গানিজ, আর কনি কতে কো নি মানে নিকেল, এই যে কোবাল্ট এবং নিকেল, মাগো কনি, বা মায়ের কনি খেয়ে তুমি অনেক ভালো কাজ করছো, মাগো কনি। তাহলে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, নিকেল, মাগো কনি, এটা আমি সেটা মনে রাখবো। আর কিছু আছে যারা এনজাইমের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে, যেমন দেখো এই যে সিলভার, জিঙ্ক, কপার। এবং তুমি খেয়াল করে দেখো এই 3টা মৌলই কিন্তু তুমি তোমার ফিজিক্স কেমিস্ট্রির যে সেকেন্ড পেপারের অধ্যায় 4 তড়িৎ রসায়নের বেলায় তুমি কিন্তু এই 3টা মৌল নিয়ে বেশি পড়েছো। ওই যে কী পরিমাণ ক্ষয় হবে, কী পরিমাণ অবশিষ্ট থাকবে, এগুলো জিঙ্ক 2+, কপার 1 আছে, এগুলো সিলভার। এই সিলভার, জিঙ্ক এবং কপার এরা এনজাইমের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কোনটি এনজাইমের কার্যক্ষমতা বাড়িয়ে দিতে পারে, কোনটি কমিয়ে দিতে পারে, বা কোনটি নয়। 3টা থাকলেই ওই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে এবং খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা কার্যক্ষমতা বাড়িয়ে দিতে পারে মনে রাখতে পারলে ইনশাল্লাহ হচ্ছে মাগো কনি। আর ওই 3টা হচ্ছে আমাদের তড়িৎ রসায়ন অধ্যায়ে আমরা পড়েছিলাম, তো আমরা ইনশাল্লাহ পারবো, জিঙ্ক, কপার এবং সিলভার। আচ্ছা, এবার আমরা চলে আসি স্টার্চের যে হাইড্রোলাইসিস, তার জন্য 100 ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন। কিছু র্যান্ডম এমসিকিউ। সেলুলোজ, আমরা জানি সেলুলোজ আমাদের থাকে না, গবাদি পশুর থাকে, এই জন্য ওরা সেলুলোজ খেয়ে হজম করতে পারে। সেলুলোজের ব্যবহার কয়েকটা খুবই মাস্ট, না পড়লেই না। সেটা হচ্ছে তোমার এখানে কফি প্রক্রিয়াজাতকরণ দেখতে পারো, পেপার শিল্প দেখতে পারো, আহামরি খুব জরুরি না। চলে আসি প্রোটিয়েজ, প্রোটিনকে ভাঙবে, খুবই সিম্পল, প্রোটিনকে ভাঙবে প্রোটিয়েজ। প্রোটিয়েজের মধ্যে কি আছে? এই আমিষ পরিপাককারী এনজাইম, পেপসিন, ট্রিপসিন, প্যাপেন, এগুলো। হ্যাঁ, আচ্ছা, প্রোটিয়েজও তেমন কিছু না, যে রক্ততঞ্চনে দেখতে পারো, রক্ততন্ত্র নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। অ্যামাইলেজ, খেয়াল করে দেখো, অ্যামাইলেজের বেলায় খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি চিকিৎসায় এই এনজাইম ব্যবহার করা হয়, খুবই ইম্পর্টেন্ট। প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি, প্যানক্রিয়াস মানে অগ্নাশয়, অগ্নাশয়ের এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপিতে ইউজ করি কোনটা? অ্যামাইলেজ, ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপিতে আমরা ইউজ করি অ্যামাইলেজ। এখন এই প্যানক্রিয়াস নিয়ে আরেকটা এনজাইম আছে, আমি দেখাচ্ছি তোমাকে, পরীক্ষা আসতে পারে, অগ্নাশয়ের রোগ নির্ণয়ে ভূমিকা রাখে কোনটা? আরেকটা হচ্ছে এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি, তার মানে এটা একটা চিকিৎসা। চিকিৎসাতে এখানে কাজ করে, আমরা ব্যবহার করি অ্যামাইলেজ এনজাইম। আর অগ্নাশয়ের রোগ নির্ণয়, রোগ করে কে? চিন্তা করো, চর্বি আমাদের রোগ করে, লাইপেজ চর্বির সাথে সংশ্লিষ্ট এনজাইম, লাইপেজ হচ্ছে রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়। তুমি এভাবে মনে রাখবা যে লাইপেজ মানে লিপিডকে ভাঙে, লিপিড মানে চর্বি, চর্বি আমাদের শরীরে রোগ তৈরি করে, তাহলে রোগ নির্ণয়ে এই সংশ্লিষ্টতা আছে। এভাবে মনে রাখলে আর ভুল হবে না আর কি, কনফিউজিং পার্টগুলো। ক্যাটালেস খুবই খুবই কমন একটা এনজাইম, তোমরা সবাই জানো, আমাদের পারঅক্সিজমের মধ্যে ক্যাটালেস এনজাইমটা আছে। এর কাজ হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডকে ভাঙা। ওকে, তো হাইড্রোজেন পারঅক্সাইড বিষাক্ত, এটাকে ভেঙে পানি এবং অক্সিজেন তৈরি করবে। খুবই ইম্পর্টেন্ট, কতে ক্যাটালেস, কতে কন্ট্যাক্ট লেন্স, কতে ক্যাটালেস, কতে কন্ট্যাক্ট লেন্স, খুবই ইম্পর্টেন্ট। কতে ক্যাটালেস, কতে কন্ট্যাক্ট লেন্স। জাইমেস, ভাই খেয়াল করে পড়াইছিলাম, ইস্ট থেকে আমরা জাইমেস পাই, এবং অবাধ শোষণে কিন্তু এটা মানে ফার্মেন্টেশন প্রক্রিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাইমেস এনজাইম। লাইপেজ, এই সবাই একটু দাগ দাও, লাইপেজের বলছিলাম, এই যে অগ্নাশয়ের বিভিন্ন রোগ নির্ণয়, দাগ দাও, রোগের উপর দাগ দাও। অগ্নাশয়ের রোগ নির্ণয়ে আমরা ইউজ করি লাইপেজ। আর প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি এভাবে যদি আসে, তো ট্রিটমেন্ট পারপাসে ইউজ করি অ্যামাইলেজ। কিন্তু রোগের কথা বললে লাইপেজ, চর্বি, লাইপেজ, লিপিড, মনে রাখবা। তাহলে ইনশাল্লাহ আর কনফিউশন হবে না, ভুল হবে না।
ফলের রস তৈরি, খেয়াল করে দেখো, ফলের রস তৈরি, পেয়ারা একটা ফল, পথে পেয়ারা পথে পেকটিন, মনে থাকবে। পনির, পনিরের রতে রেনিন, পনিরের র দিয়ে মনে রাখবো, রতে রেনিন, পনিরের র দিয়ে রেনিন, পনিরের রতে রেনিন। ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে চামড়া, চামড়ায় লোমমুক্তকরণ, এগুলো সবই প্রোটিন আছে, আমাদের চামড়া সব প্রোটিন দিয়ে তৈরি, আমরা পড়ছি। সো প্রোটিওলাইটিক এনজাইম ব্যবহার করব। এবার খেয়াল করো, আমরা পড়বো হচ্ছে 8 নাম্বারটা, খুবই ইম্পর্টেন্ট, চোখের ছানির অস্ত্রোপচার। চোখের উপর ছানি পড়ে এবং এটা কিন্তু অপারেশন করা হয়। তো চোখের ছানির এই অস্ত্রোপচারে আমরা ইউজ করি ট্রিপসিন, ট্রিপসিন নামক এনজাইম, এবং ডক্টর জোসেফ স্পিনা প্রথম এটা আবিষ্কার করেছেন। ডক্টর জোসেফ স্পিনা ট্রিপসিন, খুবই খুবই ইম্পর্টেন্ট। চোখের ছানির অস্ত্রোপচারে আমরা কোন এনজাইম ব্যবহার করি? ট্রিপসিন ব্যবহার করি। এবার আসি ইনশাল্লাহ আমাদের লাস্টের দিকে একদম চলে আসছি। 5 স্টার ইম্পর্টেন্ট, 5 স্টার ইম্পর্টেন্ট। মস্তিষ্ক বা যে কোনো ধমনীতে যদি কোনো কারণে জমাট রক্ত হয়, রক্ত জমাট বাঁধে, সেই জমাট রক্ত গলাতে আমরা ব্যবহার করি ইউরোবাইলেজ। মস্তিষ্ক এবং ধমনীর জমাট রক্ত গলাতে আমরা কি ব্যবহার করি? ইউরোবাইলেজ। ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, মোটামুটি আমাদের আলহামদুলিল্লাহ ইম্পর্টেন্ট পার্টগুলো গেছে। এগুলো তুমি দেখতে পারো, ফটোফিল্মে আমরা প্রোটিয়েজ ব্যবহার করি, খুবই একটা আনকমন লাগতে পারে অনেকের কাছে যে ফটোগ্রাফিক শিল্পে আবার প্রোটিন পরিপাককারী এনজাইম। তো খেয়াল করবা, একটু আনইউজুয়াল, বাট এটা বেশি ইম্পর্টেন্ট। জমাট রক্ত গলাইতে আমরা কোনটা ব্যবহার করি? উত্তর হচ্ছে ইউরোবাইলেস। রাবার শিল্পেও আমরা ক্যাটালাইজ ইউজ করতে পারি। তো আমাদের আলহামদুলিল্লাহ আসলে শেষ আর নাই। এই হচ্ছে আমাদের আলটিমেটলি কোষাসনের সব কিছু। এনজাইম কো এনজাইম পার্থক্য দেখতে পারো। এনজাইম হচ্ছে প্রোটিন, কো এনজাইম হচ্ছে প্রোটিনেরই অপ্রোটিন অংশটা। হ্যাঁ, এনজাইমের ওজন অনেক বেশি, কো এনজাইমের ওজন অনেক কম, 500 ডাল্টনের কাছাকাছি, খুবই কম। এনজাইম হচ্ছে তোমার এই 50-60 ডিগ্রি তাপমাত্রায় সে কাজ করতে পারে, নষ্ট হয়ে যায়, কিন্তু কো এনজাইমের তাপমাত্রা সহন ক্ষমতা অনেক বেশি। এনজাইম তোমরা বলছি 35 থেকে 40-এ ভালো কাজ করে, এত হাই টেম্পারেচার নষ্ট হয়ে যাবে। কিন্তু কো এনজাইম তো আর প্রোটিন না, অপ্রোটিন অংশ, সো অনেক মানে তাপ সহ্য করতে পারে। এবং এই এটিপি, এনএডি, এফইডি এগুলো সব হচ্ছে কো এনজাইম যুক্ত। অনেক ভিটামিন কিন্তু কো এনজাইম হিসেবে কাজ করতে পারে। তাহলে আমরা পার্থক্যের এই কয়েকটা পয়েন্ট দেখলে ইনশাল্লাহ পার্থক্য হয়ে যাবে। অ্যান্ড দিস ইজ ইট। সো আলহামদুলিল্লাহ আমাদের এই কোষ রসায়নের এই বিশাল অধ্যায় তোমাদেরকে আমি, তোমাদের হামিম ভাইয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ একদম A to Z সব ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদেরকে ক্লাসের মধ্যে যেন ম্যাক্সিমাম পড়িয়ে দিতে পারি। তো লাইফটা মাঝখানে একটু কেটে যাওয়ার কারণে আমি এখন তোমাদেরকে আর প্রশ্ন করছি না। আমি আলহামদুলিল্লাহ প্রত্যেক টপিক শেষে প্রশ্ন করে দেখেছি, তোমরা আলহামদুলিল্লাহ পারছো। তো আশা করছি ইনশাল্লাহ এই অংশটাও পারবা। তোমাদের সবার জন্য অনেক দোয়া রইলো, অনেক শুভকামনা রইলো। তোমাদের টার্গেট ডিএমসি 6.2 আমার যে মেডিকেল ব্যাচ, আমার তত্ত্বাবধানে এবার পরিচালিত হচ্ছে, এই ব্যাচে সবাইকে স্বাগতম। এবং ইনশাল্লাহ আশা করি তোমরা ইনশাল্লাহ ভালো প্রিপারেশন নিয়ে তোমাদের এই টার্গেট ডিএমসি জার্নিটাকে অনেক বেশি স্মুথ করবা। সবাই সাথে ইনশাল্লাহ আগামী ক্লাসে জৈব রসায়নের 3টা পর্ব ইনশাল্লাহ ফ্রিতে তোমাদের জন্য পড়াবো, পুরো জৈব রসায়ন। সো ইনশাল্লাহ সেই ক্লাসে তোমাদের সবার সাথে ভাইয়ের দেখা হবে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, মেডিকেল যাত্রা ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে আছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।